আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে এসএসসি 24 অ্যান্ড 25 স্পেশাল বোর্ড স্ট্যান্ডার্ড ওয়ান শট সিকিউ সলভ ক্লাস অন মানব সহায়তত্ব, পরিপাক ও শোষণ অধ্যায়টা কেমন? তো আমরা পরিপাক ও শোষণের যদি আমরা একদম বেসিক ইন্ট্রোডাকশনটা যদি আমি একটু বলতে চাই যে দেখো এই অধ্যায়টা বেসিক্যালি তোমাকে সাজানো হয়েছে কয়েকটা পার্টে। প্রথম পার্টের ভিতরে যে তোমার পরিপাকতন্ত্র সম্পর্কে একটু পরিচিতির কথা বলা হয়েছে। পরিপাকতন্ত্রের ভিতরে যে পৌষ্টিক নালী, তারপর তোমার যে পুষ্টি গ্রন্থি এগুলো সম্পর্কে একটু বলা হয়েছে। তার পরবর্তীতে আমাদের যে খাদ্যের 6টা উপাদান, আমরা জানি খাদ্যের 6টা উপাদানের ভিতরে 3টে হচ্ছে জটিল উপাদান, সেই 3টাকে আমাদের পরিপাক করতে হয়। তো পরবর্তী পার্টে, এই অধ্যায়ের পরবর্তী পার্টে এই যে আমাদের যে খাদ্য উপাদানগুলোর পরিপাক প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে, সেটা মুখ গহ্বরে কীভাবে পরিপাক হবে, সেটা পাকস্থলীতে কীভাবে পরিপাক হবে, সেটা ক্ষুদ্রান্তে কীভাবে পরিপাক হবে, এবং পরবর্তীতে সবশেষ আসলে এই অধ্যায়ের শেষের দিকে এই যে আমাদের যে খাদ্য যে পরিপাকটা হলো, পরিপাকৃত যে সরল খাবারটা আমরা পেলাম সেটা কিভাবে শোষিত হয় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে কেমন। তো আমরা এই যে স্টেপগুলোর কথা বললাম বা এই যে পার্টগুলোর কথা, আমি এই প্রত্যেকটা পার্টকে আমরা টাচ করে এর ভিতর থেকে আসা বিগত বছরে যেসব সিকিউ চলে আসছে, সেটা হচ্ছে জ্ঞানমূলক হতে পারে, অনুধাবনমূলক হতে পারে, বা তোমার আম প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক যে সিকিউগুলো ফ্রিকোয়েন্টলি এসেছে বা বারবার চলে এসেছে সেগুলো ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করব। ওকে? তো যারা লাইভে আছো একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডদের সাথে। যেহেতু আমাদের আজকে একটা সিরিজের একটা ১০ম ক্লাস চলতেছে। তো প্রিভিয়াসলি ৯টা ক্লাস হয়েছে যেগুলা আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে রয়েছে। তো তোমরা যারা ক্লাসগুলো করো নাই, প্রিভিয়াস ক্লাসগুলো করবা। আর আমার একটা উদ্দেশ্য ছিল যে আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি বা আ আমার ক্ষেত্রে আমি এই জিনিসটা পেতাম না যে একটা জায়গায় বা একটা প্লেলিস্টের অধীনে যে আমার বোর্ড পরীক্ষায় আসার মতো যে প্রশ্নগুলা বা বোর্ড পরীক্ষায় যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো অ্যানালাইসিস বা এট এ গ্ল্যান্স একটা সলভ আমি কিন্তু পাই নাই। ওকে? দ্যাটস ওয়াই আমার আসলে এই সিরিজটা করা কমপ্লিটলি ফ্রি। যতদিন ভিডিওগুলো থাকবে তোমার ইউটিউবে, ফেসবুকে সবসময় ফ্রি থাকবে, সবসময় পাবলিক করা থাকবে। জাস্ট আমার উদ্দেশ্যটা হচ্ছে তোমরা যখন বা যে ব্যাচে আছো না কেন, এখন হয়তো এসএসসি 24 ব্যাচ পরীক্ষা দিবা, বা আমার ভিডিওটা হয়তো যদি ৩ বছর পরে কেউ দেখো এসএসসি 27 ব্যাচ বা 26 ব্যাচ যাই হোক না কেন, আমার উদ্দেশ্য হচ্ছে তুমি যাতে তোমার এইচএসসি পরীক্ষার আগে, একদম ধরো পরীক্ষার আগে তোমার হাতে সময় কম, বাট তুমি চাচ্ছ একটা কম্প্যাক্ট একটা ছোট একটা কোর্স করতে বা কম্প্যাক্ট কিছু ক্লাস করতে, যেগুলোতে আমার এসএসসিতে পরীক্ষায় এ প্লাস পাওয়ার জন্য বা এসএসসি পরীক্ষায় ভালো করার জন্য, বোর্ড পরীক্ষায় ভালো করার জন্য যে তথ্যগুলো লাগবে সেগুলোয় ভরপুর থাকবে, তাদের জন্যই হচ্ছে আমার এই কোর্সটা সাজানো কেমন। ওকে, তো আমরা ইনশাল্লাহ শুরু করতে পারি। প্রথম দিকে যদি একটু যাই, তো তোমরা অবশ্যই যারা প্রিভিয়াস ক্লাসগুলো করো না বাট আজকে ক্লাসগুলো করতেছো, টোটলস একাডেমি ইউটিউব চ্যানেলে প্রিভিয়াস ক্লাসগুলো লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিও। আর পরবর্তীতে যারা ক্লাসগুলো করবে, মানে আজকের যারা ক্লাসটা করতেছো বা আগেরগুলো যারা করেছো বা আজকে যেটা করবা, তোমাদের জন্য একটা বার্তা থাকবে যে চেষ্টা করবা এই কোর্সটা সম্পূর্ণটা শেষ করার। তুমি দেখো এই যে ৮-৯টা ক্লাসে কিন্তু আসলে আমরা তোমার বায়োলজি সবকিছু কভার আপ করতে পারবো না, যেহেতু এটা আমি ডিটেলসে পড়াচ্ছি কেমন, যেখানে তোমার বেসিক লাগবে সেখানে বেসিক দিচ্ছি, যেখানে এক্সট্রা ইনফোর প্রয়োজন হচ্ছে সেটা দিচ্ছি। তো চেষ্টা করবা এই অধ্যায়ের প্রত্যেকটা ক্লাস একটু করা, মানে এই সিরিজের প্রত্যেকটা ক্লাস একটু করা। তাহলে আশা করি এইচএসসিতে বায়োলজি ফার্স্ট পার্ট হোক আর সেকেন্ড পার্ট হোক, তোমার যে এ প্লাস পাওয়া নিয়ে কেউ আটকাতে পারবে না কেমন। তো আমরা দেখি পরবর্তীতে আমরা এখন ক্লাসের দিকে ফিরে যাই। তো আজকে আমাদের ক্লাসে আমরা যথারীতি ৩টে পোর্শনে ভাগ করেছি। প্রথমটা হবে জ্ঞানমূলক পোর্শনটা, তারপর হচ্ছে অনুধাবনমূলক কোশ্চেনগুলো দেখব। পরবর্তীতে উদ্দীপকের বেসিসে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক কোশ্চেনগুলো দেখব কেমন। তো জ্ঞানমূলকের প্রথম কোশ্চেনটা কি রয়েছে দেখো, পরিপাক কি। হ্যাঁ, পরিপাক কি। আমার কাছে যারা অনলাইনে আগে পড়েছো বা যারা অফলাইনে পড়ো তারা জানো যে আমি আসলে পরিপাক চ্যাপ্টারটা পড়াইলে প্রথমে হচ্ছে এই পরিপাকের ডেফিনেশনটা মুখস্থ করাই। পরিপাকের ডেফিনেশনটা এটা হচ্ছে মুখস্থ করতে বলি একদম, যে এই অধ্যায়ের যে প্রথম ক্লাস নেই সেখানে এটা মুখস্থ করতে বলি। আসলে কেন মুখস্থ করতে বলি তার কারণটা হচ্ছে এই যে দেখো, পরিপাক কি, যেহেতু তোমার অধ্যায়টি হচ্ছে পরিপাক ও শোষণ, তাহলে তোমাকে অবশ্যই জানতে হবে পরিপাক কি। এখান থেকে বিগত ৩-৪টা বছর কিন্তু অলরেডি কোশ্চেন চলে আসছে। দেখো, যশোর বোর্ড ১৯, ঢাকা বোর্ড ১৭, বরিশাল ১৭, যশোর বোর্ড ১৫ কেমন। তার মানে এটা দিয়ে তোমরা যে ব্যাচে পরীক্ষা দাও, ২৪ ব্যাচ, ২৫ বা ২৬ ব্যাচ বা পরবর্তী ২৭, ২৮ যে ব্যাচে পরীক্ষা দাও, তাদের জন্য কি এই অধ্যায়ের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে পরিপাক কি। তো এটা সংজ্ঞা আসলে তোমরা চেষ্টা করবা তোমাদের মেন বইয়ের মতো করে দেওয়ার জন্য, কারণ যেহেতু এগুলো ১ নম্বরের কোশ্চেন আর সংজ্ঞাগুলো বেসিক্যালি আসলে টেক্সট বইটা ফলো করাটাই বেটার, তাহলে হচ্ছে টিচার ভালো মার্কস দেয়। তো টেক্সট বইতে তোমার যেটা আছে সেটা হচ্ছে
যে একটু ফিল নিয়ে তোমার যদি এটা একটু বুঝে যাও তাহলে কিন্তু তোমার আসলে এটা মনে রাখাটা অনেকটা ইজি হয়ে যায়। তো টেক্সট বুকের সংজ্ঞাটা এমন, যে প্রক্রিয়ায় কেমন প্রক্রিয়া, জৈব রাসায়নিক প্রক্রিয়া। তাহলে কি বললাম, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু, আমাদের যে গৃহীত জটিল খাদ্যবস্তু বিভিন্ন হরমোনের প্রভাবে ও এনজাইমের সহায়তায় ভেঙে দেহের গ্রহণের উপযোগী সরল তরল খাদ্য উপাদানে পরিণত হয়, তাকে আমরা বলি পরিপাক। তাহলে কি বললাম ভাইয়া, আবার যদি আমি একটু বলি, দেখো এটা আসলে মুখস্থ করার কিছু নেই, তুমি একটু জাস্ট ফিল নিয়ে পড়বে তাহলে তোমার মনে থাকবে। তাহলে বললাম হচ্ছে যে তোমার শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় গৃহীত জটিল খাদ্যবস্তু হরমোনের প্রভাবে এবং এনজাইমের সহায়তায় ভেঙে দেহের শোষণের উপযোগী বা দেহের গ্রহণের উপযোগী সরল তরল খাদ্য উপাদানে পরিণত হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে পরিপাক। কেমন, বুঝতে পেরেছি? ওকে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখো, খাদ্য কি? আচ্ছা, খাদ্য কি? খাদ্য হচ্ছে একটা প্রাণীর দেহের শক্তি উৎপাদনের জন্য, একটা প্রাণীর দেহে শক্তি উৎপাদনের জন্য বাহ্যিকভাবে যে সকল বস্তু আমরা গ্রহণ করি সেটা হচ্ছে খাদ্য। ওকে, একদম সিম্পল ভাবে বলতে গেলে। ওকে। আচ্ছা, পরবর্তী দেখো, যান্ত্রিক পরিপাক কাকে বলে? আমরা যখন পরিপাক অধ্যায়ে পড়েছি, যখন ধরো পরিপাকটা পড়েছি, তখন পরিপাকের দুইটা পার্ট পেয়েছি সবসময়। কেমন, তুমি সেটা মুখ গহ্বরে পরিপাক বলো, সেটা হচ্ছে তোমার পাকস্থলীতে পরিপাক বলো, বা ক্ষুদ্রান্তে বলো, বা বৃহদান্ত্রে বলো, পরিপাকের ভিতরে দুইটা পার্ট পেয়েছি, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। তো এখানে তোমাকে কোশ্চেন দিয়ে দিচ্ছে যে ভাইয়া যান্ত্রিক পরিপাক কি। এখন তাহলে যান্ত্রিক পরিপাকের সংজ্ঞাটা কি হইতে পারে? যান্ত্রিক পরিপাক হচ্ছে যে পরিপাক প্রক্রিয়া বা পরিপাক প্রক্রিয়ার যে স্টেজে তোমার জটিল বা খাদ্যবস্তুগুলা ছোট ছোট, মানে কোনো যান্ত্রিক ক্রিয়ার ফলে ছোট ছোট ক্ষুদ্র কণায় পরিণত হয়, সেগুলোকে বলবো যে আমরা, সেই প্রক্রিয়াটাকে বলবো যান্ত্রিক পরিপাক। যদি মানে অ্যাজ মাচ এজ একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, যে ধরো তুমি একটা পেয়ারা খাইলা, এখন তোমার দেহ তো পেয়ারাটা কি করতে পারবে না, সরাসরি তুমি ধরো খাইলা গিলে ফেললা, তোমার দেহ কি সেটা শোষণ করে নিতে পারবে? কখনোই না। তাহলে কি করতে হবে তোমাকে? প্রথমে সেই পেয়ারাটাকে তোমার দাঁতের সাহায্যে হোক, বা তুমি কেটে কেটে ছোট ছোট করে খাও, বা যাই করো, পেয়ারাটাকে বড় পার্টটাকে ভেঙে তোমার ছোট ছোট ক্ষুদ্র অংশ পরিণত করতে হবে। ওকে। এই যে যান্ত্রিক শক্তি প্রয়োগ করে কোনো একটা বড় বস্তুকে কেটে ছোট ছোট টুকরায় পরিণত করলাম, এই পরিপাক প্রক্রিয়াটার নাম হচ্ছে যান্ত্রিক পরিপাক। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, তার পরবর্তী কোশ্চেনটা দেখি, মানুষের স্থায়ী দাঁত কতগুলো? দেখো তো একটু যারা আছে আনসার দিতে পারো কিনা। মানুষের স্থায়ী দাঁত কতগুলা? মানুষের স্থায়ী দাঁত হচ্ছে 32টি, তাই না? 32টি। তার ভিতর দাঁতগুলো কিভাবে সঞ্চিত থাকে বলো তো, বা সজ্জিত থাকে? দাঁতগুলো আমরা জানি আমাদের দুইটা চোয়াল, যদি আমরা এই দুইটা চোয়াল আঁকি, এবং আমরা যেহেতু দ্বিপার্শ্বীয় প্রতিসম, তাহলে হচ্ছে আমরা কি করতে পারি, দুই ভাগে ভাগ করতে পারি, তাই না? তো আমাদের হচ্ছে কি কি থাকে, আমরা যখন দন্ত সংকেত লিখেছি তখন তোমরা জানো বা পড়েছো যে আমরা দন্ত সংকেতটা লিখে হচ্ছে I2C1, তারপর হচ্ছে PM2 অ্যান্ড M3, তাই না? এটা আমরা লিখি দন্ত সংকেত হিসেবে। তার মানে আসলে এখানে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে আমাদের দুইটা রয়েছে ইনসিসর বা কর্তন দাঁত, তারপর হচ্ছে একটা রয়েছে ক্যানাইন বা ছেদন দাঁত, দেন আছে হচ্ছে দুইটা প্রিমোলার বা অগ্রপেশন, এবং তিনটা মোলার বা পেশন দাঁত। তাহলে এক পাশে আমাদের টোটাল কয়টা দাঁত রইলো ভাই? এক পাশে আমাদের 8টা দাঁত হলো, তাই না? 8টা দাঁত। এরকম আমাদের উপরের চোয়ালে কয়টা পাশ রয়েছে? দুইটা পাশ, দুইটা কোয়াড্রেন্টে, তাহলে 8 8 16, আর নিচের চোয়ালে রয়েছে আরো 8, এবং এই পাশে রয়েছে আরো 8, তাহলে 16 আর 16 হচ্ছে 32। তাহলে টোটাল কতগুলো দাঁত হয়েছে? 32টা দাঁত। এগুলো কিন্তু স্থায়ী দাঁত। ওকে, স্থায়ী দাঁত হচ্ছে 32টি। যদি তোমাকে কোশ্চেন দিত যে মানুষের দুধ দাঁত কতগুলা, বা ডিসিডুয়াস টিথ কতগুলো, যদি তোমাকে কোশ্চেন বলতো যে মানুষের দুধ দাঁত কতগুলো, তাহলে আনসার কি হতো বলো তো? দুধ দাঁতের ক্ষেত্রে আনসার হচ্ছে কয়টা? দুধ দাঁতের আনসার হচ্ছে 20টা। ওকে, মানুষের ক্ষেত্রে দুধ দাঁত হচ্ছে 20টি, আর স্থায়ী দাঁত রয়েছে 32টি। কেমন? আচ্ছা, এখন যদি আমরা দেখো দন্ত সংকেত একটু পরে পড়বো, তখন আমি এটা আবার রিভিউ করে দিব। ওকে। আচ্ছা, পরে হচ্ছে চর্বণ প্রক্রিয়া কি? চর্বণ বা চিবানো প্রক্রিয়াটা কি? এটা ক নম্বরের কোশ্চেন দিয়েছে, তুমি কিভাবে আনসার দিতে পারো বলো তো? যে প্রক্রিয়ায় গৃহীত খাদ্যবস্তু দাঁত, তারপর হচ্ছে আমাদের দাঁত এবং জিহ্বার সঞ্চালনের মাধ্যমে, ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে চর্বণ প্রক্রিয়া। ওকে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা 6 নম্বর কোশ্চেনটা দেখো, মানুষের লালা গ্রন্থি কত জোড়া? ওকে, কত জোড়া? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং তোমরা জানো খুবই সহজ কোশ্চেন। মানুষের লালা গ্রন্থি কত জোড়া? মানুষের লালা গ্রন্থি হচ্ছে
3 জোড়া, তাই না? মানুষের লালা গ্রন্থি হচ্ছে 3 জোড়া। ওকে, তো 3 জোড়া কি কি এখন একটু বলে ফেলো নামগুলো। 1 নম্বর হচ্ছে আমাদের যে দুই কানের নিচে কি থাকে? দুই কানের নিচে থাকে হচ্ছে প্যারোটিড গ্রন্থি। আমাদের দুই কানের নিচে থাকে হচ্ছে প্যারোটিড গ্রন্থি। তারপরে আমাদের জিহ্বার নিচে থাকে হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। জিহ্বার নিচে থাকে হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। তারপরে আমাদের ম্যান্ডিবল বা চোয়ালের নিচে, নিম্ন চোয়ালের নিচে থাকে হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্রন্থি। কেমন? সাবম্যান্ডিবুলার গ্রন্থি। ওকে, সাবম্যান্ডিবুলার গ্রন্থি। আচ্ছা, তো আমরা কি বুঝলাম যে ভাই আমাদের লালা গ্রন্থি হচ্ছে টোটাল 3 জোড়া বা 6টি। তার মধ্যে দুই কানের নিচে রয়েছে 1 জোড়া, যেটাকে আমরা বলতেছি প্যারোটিড গ্রন্থি। তারপরে জিহ্বার নিচে রয়েছে সাবম্যান্ডিবুলার গ্রন্থি, জিহ্বার নিচে রয়েছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি এবং ম্যান্ডিবলের নিচে রয়েছে সাবম্যান্ডিবুলার গ্রন্থি। কেমন? আচ্ছা, এবার বিস্তারিত আমরা পরে পড়বো। তো পরবর্তী কোশ্চেনটা দেখি, সাবলিঙ্গুয়াল গ্রন্থি কোথায় অবস্থিত? বলো তো সাবলিঙ্গুয়াল গ্রন্থি কোথায় অবস্থিত? এখানে আসলে তোমার ওয়ার্ডটা দেখে কিন্তু বুঝতে হবে। সাব মানে হচ্ছে কি? সাব মানে আমরা বুঝি নিচে, কোন একটা জিনিসের নিচে। আর লিঙ্গুয়াল মানে হচ্ছে জিহ্বা, তাই না? জিহ্বার আরেকটা টার্ম হচ্ছে লিঙ্গুলা। ওকে, লিঙ্গুয়াল বা লিঙ্গুলা। তাহলে লিঙ্গুয়াল বলতে আমরা কি বুঝবো? কোথায় কোথায় অবস্থিত হবে? এটা হচ্ছে জিহ্বার নিচে অবস্থিত হবে। কেমন? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা, টায়ালিন কি? টায়ালিন হচ্ছে আমাদের লালা রসে বিদ্যমান একটা এনজাইম। কেমন? লালা রসে বিদ্যমান এনজাইমের নাম হচ্ছে টায়ালিন। লালা রসে বিদ্যমান এনজাইম হচ্ছে টায়ালিন। আচ্ছা, তো বলো তো এখন লালা রসে বিদ্যমান এনজাইম আমরা একটা বললাম যে টায়ালিন, হ্যাঁ, আর কি কি এনজাইম লালা রসে থাকতে পারে? একটু আনসার দাও তো। ওকে, আমি বলে দিচ্ছি। লালা রসে আরো হচ্ছে আরেকটা এনজাইম থাকে, সেটার নাম হচ্ছে মল্টেজ। তা লালা রসে কি কি এনজাইম থাকবে? লালা রসে থাকবে হচ্ছে, আমি সহজভাবে বলি হচ্ছে টম দিয়ে, একটা হচ্ছে থাকবে টায়ালিন, আর থাকবে হচ্ছে মতে মল্টেজ। কি হবে? মতে মল্টেজ। টায়ালিন এবং মল্টেজ থাকবে হচ্ছে লালা রসে। কেমন? আচ্ছা, তো লালা রসে বিদ্যমান একটা এনজাইম হচ্ছে টায়ালিন, আরেকটা এনজাইম হচ্ছে মল্টেজ। যেহেতু তোমাকে বলছে টায়ালিন কি, তাহলে বলবা তুমি আরেকটা সংজ্ঞা আছে। আর এই যে আমরা যে বললাম টায়ালিন, টায়ালিনের একটা কিন্তু রাসায়নিক নাম রয়েছে, সেটা আমরা জানি। কি বলো তো? সেটা হচ্ছে স্যালাইভারি আলফা অ্যামাইলেজ। কেমন? তাহলে আমরা আনসারটা একটু গুছিয়ে কি বলতে পারি যে লালা রসে বিদ্যমান সেলাইভারি আলফা অ্যামাইলেজ এনজাইমকে বলা হয় টায়ালিন। ওকে, লালা রসে বিদ্যমান স্যালাইভারি আলফা অ্যামাইলেজ এনজাইমকে বলা হয় টায়ালিন। কেমন? লালা রসে বিদ্যমান স্যালাইভারি আলফা অ্যামাইলেজ। ওকে, অ্যামাইলেজ এনজাইমকে বলা হয় হচ্ছে টায়ালিন। বুঝতে পেরেছি? ওকে, তার পরবর্তী কোশ্চেনটা দেখো, 9 নম্বর কোশ্চেনটা। আমি আসলে এটা মুছাচ্ছি না, এভাবে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো যে ফান্ডাস কি, 9 নম্বর কোশ্চেনটা ফান্ডাস কি। আচ্ছা, তো ফান্ডাস নিয়ে আমি গত ক্লাসে এমসিকিউ সলভ করার সময় এটা বলেছিলাম যে আসলে ফান্ডাস জিনিসটা হচ্ছে, ফান্ডাস মিন্স উত্তল অংশ বা গম্বুজের মতন অংশ। কেমন? ফান্ডাস মানে হচ্ছে গম্বুজের মতো অংশ। ওকে, গম্বুজের মতো অংশ। তো গম্বুজের মতো অংশ আমরা বায়োলজিতে আর গম্বুজ নিয়ে পড়তেছি না, তাহলে বায়োলজিতে ফান্ডাস জিনিসটা কি? বায়োলজিতে ফান্ডাস হচ্ছে, আমরা যদি একটা পাকস্থলী আঁকার চেষ্টা করি, এ যদি আমাদের পাকস্থলী হয়, এটা যদি আমাদের পাকস্থলী হয়, কেমন? এটা যদি আমাদের পাকস্থলী হয়, ওকে, এটা যদি আমাদের পাকস্থলী হয়, পাকস্থলী দেখো এই প্রান্তকে বলি আমরা কার্ডিয়াক প্রান্ত, আর এটাকে বলি হচ্ছে পাইলোরাস প্রান্ত, তাই না? এই কার্ডিয়াক প্রান্ত বরাবর পাকস্থলীর যে একটা, তুমি যদি একটা লাইন টানো, সেই লাইন দেখবে যে এখানে গম্বুজের মতো একটা অংশকে কাট করতেছে, তাই না? এই গম্বুজের মতো অংশটাকে বলা হবে ফান্ডাস। গম্বুজের মতো অংশটাকে কি বলবো আমরা? ফান্ডাস। তাহলে ফান্ডাসের সংজ্ঞাটা আমরা কি দিব? যে পাকস্থলীর গম্বুজের মতো অংশ। কেমন? বা পাকস্থলীর, হ্যাঁ, পাকস্থলীর গম্বুজের মতো যে অংশটা, সেটার নাম হবে ফান্ডাস। বুঝতে পেরেছি? ওকে, তো পাকস্থলী, তাহলে আমি যদি গঠনটা একটু বলে নিই, তাহলে পাকস্থলী কি কি পার্ট থাকে? এই যে আমরা একটু আগে যে চিহ্নিত করলাম, এটাকে বলবো হচ্ছে আমরা কার্ডিয়াক প্রান্ত বা কার্ডিয়া। তারপর এটাকে বলবো হচ্ছে আমরা পাইলোরাস। আর কার্ডিয়াকের এখানে কি থাকবে? কার্ডিয়াক স্ফিংটার থাকবে, তাই না? আর এখানে থাকবে হচ্ছে পাইলোরিক স্ফিংটার বা পেশিবলয়। এই যে এই ভিতরের দিকে ছোট একটা বাঁক আছে না, দেখো তো, এটাকে বলবো আমরা ছোট বাঁক বা লেজার কার্ভেচার। ছোট বাঁক বা লেজার কার্ভেচার, লেজার কার্ভেচার। কেমন? আর এই পাশে পার্টটুকুকে বলবো হচ্ছে আমরা বড় বাঁক বা গ্রেটার কার্ভেচার। এটাকে বলবো হচ্ছে আমরা বড় বাঁক বা গ্রেটার কার্ভেচার। আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে পাকস্থলীর বডি বা দেহ। কেমন? পাকস্থলীর দেহ।
তাহলে পাকস্থলী কি কি পার্ট রয়েছে? এটাকে বলছি আমরা কার্ডিয়া, এটাকে বলেছি আমরা কার্ডিয়া। তারপর হচ্ছে এটাকে বলতেছি আমরা পাইলোরিক প্রান্ত। তারপরে উপরের পার্টটুকু, কার্ডিয়ার উপরে যে কার্ডিয়া বরাবর একটা লাইন টানলে উপরে যে পার্টটুকুকে ছেদ করে সেটা হচ্ছে আমাদের ফান্ডাস। নিচের অংশটা হচ্ছে দেহ। আর রয়েছে কি ছোট বাঁক এবং বড় বাঁক। কেমন? আশা করি বুঝাতে পেরেছি। ওকে, তো পরবর্তী কোশ্চেনের দিকে যদি আমরা একটু যাই, যে মিক্সিং ওয়েভ কি? দেখো মিক্সিং ওয়েভ এটা নিয়ে হয়তো তোমাদের একটু অপরিচিত লাগতে পারে, বাট তোমরা মিক্সিং ওয়েভের সাথে পরিচিত না হলেও পেরিস্টালসিসের সাথে কিন্তু পরিচিত, তাই না? পেরিস্টালসিস অনেকে হয়তো শুনে থাকবে, বা যেহেতু তোমরা এসএসসি 24 ব্যাচের, তো তোমরা অবশ্যই জানো। তোমরা পেরিস্টালসিসের সাথে পরিচিত। ওকে, পেরিস্টালসিস জিনিসটা কি? পেরিস্টালসিস হচ্ছে যে আমাদের পুষ্টিকতন্ত্রের ক্রমাগত সংকোচন প্রসারণ, বা পুষ্টিকতন্ত্রে বিদ্যমান বা পুষ্টিক নালীতে বিদ্যমান বা পুষ্টিক নালীতে বিদ্যমান একটা ছন্দময় সংকোচন প্রসারণকে আমরা বলি পেরিস্টালসিস। যার ফলে কি হয়? যার ফলে আমাদের খাদ্যবস্তু পুষ্টিক নালীর ভিতর দিয়ে অতিক্রম করে। কেমন? তো এটা বললাম আমরা পেরিস্টালসিস। ওকে, তো মিক্সিং ওয়েভ জিনিসটা কি? মিক্সিং ওয়েভ হচ্ছে ওই যে পেরিস্টালটিক যে ওয়েভটা বললাম না, বা পেরিস্টালসিস বললাম যে ছন্দময় সংকোচন প্রসারণ, তারই একটা প্রসারিত রূপ হচ্ছে মিক্সিং ওয়েভ। ওকে, তো মিক্সিং ওয়েভটা হচ্ছে পাকস্থলীর সংকোচন প্রসারণ, পাকস্থলীর ছন্দময় সংকোচন প্রসারণ, পাকস্থলীর ছন্দময় সংকোচন প্রসারণকে বলা হয় মিক্সিং ওয়েভ। কেমন? পাকস্থলীর ছন্দময় সংকোচন প্রসারণকে বলা হবে সংকোচন প্রসারণকে বলবো আমরা মিক্সিং ওয়েভ। ওকে, তো মিক্সিং ওয়েভের কাজটা কি তাহলে বলো তো? ওয়েভের কাজটা কি? মিক্সিং ওয়েভের কাজটা হচ্ছে পাকস্থলী বা তোমার গ্যাস্ট্রিক রসের সাথে বা গ্যাস্ট্রিক জুসের সাথে কাজটা কি হবে তাহলে? গ্যাস্ট্রিক জুসের সাথে কার মিক্সিং করাবে? সে গ্যাস্ট্রিক জুসের সাথে খাদ্যের মিক্সিং করা। কেমন? খাদ্যকে মিক্স করবে, বা খাদ্যমণ্ডকে মিক্স করবে। খাদ্যমণ্ডকে মিক্স করে কি তৈরি করবে বলো তো? খাদ্যমণ্ডকে মিক্স করে তৈরি করবে হচ্ছে কাইম। গ্যাস্ট্রিক জুসের সাথে খাদ্য মন্দকে মিক্স করে কি তৈরি করে দিবে? কাইম তৈরি করে দিবে। কেমন? কাইম তৈরি করে দিবে। আমরা জানি, আমরা হচ্ছে যখন পরিপাক অধ্যায়টা পড়বো আমরা দুইটা টার্ম খুব রিপিটেডলি পাবো। একটাকে বলবো আমরা কাইম। তো কাইমটা কি বললাম আমরা? পাকস্থলীতে যে খাদ্যটা যাবে তার সাথে যখন আমরা গ্যাস্ট্রিক রসকে মিশাবো সেই যে মণ্ডটা হবে সেটাকে বলবো কাইম। আরেকটা কথা হচ্ছে বোলাস। বোলাস জিনিসটা কি তাহলে? বোলাস জিনিসটা কি? দেখো, এই কাইমটা হয়েছিল আমাদের পাকস্থলীতে, তাই না? আর বোলাসটা হবে আমাদের মুখ গহ্বরে, যখন আমরা একটা বাহ্যিকভাবে একটা খাবার গ্রহণ করব এবং পরবর্তীতে ওই খাদ্যটাকে যখন আমরা চিবাবো, চিবানোর সময় লালারসে মিশ্রিত করার মাধ্যমে খাদ্যের যে একটা মণ্ড তৈরি হবে সেটাকে বলবো বোলাস। পরবর্তীতে এই বোলাসটাই যখন আবার গ্যাস্ট্রিক জুসের সাথে মিশবে তখন সেটা হয়ে যাবে কি? তখন সেটা হয়ে যাবে হচ্ছে কাইম। কেমন? আর যে কাইম তৈরির জন্য যে পাকস্থলীর ছন্দময় সংকোচন প্রসারণ প্রয়োজন হয় সেটা হচ্ছে মিক্সিং ওয়েভ। ওকে, আচ্ছা, পরবর্তীতে দেখো পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি যে গ্যাস্ট্রিন কি? গ্যাস্ট্রিন কি বলো তো? যারা লাইভে আছে আনসার দেবে। 11 নম্বর কোশ্চেনটা, গ্যাস্ট্রিন কি? ফার্স্ট অফ অল, গ্যাস্ট্রিন হচ্ছে একটা হরমোন। গ্যাস্ট্রিন হচ্ছে একটা হরমোন, বা আমাদের পরিপাকতন্ত্রের সাথে সংশ্লিষ্ট একটা হরমোন। যার কাজ কি বলতো? যার কাজ কি? আচ্ছা, আগে বলি যে গ্যাস্ট্রিন একটা হরমোন, তাই সে কই থেকে গঠিত হবে? সে হচ্ছে পাকস্থলীর কোন কোষ থেকে গঠিত হবে বলতো? পাকস্থলীর প্রাচীরের জি কোষ থেকে গঠিত হবে। কেমন? পাকস্থলীর প্রাচীরের জি কোষ থেকে গঠিত হবে। প্রাচীরের কোন কোষ থেকে গঠিত হবে? জি কোষ থেকে গঠিত হবে, জি সেল থেকে গঠিত হবে। এবং সে কি করবে বলতো? সে কি করবে? সে হচ্ছে তোমার এই তার প্রভাবে, গ্যাস্ট্রিন প্রভাবে কি হবে? গ্যাস্ট্রিন প্রভাব হচ্ছে পাকস্থলীতে কি হবে? এইচসিএল রিলিজ হবে। কেমন? এইচসিএল রিলিজ করবে সে। ওকে, এইচসিএল রিলিজ করবে, বা পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করবে। ওকে, তাহলে গ্যাস্ট্রিনের আমরা সংজ্ঞাটা কি দিব? যে গ্যাস্ট্রিন হচ্ছে পাকস্থলীর প্রাচীরে বিদ্যমান জি সেল থেকে ক্ষরিত একটা হরমোন, যেটা গ্যাস্ট্রিক জুস ক্ষরণে সাহায্য করবে। ওকে, তো আনসার হয়ে যাবে। তারপর দেখো তো গ্যাস্ট্রিক গ্রন্থি কি? গ্যাস্ট্রিক গ্রন্থি হচ্ছে পাকস্থলীর প্রাচীরে বিদ্যমান বিশেষ ধরনের গ্রন্থি, যারা পরিপাকের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের হরমোন ও এনজাইম ক্ষরণ করবে। কেমন? আচ্ছা, তারপর 13 নম্বর কোশ্চেনটা, মানবদের সর্ববৃহৎ গ্রন্থি কোনটা? এটা তোমার জানা উচিত। সর্ববৃহৎ গ্রন্থি কোনটা মানবদেহে? সর্ববৃহৎ গ্রন্থি হচ্ছে আমাদের যকৃৎ বা লিভার, তাই না? মানবদের সর্ববৃহৎ গ্রন্থি হচ্ছে যকৃৎ বা লিভার। ওকে, আর যদি তোমাকে বলতো যে মানবদের সর্ববৃহৎ অঙ্গ কোনটা, তাহলে আনসার কি হইতো? তখন কি লিভার আনসার হইতো? না, সর্ববৃহৎ অঙ্গের কথা বললে অবশ্যই আনসার দিতে হবে কি? ত্বক। কেমন? আর গ্রন্থির কথা বলেছে, তাহলে সর্ববৃহৎ গ্রন্থি হচ্ছে লিভার বা
যকৃৎ। বুঝে গেছে? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখো, 14 নম্বর কোশ্চেনটা, গ্লাইকোজেনেসিস কি? আমরা আসলে এই টার্মগুলো একটু বিশ্লেষণ করলে কিন্তু আমরা আনসারটা পেয়ে যাই। ফার্স্ট অফ অল দেখো, গ্লাইকো, গ্লাইকো কথাটা কই থেকে আসছে বলো তো? গ্লাইকো কথাটা আসছে হচ্ছে গ্লাইকোজেন থেকে। কেমন? গ্লাইকোজেন থেকে। আর জেনেসিস মানে হচ্ছে কি? জেনেসিস মানে হচ্ছে তৈরি করা। কেমন? জেনেসিস মানে হচ্ছে তৈরি করা বা সংশ্লেষ করা। তাহলে গ্লাইকোজেনেসিস মানে কি হবে? গ্লাইকোজেন সংশ্লেষ করা। অর্থাৎ আমরা বলতে পারি যে দেহের অতিরিক্ত খাদ্য উপাদান থেকে বা আহ, দেহের প্রয়োজনীয় অতিরিক্ত শর্করা থেকে শর্করাকে জমা রাখার উদ্দেশ্যে তাকে মানে গ্লাইকোজেন মানে দেহের দেহের অতিরিক্ত বা প্রয়োজনীয় অতিরিক্ত শর্করাকে যখন তুমি জমা রাখার উদ্দেশ্যে যখন সেটাকে গ্লাইকোজেনে কনভার্ট করবা, ওই প্রক্রিয়াটার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। তার মানে গ্লাইকোজেনেসিস মিন্স দ্য প্রসেস অফ সিনথেসিস অফ গ্লাইকোজেন বা গ্লাইকোজেন তৈরি প্রক্রিয়াটাকে বলবো আমরা গ্লাইকোজেনেসিস। কেমন? এখন বলতো ভাই, গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ার ক্ষেত্রে কোন হরমোনটা সহযোগিতা করে? কোন হরমোন গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া সাহায্য করে? হচ্ছে কোন হরমোন সাহায্য করে? হচ্ছে ইনসুলিন। কেমন? গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া সাহায্য করে হচ্ছে ইনসুলিন হরমোন। ওকে, আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখো, 15 নম্বর কোশ্চেনটা, যে আগে তো 14 নম্বরে গ্লাইকোজেনেসিস পাইলাম, পরবর্তী কোশ্চেন হচ্ছে গ্লুকোনিওজেনেসিস কি? দেখো, গ্লাইকোজেনেসিসের ক্ষেত্রে কি বলছিলাম যে ভাই শর্করা থেকে গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়াকে বলছিলাম আমরা গ্লাইকোজেনেসিস। এখন যদি তুমি তোমার দেহে হচ্ছে, ঠিক আছে ভাই, তোমার দেহে অতিরিক্ত শর্করা ছিল, তুমি কি করলা? সেটাকে গ্লাইকোজেনে কনভার্ট করলা। সেটা কোন প্রক্রিয়ার মাধ্যমে? গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে। এখন ভাই তুমি তো প্রচুর পরিমাণে তোমার কি বলে এটাকে, ধরো আমিষ খাইছো, প্রচুর পরিমাণে ফ্যাট খাইছো বা ফ্যাটি সাবস্টেন্স খাইছো, সেই ক্ষেত্রে স- আমিষ বা ফ্যাট এগুলো আসলে কেমন পদার্থ? এগুলো হচ্ছে অশর্করা, নন কার্বোহাইড্রেট। ওকে, তো যখন অশর্করা জাতীয় পদার্থ থেকে যখন তুমি কি করবা? অশর্করা জাতীয় পদার্থ থেকে যখন তুমি গ্লাইকোজেন বানাবা, সেই প্রক্রিয়াটার নাম হবে গ্লুকোনিওজেনেসিস। তাহলে গ্লুকোনিওজেনেসিস কি বলবো আমরা? নন কার্বোহাইড্রেট বা অশর্করা উৎস থেকে গ্লাইকোজেন সংশ্লেষণের প্রক্রিয়াটাকে বলা হবে গ্লুকোনিওজেনেসিস। বুঝতে পেরেছি? আচ্ছা, এই ক্ষেত্রেও কোন হরমোন প্রভাব ফেলবে বলতো? এই ক্ষেত্রেও ওই যে আগের মতো ইনসুলিন হরমোন প্রভাব ফেলবে। ওকে, ইনসুলিন হরমোন প্রভাব ফেলবে। বুঝতে পারছি? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখো, 16 নম্বর কোশ্চেনটা, লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? মানে সবচেয়ে সহজ আনসার, তাই না? কতদিন চাইছে, তাহলে কতদিন হবে বলতো? লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? আয়ুষ্কাল হচ্ছে 120 দিন। এখন বলতো ভাই 120 দিন মানে কত মাস? তোমরা তো এই কোশ্চেনটা করার পরই তোমরা আনসার দিতে, ভাই 120 দিন মানে হচ্ছে 3 মাস। 120 দিন মানে কি 3 মাস ভাই? এটা কি হলো? না, কিন্তু আমি যতবারই আসলে, কেন এমনটা হয় জানি না, আমি যতবার স্টুডেন্টদের কোশ্চেন করি তারা 120 দিন মানে কিন্তু 3 মাস আনসার দেয়। ওকে, এটা হয়তো বা তোমার এমনি সিলি মিস্টেক, যাই হোক। তো 120 দিন বা 4 মাস হচ্ছে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল। কেমন? লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে 120 দিন বা 4 মাস। ওকে, আচ্ছা, পরবর্তীতে বিষমুক্তকরণ কি? বিষমুক্তকরণ, যেটা হয়তো ইংলিশটা তোমরা জানো যে ডিটক্সিফিকেশন, তাই না? সেটা ইংলিশটা হচ্ছে ডিটক্সিফিকেশন বা বিষমুক্তকরণ। হ্যাঁ, আচ্ছা, ডিটক্সিফিকেশন বা বিষমুক্তকরণ জিনিসটা কি? দেখো, ধরো তুমি হচ্ছে একটা যেমন একটা নর্মাল তোমার মাথা ব্যথা হইতে তুমি একটা ওষুধ খাইলা, সেটা হচ্ছে আহ, ধরো একটা জাস্ট নর্মাল একটা প্যারাসিটামল খাইলা তুমি। কেমন? তো প্যারাসিটামল কি করবে? তুমি যখন ওষুধটাকে খাইলা, সে প্রথমে ব্রেকডাউন হয়ে তোমার ব্লাডে মিশবে, মানে তোমার অন্ত্রে শোষিত হয়ে তোমার ব্লাডে মিশে সে আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, যে সরি, তোমার যেহেতু মাথা ব্যথার জন্য খাইছিল, তাহলে তো সে তোমার মাথা ব্যথাটা কমাবে। তো মাথা ব্যথা কমানোর পরে কি করবে? সে পুনরায় আবার ব্লাডে ফিরে যাবে। ব্লাডে ফিরে গিয়ে ব্লাডের মাধ্যমে সার্কুলেট হয়ে চলে আসবে হচ্ছে লিভারে। এখন লিভারে আসার পর এই যে আমাদের যে কি বললাম এটাকে, প্যারাসিটামল ছিল, সেটা কি হবে? সেটা হচ্ছে ভেঙে যাবে। কেমন? প্যারাসিটামল হচ্ছে একটা ফ্যাট সলভেন্ট পদার্থ বা চর্বিত দ্রবণীয় একটা ওষুধ। সেটাকে পরবর্তীতে সে কি করবে? আমাদের পানিতে দ্রবণীয় একটা ওষুধে পরিণত করবে। কেন করবে? কারণ আমাদের সেটা কি, অতিরিক্ত প্যারাসিটামলটা দেহ থেকে বের করে দিতে হবে। ওকে, এই যে অতিরিক্ত প্যারাসিটামল যে দেহ থেকে বের করে দিলাম, এটাকে আমরা বলতে পারি এক কথায় ডিটক্সিফিকেশন। কেন ডিটক্সিফিকেশন বলছি? যদি এই প্রক্রিয়াটা না হতো তাহলে কি হতো? তোমার দেহে অতিরিক্ত প্যারাসিটামল জমতে থাকতো বা অতিরিক্ত ওষুধ জমতে থাকতো। আর অতিরিক্ত কিছু যখন আমাদের দেহে, স্পেশালি ওষুধ জাতীয় পদার্থ যখন আমাদের দেহে জমা থাকে, তখন সেটার টক্সিসিটি সৃষ্টি হয়। ওকে, তো সেটাই প্রিভেন্ট করার জন্য কি হয়? এই যে ওষুধের ব্রেকডাউনগুলো করলাম, এই প্রক্রিয়াটা হচ্ছে ডিটক্সিফিকেশন। তাহলে বলবা ডিটক্সিফিকেশনের সংজ্ঞায় তুমি কি বলবা? যে দেহের জন্য অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর বর্জ্য পদার্থকে
বজ্র পদার্থকে কিসের মাধ্যমে রক্ত থেকে বজ্র পদার্থকে রক্ত থেকে পরিশ্রুত করার প্রক্রিয়াটা বলবো হচ্ছে আমরা বিষমুক্তকরণ বা ডিটক্সিফিকেশন। কে করবে প্রক্রিয়াটা? করবে হচ্ছে আমাদের লিভার বা যকৃৎ। কেমন? আচ্ছা, পরবর্তীতে 18 নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি যে পিত্তরস কি। দেখো তো পিত্তরস কি। পিত্তরস হচ্ছে একদম সহজভাবে আনসার দিবা যে যকৃৎ থেকে ক্ষরিত এক ধরনের ক্ষারীয় পদার্থ, যা কি করবে, যা হচ্ছে স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করবে। এক কথায় শেষ। ওকে। আচ্ছা, তারপর দেখো তো পিত্তের পিএইচ কত। এটা আসলে এক এক জায়গায় এক একটা লেখা। পিত্তের পিএইচ কত বলো তো? পিত্তের পিএইচ হচ্ছে একদম একদম মানে যদি তুমি এভারেজ আনসার দিতে চাও তাহলে পিত্তের পিএইচ হচ্ছে 8.4। কেমন? পিত্তের পিএইচ হচ্ছে 8.4। এটা বই টু বই ভ্যারি করে। যেহেতু পিত্তটা ক্ষারীয় পদার্থ, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা পিত্তর পিএইচ বলবো কত? 8.4। কেমন? আচ্ছা, তো তোমার বইতে কোনটা আছে একটু দেখে নিবা। এটা আমার জানার মতে 8.4 হচ্ছে আনসার। ওকে। তো এর মাধ্যমে আমাদের মোটামুটি জ্ঞানমূলক 19টা কোশ্চেনের মাধ্যমে জ্ঞানমূলক কোশ্চেনগুলো সলভ হলে, এগুলো বেসিক্যালি ঘুরে ফিরে প্রতি বছর এই কোশ্চেনগুলো আসে। তুমি যদি এই কোশ্চেনগুলো পারো, অতটা কঠিন না কিন্তু, তাহলে কিন্তু তুমি মোটামুটি তোমার জ্ঞানমূলক নিয়ে কোনো টেনশন করতে হবে না। কেমন? তো পরবর্তীতে আমরা অনুধাবনমূলক কোশ্চেন যদি যাই, দেখো প্রথম কোশ্চেনটা যদি যাই, মানুষের মুখ বিবরে পরিপাক প্রক্রিয়া লেখা। আচ্ছা, মুখ গহ্বরে পরিপাক প্রক্রিয়ার কথা বলছে, তাহলে তুমি কি করবে বলো তো? যে কোনো পরিপাক প্রক্রিয়ার কথা বললে তুমি আসলে প্রথমে দুইটা পার্টে ভাগ করে নিবা। কেমন? পরিপাকের কথা বললেই তুমি জাস্ট এটার জন্য না, সিকিউর জন্য বলতেছি, মানে একবারই বলতেছি, যে কোনো পরিপাক প্রক্রিয়া বললে তুমি সেটাকে আগে দুইটা পার্টে ভাগ করো। প্রথমে একটা যান্ত্রিক ভাবে লিখবা, যে যান্ত্রিক ভাবে কি কি হয়, পরবর্তীতে তুমি সেটা রাসায়নিক ভাগে ভাগ করবা। কেমন? আচ্ছা, তো তোমাকে যেহেতু বলছে যে মুখ বিবরে পরিপাক লেখো, তাহলে তুমি কি বলবো? প্রথম মুখ বিবরে কি কি যান্ত্রিক পরিপাক হয়, যান্ত্রিক পরিপাকের ক্ষেত্রে প্রথমে কি বলবো বলো তো? এগুলো তুমি পয়েন্ট আকারে লিখবা, আমি জাস্ট বলে দিচ্ছি। প্রথম তোমাকে বলতে হবে যে মুখ বিবরে আমরা খাদ্যটা গ্রহণ করার পর দাঁতের সাহায্যে খাদ্যটাকে চিবানো হয় এবং কি করা হয়? চিবিয়ে খাদ্যকে ছোট ছোট টুকরোয় পরিণত করা হয়। ওকে। এই যে খাদ্যকে ছোট ছোট টুকরোয় পরিণত করলাম, এটা হবে আমাদের মুখ গহ্বরে যান্ত্রিক পরিপাক। এই পর্যন্তই লিখে যান্ত্রিক পরিপাক শেষ করবা। পরবর্তীতে তুমি শুরু করবে রাসায়নিক পরিপাক। তো তারপরে বলবা যে ওই যে যান্ত্রিক পরিপাকের ফলে যে ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্যকণা পেয়েছিলাম আমরা, সেই খাদ্যকণাগুলোকে পরবর্তীতে লালার সাথে মিশ্রিত হয়ে, লালার এনজাইমের সাথে মিশ্রিত হয়ে সে পরিপাকের সূচনা করবে, সেটা হবে রাসায়নিক পরিপাক। এখানে আবার 3টে স্টেজে বর্ণনা করে দিবা। দেখো তোমার খ নম্বরের কোশ্চেন হলেও অত বেশি ব্যাখ্যায় যাবা না, বাট তুমি 3টে স্টেজে বর্ণনা করে দিবা। মুখ গহ্বরে যেহেতু খাদ্য পরিপাক চাইতে, তুমি প্রথমে, যেহেতু আমাদের 3 জাতীয় খাদ্য পরিপাক হয়, তুমি প্রথমে একটু শর্করার কথা বলে দিবা, যে মুখ বিবর শর্করা জাতীয় খাদ্য কিভাবে পরিপাক হয়। কেমন? তারপর একটু আমিষের কথা বলবা, তারপর একটু স্নেহের কথা বলবা। কেমন? আচ্ছা, এখন তো তোমরা আমার প্রশ্ন করো, ভাই আমিষ আর স্নেহ তো মুখ গহ্বরে পরিপাক হয় না। ফাইন, তো প্রথমে তুমি শর্করাটা কি বলবা? যে আমরা জানি মুখ গহ্বরে বা লালারসে যে এনজাইম থাকে, সেখানে কি থাকে? টম থাকে, তাই না? টম, আসলে টম লিখে দিও না, টম মিন্স টায়ালিন থাকে, আর থাকবে হচ্ছে মল্টেজ। ওকে। তো টায়ালিন কি করবে? টায়ালিন হচ্ছে স্যালাইভারি আলফা অ্যামাইলেজ, সে হচ্ছে জটিল শর্করাকে মল্টোজে পরিণত করবে। পরবর্তীতে মল্টেজ এনজাইম ওই মল্টোজকে গ্লুকোজে পরিণত করে দিবে। এই কথাটুকু তুমি হচ্ছে শর্করা পার্টটুকুতে বলবা। পরে আমিষের পার্টে যাবা। এখন তো বলো, ভাই এই যে একটু আগে বললাম যে ভাই আমিষ তো আর ইয়েতে পরিপাক হয় না, মুখ গহ্বরে পরিপাক হয় না, তাহলে তুমি কিভাবে এটাকে সুন্দর করে গুছিয়ে বলবা? জাস্ট বলে দিবা যে আমিষ জাতীয় খাদ্য পরিপাকের জন্য কি নাই? শর্করায় কোনো মুখ গহ্বরে কোনো অ্যামাইলোলাইটিক এনজাইম নাই। দ্যাটস ওয়াই আমিষ জাতীয় খাদ্য কোনো পরিপাক মুখ গহ্বরে হবে না। পরবর্তীতে স্নেহের ক্ষেত্রে সেম বলে দিবা যে স্নেহ জাতীয় খাদ্য পরিপাকের জন্য আমাদের মুখ গহ্বরে বিদ্যমান লালারসে কোনো কি নাই? লাইপোলাইটিক কোনো এনজাইম নাই। দ্যাটস ওয়াই স্নেহ জাতীয় কোনো খাদ্যের পরিপাক মুখ গহ্বরে হয় না। তাহলে কি বললাম? আমি যদি একটু রিভিউ করি, এটা কিন্তু সিকিউর জন্য পরবর্তী যখন আমরা অনুধাবন এবং উচ্চ দক্ষতামূলকের ক্ষেত্রে যাব, তখনও কিন্তু সেম কথাটাই পাবো। কেমন? তো এখনই বলে দিচ্ছি যে তোমার সেটা মুখ গহ্বরে খাদ্য পরিপাক বলুক, তোমার পাকস্থলিতে বলুক, বা তোমার ক্ষুদ্রান্তে বলুক, যে কোনো জায়গায় বলুক, তুমি প্রথমে যান্ত্রিক পরিপাকের কথাটা উল্লেখ করবো, যান্ত্রিক পার্ট, তারপর হবে রাসায়নিক পার্ট, কারণ আমরা জানি পরিপাকে এই দুইটা প্রসেসে হয়। ওকে। তো মুখ বিবরে যেহেতু বলতে, আমি যান্ত্রিকটা কি বললাম, যে সেখানে কি হবে, তোমার খাদ্যবস্তুগুলোকে আমরা দাঁতের সাথে চিবাবো, চিবে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরোয় পরিণত করবো। ওকে, এটা হবে যান্ত্রিক পরিপাক। রাসায়নিক ক্ষেত্রে কি হবে? রাসায়নিক ক্ষেত্রে হবে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরোয় পরিণত করলাম, সেগুলোকে লাল মুখ গহ্বরে বিদ্যমান লালারসের সাথে মিশে কি হবে? রাসায়নিক পরিপাকের সূচনা হবে। লালারসে থাকবে এনজাইম, কি কি থাকবে? টায়ালিন থাকবে, মল্টেজ থাকবে। এরা শর্করাকে কিসে পরিণত করবে? টায়ালিন হচ্ছে জটিল শর্করাকে মল্টোজে পরিণত করবে, মল্টেজ এনজাইম আবার মল্টোজকে গ্লুকোজে পরিণত করবে। এই পর্যন্ত বলে দিবা। তারপরে আবার তুমি একটু এক্সট্রাঅর্ডিনারি কিছু বলে দিবা যে মুখ বিবরের লালারসে যেহেতু কোনো আমিষ বিশ্লেষী বা প্রোটিওলাইটিক এনজাইম এবং স্নেহ বিশ্লেষী বা লাইপোলাইটিক এনজাইম থাকে না, দ্যাটস ওয়াই আমিষ এবং স্নেহ জাতীয় খাদ্যের কোনো পরিপাক মুখ গহ্বরে হয় না। তাহলে তোমার আনসারটা কমপ্লিট হয়ে যাবে। এটা কিন্তু তোমার আসলে এখানে অনুধাবনমূলকই দিছে, বাট এটা কিন্তু বেসিক্যালি গ নাম্বারের কোশ্চেন। ওকে, এটা কিন্তু গ নাম্বারের কোশ্চেন, বুঝতে পারছি?
তাহলে আমি যে কথাগুলো বললাম এগুলো লিখলে মোটামুটি তোমাকে ফুল মার্কস পেয়ে যাবা। ওকে, আর চেষ্টা করবে, যেহেতু মুখ গোবরে বলছে তাহলে হচ্ছে এই যে 2-3টা একটু যে বিক্রিয়ার কথা বললাম, যেমন এই তোমার জটিল শর্করাকে যে টায়ালিন তোমার কিসে পরিণত করে, মল্টোজে পরিণত করে, মল্টোজকে যে আবার মল্টেজ এনজাইম গ্লুকোজে পরিণত করবে, এই দুইটা একটু বিক্রিয়াটা লিখে দিবা। কেমন? খুবই সহজ বিক্রিয়া কিন্তু এগুলো, এই বিক্রিয়াগুলো লেখা কিন্তু খুবই ইজি। তো তাহলে তুমি মোটামুটি গ নাম্বারের ক্ষেত্রে যদি আসে তুমি ফুল মার্কস পাওয়া যাবে। আর খ নাম্বারে আসলে তো কোনো কথাই নেই, খ নাম্বারে আসলে চাইলে তুমি তোমার মনের মাধুর্য মিশে আরেকটু শর্ট করে নিবা আমি যে কথাগুলোকে বললাম সেগুলোকে। কেমন? আচ্ছা, পরে দেখো মুখ বিবরে কাজ লেখো। আসলে এটা একটা টিপিক্যাল কোশ্চেন। মুখ বিবরে কাজ কি হতে পারে বলো তো? মুখ বিবরে কাজ হচ্ছে খাদ্য কণাকে লালার সাথে মিশ্রিত করে কিসে কিসে পরিণত করা, বোলাসে পরিণত করা, এবং খাদ্যকে গলত কণায় সাহায্য করা। এই পর্যন্ত শেষ। ওকে, তারপরে কোশ্চেনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এর চেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন আসলে এই অধ্যায়ে খুবই কমই আছে। মানুষের দন্ত সংকেত লেখো। আচ্ছা, তো যখন তোমার দন্ত সংকেত আসবে, দন্ত সংকেতকে আমরা আমাদের যে চোয়ালে যে দাঁতগুলো রয়েছে সে দাঁতগুলোকে আমরা কিভাবে আসলে প্রকাশ করি সেটা হচ্ছে দন্ত সংকেত, তাই না? আচ্ছা, তো দন্ত সংকেতের কথা যখন বলবে তুমি একটু খেয়াল রাখতে হবে যে আসলে তোমাকে স্পেসিফিক ভাবে কিছু উল্লেখ করে দিছে কিনা, কারণ আমরা জানি দন্ত সংকেত আমাদের দাঁত দুই ধরনের হয়, তাই না? একটাকে বলি আমরা দুধ দাঁত, আরেকটাকে বলি কি স্থায়ী দাঁত। ওকে, দুধ দাঁত আমাদের হয়, আর থাকে হচ্ছে আমাদের স্থায়ী দাঁত। আচ্ছা, দুধ দাঁত থাকে আর থাকে হচ্ছে স্থায়ী দাঁত। ওকে, তো দন্ত সংকেত বললে যে তোমার দুধ দাঁত এবং স্থায়ী দাঁত এই দুইটা সংকেতকে বোঝায়, বাট এখানে আসলে তোমার কোনটা চাইছে যেহেতু উল্লেখ করে দেয় নাই, তো আমরা দুইটা লিখতে পারি, কিংবা আমরা যে কোনো একটা লিখে দিলে স্থায়ী সংকেতটা লিখে দিলে হবে। ওকে, তো আমরা যদি একটু এখানে একটু দেখার চেষ্টা করি যে মানুষের আসলে দুধ দাঁতের সংকেতটা কি। তো দুধ দাঁতের সংকেত ক্ষেত্রে তুমি দিবা, দেখো দুধ দাঁতের সংকেত হচ্ছে মানুষের ক্ষেত্রে, তারপর আমি পেনটা সিলেক্ট করে নিচ্ছি, কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, আচ্ছা, মানুষের দুধ দাঁতের সংকেত প্রথমে দন্ত সংকেত লেখার ক্ষেত্রে যেটা বেসিক স্টেপ ফলো করো সেটা হচ্ছে প্রথমে একটা দাগ দিয়ে নিবা। ওকে, দাগ দিয়ে নিবা। দাগ দেওয়ার পরে কি বলবা? দাগ দেওয়ার পরে দাঁড়াও আমি দিয়ে নিচ্ছি। ওকে, প্রথমে সুন্দর করে একটা দাগ দিয়ে নিবা ভাই। দাগ দিয়ে নেওয়ার পরে তুমি শুরু করবো হচ্ছে সংকেত লেখা। কি লিখবা? দুধ দাঁতের ক্ষেত্রে যেহেতু লিখতেছি তাহলে কি হবে? হবে I2, ঠিক আছে, দুইটা হচ্ছে ইনসিসও থাকবে। ওকে, একটা ক্যানাইন থাকবে। তারপর যে প্রিমোলার, সেই প্রিমোলার ক্ষেত্রে কি হবে বলতো? PM, প্রিমোলার হবে 0। আর মোলার বা পেশন দাঁত কয়টা হবে? মোলার হবে 2টা। দেখো তো একটু বুঝতে পারছো কিনা কি কি বললাম ভাইয়া? বললাম যে I2, C1, PM0, M2, এটা হচ্ছে আমাদের দুধ দাঁতের সংকেত। ওকে, তো উপরে পার্টি লিখলাম, তার নিচে পার্টিতে সেম কথাটা লিখে দিবা, তাই না? I2, C1, PM0 আর হচ্ছে M2। ওকে, এখন PM0 দ্বারা কি বোঝাচ্ছি বলতো? প্রিমোলার বা অগ্রপেশন দাঁত। দুধ দাঁতে কিন্তু কোনো কি থাকে না, অগ্রপেশন দাঁত থাকে না বাচ্চাদের। হ্যাঁ, দুধ দাঁত যখন থাকে তখন কোনো অগ্রপেশন দাঁত থাকে না। দ্যাটস তো এটাকে আমরা বলতে পারি PM0। তো এটা লেখার পর পরবর্তী তুমি চাইলে একটু এক্সটেন্ড, এটুকু লিখলে কিন্তু তোমার আনসার কমপ্লিট হয়ে যাবে। কেমন? বাট তুমি যদি একটু এক্সটেন্ড করতে চাও সেটা কি করবা বলো তো? পরবর্তীতে আবার ওই যে এই যে পড়ছো তোমরা যে এখানে কত হবে 5 × 2, তাই না? 5 × 2 কেন? কারণ আমাদের দুই পাশ, এক পাশে 5টা আরেক পাশে 5টা, 10টা। আবার এখানে লিখবা 5 × 2। হ্যাঁ, এটা আসলে ম্যাথ টিচার না দেখাই ভালো, কারণ ম্যাথ টিচার দেখলে ভাববে যে এটা কি শিখাইতেছে। আচ্ছা, 5 × 2 ডিভাইড বাই 5 × 2 ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু হবে 10 + 10 ইকুয়াল টু 20। কেমন? দেখো তো, আসলে একটু মানে কি বলে এটাকে, একটু কন্ট্রাডিক্টরি একটা লেখা। যাই হোক, তো দন্ত সংকেত লিখলে এইভাবে লিখতে হবে। যেহেতু তুমি খ নাম্বার যদি কখনো কোশ্চেন আসে তুমি চেষ্টা করবা এই যে যতটুকু আমি লিখলাম এই সম্পূর্ণটা দিয়ে দেওয়ার। কেমন? দুধ দাঁতের সংকেত থেকে এই সম্পূর্ণটা দিয়ে দেওয়ার চেষ্টা করবা। ওকে, তারপরে তুমি চাইলে আরেকটু কথা লিখতে পারবে। এর চেয়ে তুমি যদি চাও না ভাই আমার কাছে সময় পর্যাপ্ত আছে, আমি টিচারের সামনে ইমপ্রেশনটা আরেকটু ভালো করতে চাই, তাহলে কি করবা তুমি? তাহলে হচ্ছে তারপরে লিখে দিবা যে এখানে 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 কোনটা দ্বারা কি বোঝাচ্ছে এটা একটু লিখে দিবা। কি কি লিখতে পারি তাহলে আমরা বলো তো? কোনটা দ্বারা কি বোঝাচ্ছে এখানে আমরা কি লিখতে পারি? আমি একটু নিচে নামিয়ে দিচ্ছি। ওকে, এখানে লিখে দিবা যে এখানে আই আই ইকুয়াল টু হচ্ছে কি, আই সমান কি বলতো এখানে? ইনসিসর, তাই না? ইনসিসর মানে কি? ইনসিসর মানে হচ্ছে কর্তন দাঁত। ওকে, কর্তন দাঁত। আচ্ছা, তারপরে তোমার তারপর সি, সি মিন্স কি? সি মিন্স হচ্ছে ক্যানাইন। ক্যানাইন মানে কি? ক্যানাইন মানে হচ্ছে ছেদন দাঁত। ওকে, ছেদন দাঁত। ওকে, পরবর্তীতে ছেদন দাঁতের পরে দেখুন তুমি PM এটা উল্লেখ করে দিবা, যেহেতু তুমি দুধ দাঁতের ক্ষেত্রে লিখতেছো। PM এর ক্ষেত্রে কি লিখবা? PM এর ক্ষেত্রে লিখে দেবো হচ্ছে অগ্রপেশন, অগ্রপেশন। আর তোমার M এর ক্ষেত্রে সরাসরি লিখে দিব হচ্ছে কি, M এর ক্ষেত্রে লিখে দিব হচ্ছে পেশন দাঁত। কেমন? M এর ক্ষেত্রে পেশন দাঁত, এটা একটু উল্লেখ করে দিবা যে এখানে এটা। তাহলে তোমার এই যে উপরের যে আমি এইটা করলাম, বক্সটা করলাম এইটা, আর নিচের এই সম্পূর্ণ পাঠটুকু যদি লেখো ভাই, তোমাকে কেউ
2-এর থেকে অল্প হাফ নম্বরও কম দিবে না, কেমন? 2-এ 2 পাবা। আচ্ছা, তো এটা গেল হচ্ছে দুধ দাঁত। যদি তোমাকে দুধ দাঁত উল্লেখ করে দেয় আর কি, তাহলে দুধ দাঁতের সংকেত লিখবা। যেহেতু এখানে কিছুই বলা নেই দন্ত সংকেত, তাহলে কোনটা চেষ্টা করবো? যদি আমরা একটা লিখতে চাই তাহলে স্থায়ী দাঁত লিখতে পারি, কেউ চাইলে 2টা লিখে দিতে পারো। এখন আসি আমরা স্থায়ী দাঁতের সংকেত কি, কেমন? এখন আমরা একটু স্থায়ী দাঁতের সংকেতে আসি। তো আমরা দুধ দাঁতের সংকেত বুঝলাম, এখন আমরা স্থায়ী দাঁতের সংকেতে যাবো, ওকে? তো যদি আমি এখানে একটু লেখার চেষ্টা করি যে স্থায়ী দাঁতের সংকেত, স্থায়ী দন্ত সংকেত, ওকে? স্থায়ী দন্ত সংকেত। তো স্থায়ী দন্ত সংকেতের ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো? ফার্স্ট অফ অল আমরা চলে যাবো হচ্ছে আগের মতো ফর্মুলায়। কি ফর্মুলা? জাস্ট হচ্ছে প্রথমে একটা দাগ দিবা মাঝখানে, হ্যাঁ? মাঝখান বরাবর একটা ডিভাইডেশন দিবা। দিয়ে কি লিখবা বলো তো ভাইয়া? দিয়ে লিখে ফেলবো হচ্ছে স্থায়ী দাঁতের ক্ষেত্রে কি থাকবে? ইনসিসও থাকবে, তাই না? কি হবে? I2, ইনসিসও 2টা, ঠিক আছে। আমাদের দুধ দাঁতের সেমই ছিল। C1 একটা ক্যানাইন, তারপর কি? PM, প্রিমোলার। প্রিমোলার কয়টা থাকবে স্থায়ী দাঁতে? স্থায়ী দাঁতে প্রিমোলার থাকবে হচ্ছে 2টা, আর মোলার হবে 3টা, কেমন? আচ্ছা, পরবর্তীতে আবার নিচে চলে সেম ভাবে লিখে দিবা যে I2, C1, PM2, অর্থাৎ প্রিমোলার 2টা আর থাকবে হচ্ছে মোলার 3টা। তারপর কি করবো বলতো? ওই যে আমরা হচ্ছে যে কন্ট্রাডিক্টরি পাথটা, অর্থাৎ মানে এটা লাইনটা যেটা হচ্ছে ম্যাথ টিচাররা মানবে না, বাট আমরা লিখবো সেটা কি? সেটা হবে, তো উপরে তাহলে কি হলো বলতো? কয়টা দাঁত হলো? এই যে ইনসিসর 2টা, তারপর হচ্ছে তোমার ক্যানাইন একটা 3টা, প্রিমোলার 2টা, তাহলে 3টা 2টা হচ্ছে 5টা, আর মোলার 3টা, তাহলে 8টা। তাহলে আমরা লিখে দিব হচ্ছে 8। কয়টা পার্টি, কয়টা পার্ট? উপরে পার্টে 2টা পার্ট, তাই না? একটা হচ্ছে লেফট সাইড, একটা রাইট সাইড। তাহলে 8 ইন্টু 2 ডিভাইডেড বাই 8 ইন্টু 2 কত হলো তাহলে? 8, 8 দুগুণে 16, তাহলে হবে 16 ভাগ আছে হয়ে যাবে যোগ, কেমন? আসলে এটা এইভাবে লিখতে হবে, কিছু করার নাই। 16 ইকুয়াল টু, যখন বাংলা ইংলিশ মিশিয়ে লিখছি, যাই হোক, তাহলে পরবর্তীতে আবার কত হবে? 32টি, ওকে? 32টি। তাহলে এটা হচ্ছে মানুষের স্থায়ী দাঁতের সংকেত। স্থায়ী দাঁতের সংকেত আমরা জানি, স্থায়ী দাঁতের সংখ্যা হচ্ছে টোটাল 32টা। তাহলে যখন তুমি স্থায়ী দাঁতের সংকেত লিখবা তখন তুমি এই 32টা বের করে দেখাবা। যখন তুমি দুধ দাঁতের সংকেত লিখবা তখন তুমি এই 20টা বের করে দেখাবা, ওকে? এবং এই ক্ষেত্রেও, স্থায়ী দাঁতের ক্ষেত্রেও তুমি কি করবা? এই যে এই কথাগুলো একটু উল্লেখ করে দিবা, ওকে? এই কথাগুলো উল্লেখ করে দিবা। অর্থাৎ তুমি এইখান থেকে এই কথাটা যদি আমরা একটু কাইটে এনে লাগাই দিই, ধরো এই কথাটা, হ্যাঁ, এই পার্টটুকু কি করবা? এই পার্টটুকু কাইনে তুমি হচ্ছে তোমার ইয়েতে আবার যুক্ত করে দিবা, ওকে? ওকে, দাঁড়াও জাস্ট এ মিনিট। আচ্ছা, এটা হচ্ছে এখানে একটু যুক্ত করে দিবা, এখানে এটাও লিখে দিবা। তাহলে দেখো তো এখন তোমার আনসারটা কমপ্লিট হয়েছে কিনা? যে ভাই আমি দন্ত সংকেত চাইছিল, এটা হচ্ছে আমি লিখলাম যে দুধ দাঁতের সংকেতগুলো দিয়ে দিলাম এখানে, এটা হচ্ছে দুধ দাঁতের পূর্ণাঙ্গ সংকেত, কেমন? পরবর্তীতে যদি তোমার স্থায়ী দাঁতের ক্ষেত্রে বলো, স্থায়ী দাঁতের ক্ষেত্রে কি করবা? স্থায়ী দাঁতের ক্ষেত্রে হচ্ছে একদম সেম কাজ, হ্যাঁ, একদম সেম কাজ করে দিবা। অর্থাৎ স্থায়ী দাঁতের ক্ষেত্রে হচ্ছে তুমি এই যে এইভাবে বিস্তারিত বর্ণনা করে দিবা, ওকে? প্রথমে দন্ত সংকেতটা লিখবা ভালো করে, দন্ত সংকেতটা ভালো করে লেখার পরে তুমি হচ্ছে তোমার এটা দিয়ে দিবা। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে দন্ত সংকেত নিয়ে? থাকলে আমাকে একটু জানাও। আশা করি নেই, কেমন? আচ্ছা, এই দন্ত সংকেতটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তুমি হচ্ছে এইচএসসি যে ব্যাচেরই হও না কেন, এটা তোমার কলেজের ইন্টারনাল পরীক্ষা বলো বা তোমার ফাইনাল পরীক্ষা বলো, যে কোনো পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন, কেমন? দন্ত সংকেত কি? ইভেন মেডিকেল ভর্তি পরীক্ষা এমসিকিউতে এই দন্ত সংকেত আসে, ওকে? তো দন্ত সংকেতকে আমরা আসলে বুঝতে পারছি। আচ্ছা, তার পরবর্তীটা যদি আমরা একটু দেখি, পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে, আমরা একটু যদি বোর্ডটা ক্লিন করি। তো পরবর্তী কোশ্চেনটা হচ্ছে, দেখো যে পরিপাকে দাঁতের ভূমিকা উল্লেখ করা। দেখো, পরিপাকে দাঁতের ভূমিকা, এটা তুমি কোশ্চেন দেখে বুঝতেছো যে এটার আনসার কি হবে? পরিপাকে দাঁতের ভূমিকা। আচ্ছা, তো পরিপাক প্রক্রিয়াকে আমরা একটু আগে ভাগ করছিলাম না 2টা পার্টে? একটাকে বলছিলাম কি, দাঁড়াও একটু, জাস্ট এ মিনিট, ওকে, জাস্ট এ মিনিট, একটা মিনিট একটু অপেক্ষা করবো কাইন্ডলি, আমি একটা জিনিস, okay. আচ্ছা, একটু অপেক্ষা করো, আমি একটা আমার এটা হোয়াইট বোর্ডটা একটু রিলোড দিতে হবে, ওকে? জাস্ট এক মিনিট। ওকে, তো আমরা ছিলাম হচ্ছে কয় নাম্বার পেজে ছিলাম? আমরা ছিলাম হচ্ছে সম্ভবত এই পেজে, ওকে? আচ্ছা, তো আমরা এই পেজে ছিলাম, আমরা আবার ফিরে আসলাম এই পেজে, দেখি। আচ্ছা, আমাদের কোশ্চেনটা ছিল এখন যে পরিপাকে দাঁতের ভূমিকা লেখা। তো পরিপাকে দাঁতের ভূমিকার ক্ষেত্রে কি লিখবো বলো তো ভাইয়া? পরিপাকে দাঁতের ভূমিকার ক্ষেত্রে, পরিপাকে আমরা জানি যে পরিপাক প্রক্রিয়াটা 2টা ভাগে আমরা ভাগ করতে পারি, তাই না? 2টা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলছিলাম আমরা একটু আগে যে যান্ত্রিক পরিপাক, একটাকে বলছিলাম হচ্ছে যান্ত্রিক পরিপাক, আর একটাকে বলছিলাম হচ্ছে আমরা রাসায়নিক পরিপাক, তাই না?
আরেকটা বলছিলাম হচ্ছে রাসায়নিক পরিপাক। আর আমাদের পরিপাক প্রক্রিয়াটা শুরু হয় কোথায়? একদম একদম মুখ গহ্বরে পরিপাক প্রক্রিয়াটা শুরু হবে, তাই না? আর মুখ গহ্বরে যখন পরিপাক প্রক্রিয়া শুরু হবে তখন বড় বড় খাদ্য কণাকে আমাদের কি করতে হবে? ভেঙে ছোট ছোট টুকরায় পরিণত করতে হবে। দ্যাটস ওয়াই তখন আমাদের দাঁতটা ভূমিকা মানে মেইন ভূমিকায় থাকবে। কি করবে দাঁতটা? সে কি করবে? তার যান্ত্রিক চাপের মাধ্যমে বা তার যান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে খাদ্য কণাকে ছোট ছোট টুকরায় পরিণত করবে এবং খাদ্যের যে তোমার এনজাইমের ক্রিয়াতলটা বৃদ্ধি করে খাদ্য পরিপাককে আরো সহজতর করবে। কেমন? এটা হচ্ছে তুমি একটু তোমার মতো করে উল্লেখ করে দিবা, তাহলে আনসার হয়ে যাবে। আচ্ছা, সেম ভাবে একই কোশ্চেন, একই ধরনের কোশ্চেন, যে চর্বণ প্রক্রিয়া কিভাবে হয়? চর্বণ প্রক্রিয়া কিভাবে হয় বলো তো? আমাদের কি হয়? দুই পাটির দাঁতের যান্ত্রিক তোমার সংকোচনের মাধ্যমে, পাশাপাশি কি আমাদের জিহ্বার সঞ্চালনের মাধ্যমে। ওকে, তো এইভাবে আসলে আমাদের চর্বণ প্রক্রিয়াটা হয়, এটা একটু ব্যাখ্যা করে দেবো, অতটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, পরবর্তী 6 নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি, এটা অলরেডি বলে আসছে যে মানুষের লালা গ্রন্থিগুলোর নাম লেখো। হ্যাঁ, লালা গ্রন্থিগুলোর নামের কথা বলছে। তো আমাদের কয় ধরনের লালা গ্রন্থি থাকে ভাইয়া? আমাদের আমাদের টোটাল আমরা জানি টোটাল 3 জোড়া লালা গ্রন্থি থাকে, তাই না? আমি একটু লিখে দিচ্ছি এটা। আমাদের টোটাল 3 জোড়া লালা গ্রন্থি থাকে। ওকে, 3 জোড়া লালা গ্রন্থি থাকে। তো 3 জোড়ার নাম কি কি? একটু নামগুলো লিখতে বলছে। তাহলে কি থাকবে আমাদের? এই যে কানের নিচে, হ্যাঁ, কানের নিচে দুই পাশে কানের নিচে কি থাকবে? এই বরাবর থাকবে হচ্ছে আমাদের প্যারোটিড গ্রন্থি, তাই না? প্যারোটিড গ্রন্থি। দুই পাশে কানের নিচে থাকবে হচ্ছে প্যারোটিড গ্রন্থি। কেমন? তারপরে আমাদের জিহ্বার নিচে, একদম জিহ্বার নিচে, এই বরাবর জিহ্বার নিচে থাকবে কি? জিহ্বার নিচে থাকবে হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। জিহ্বার নিচে থাকবে হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। সাবলিঙ্গুয়াল গ্রন্থি। পরবর্তীতে আমাদের নিম্ন চোয়াল অর্থাৎ ম্যান্ডিবলের নিচে এইদিকে একদম তুমি এই যে এদিকে চিন্তা করতে পারো, একটা বাঁকা অংশ রয়েছে ম্যান্ডিবলের এই পার্টটুকুতে। ম্যান্ডিবলের নিচে থাকবে হচ্ছে সাব ম্যান্ডিবুলার গ্রন্থি। কেমন? ম্যান্ডিবলের নিচে থাকবে হচ্ছে সাব ম্যান্ডিবুলার গ্রন্থি। ওকে, তো যখন তুমি এইগুলো বলবা তখন কিন্তু তোমার আনসারটা হয়ে যাবে। কেন? কারণ তোমার জাস্ট এটাই চেয়েছে মানুষের লালা গ্রন্থিগুলোর নাম। তা তুমি যেহেতু খ নম্বরের কোশ্চেন একটু এলাবোরেট করার চেষ্টা করবা, তুমি প্রথমে বলবা যে আমাদের হচ্ছে মুখ গহ্বর হচ্ছে 3 জোড়া লালা গ্রন্থি থাকে। তো 3 জোড়া লালা গ্রন্থি ক্ষেত্রে কি কি থাকে একটু বলবা, যে 3 জোড়া লালা গ্রন্থির ভিতরে 1 জোড়া প্যারোটিড গ্রন্থি, দুই কানের নিচে, তারপর হচ্ছে 1 জোড়া সাবলিঙ্গুয়াল গ্রন্থি এবং এক জোড়া সাবমেন্ডিবুলার গ্রন্থি। কেমন? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা লালা গ্রন্থিগুলোর কাজ। তাহলে এই লালা গ্রন্থিগুলো কি কি কাজ করে বলো তো? লালা গ্রন্থিগুলো কি কি কাজ করে? খুবই সহজ একটা কোশ্চেন না, লালা গ্রন্থির কাজ? আচ্ছা, লালা গ্রন্থির যে তোমার প্রধান কাজটা কি? প্রধান কাজ হচ্ছে তোমার, ওকে জাস্ট এ মিনিট। আচ্ছা, তো লালা গ্রন্থির প্রধান কাজ কি? লালা গ্রন্থির প্রধান কাজ হচ্ছে লালাক্ষরণ করা। লালায় কি থাকবে বলো তো? লালায় থাকবে হচ্ছে কিছু জলীয় উপাদান, আর থাকবে হচ্ছে তোমার, লালায় থাকবে কি? লালায় থাকবে কিছু জলীয় উপাদান আর থাকবে কিছু এনজাইম। কেমন? জলীয় উপাদান থাকবে লালায় আর থাকবে হচ্ছে এনজাইম। তো জলীয় উপাদানগুলো কি করবে? জলীয় উপাদানগুলো গৃহীত খাদ্যবস্তুকে হচ্ছে তোমার কিছু ময়েস্ট করবে বা কিছুটা সেটাতে আর্দ্রতা যোগ করবে, কিছুটা ভেজা ভেজা করে তুলবে। ওকে, তাছাড়া সে কি করবে? সেখানে হচ্ছে তোমার লালায় আরেকটা জিনিস বিদ্যমান থাকবে, সেটা হচ্ছে মিউসিন নামক এক ধরনের পদার্থ থাকবে, যেটা আসলে কাইন্ড অফ লুব্রিকেন্ট হিসেবে কাজ করবে বা পিচ্ছিল কারক হিসেবে কাজ করবে। তাহলে লালায় প্রথমে লালা রসে যে জলীয় উপাদান রয়েছে সেটা খাদ্যকে মানে খাদ্যের জলীয় ভাব আনয়ন করবে, যেটা পরিপাকের জন্য সহায়ক। পরবর্তী এখানে মিউসিন নামক উপাদান থাকে, সেটা কি করবে? মিউসিনটা তোমার খাদ্যকে পিচ্ছিল করবে, যাতে পরবর্তী সেটা কি করতে পারে আমাদের যে পরিপাক নালী বেয়ে বা পৌষ্টিক নালী বেয়ে, অর্থাৎ আমাদের অন্য নালী বেয়ে যাতে সেটা পাকস্থলী পর্যন্ত যেতে পারে সেটা এনশিওর করবে। তারপরে কি থাকবে? লালাতে থাকবে হচ্ছে দুই ধরনের এনজাইম। আমরা জানি কি এনজাইম থাকবে বলতো? একটা থাকবে হচ্ছে টায়ালিন বা টম, হ্যাঁ, একটা থাকবে হচ্ছে টায়ালিন আর থাকবে হচ্ছে মল্টেজ। এই টায়ালিনটা কি করবে? টায়ালিন হচ্ছে তোমার জটিল শর্করাকে মল্টোজে পরিণত করবে। আর যে তোমার আহ, আর যে মল্টোজটা থাকবে সে হচ্ছে কি করবে? এই মল্টেজটা তোমার মল্টোজকে গ্লুকোজে পরিণত করবে। কেমন? তার মানে কি লালা এনজাইমে ক্রিয়া করবে। তাছাড়া থাকবে হচ্ছে লালায় থাকবে বাইকার্বনেট আয়ন। সেটা কি করবে বলতো? লালায় বাইকার্বনেট আয়নটা যে তোমার লালা গ্রন্থি থেকে নিশ্চিত কিছু বাইকার্বনেট আয়ন নিশ্চিত হবে, যেটা হচ্ছে তোমার যে লালার পিএইচটাকে বা মুখ গহ্বরের পিএইচটাকে তোমার ঠিক রাখবে। কেমন? তাছাড়া হচ্ছে লালায় কিছু এনজাইম থাকে যেগুলো আসলে ব্যাকটেরিয়া নাশক বা লাইসোজাইম এনজাইম। তারা কি করবে? তারা হচ্ছে আমাদের খাদ্যের সাথে যে বাহ্যিক দিয়ে কিছু ব্যাকটেরিয়া বা অন্যান্য জীবাণু প্রবেশ করবে সেগুলোকে ধ্বংসের কাজ করবে। কেমন? এগুলো হচ্ছে লালা গ্রন্থির কাজ। লালা গ্রন্থির কাজ বেসিক্যালি হচ্ছে লালার কাজ, তুমি সেটাই বলে দিবা। ওকে, তারপরে দেখো পরিপাক ও শোষণ বলতে কি বোঝায়? আসলে পরিপাক কি বোঝায় এটা কিন্তু আমি প্রথম যে আমাদের কোশ্চেনটা ছিল আজকের, সেই প্রথম কোশ্চেনে কিন্তু ছিল, সেখানে ইলাবোরেটলি বলে আসছিলাম আমি যে পরিপাক হচ্ছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কি হবে?
গৃহীত খাদ্যবস্তু বা গৃহীত জটিল খাদ্যবস্তু কিসের সাথে মিশবে বলতো? গৃহীত জটিল খাদ্যবস্তু আমাদের যে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, হ্যাঁ, বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে দেহের শোষণ উপযোগী সরল, তরল, দ্রবণীয় খাদ্য উপাদানে পরিণত হবে, সেটাকে বলবো হচ্ছে আমরা পরিপাক। কেমন? আচ্ছা, তো শোষণ বলতে কি বুঝবো বলতো? আমরা শোষণ বলতে বুঝবো হচ্ছে পরিপাকৃত খাদ্যের যে খাদ্য সার পাবো, অর্থাৎ আমরা যে ধরো তোমার শর্করা জাতীয় খাদ্যের ক্ষেত্রে পাবো গ্লুকোজ, তারপর আমিষ জাতীয় খাদ্যের ক্ষেত্রে পাবো আমরা অ্যামিনো অ্যাসিড, তারপর হচ্ছে আমাদের ফ্যাট জাতীয় বা চর্বি জাতীয় খাদ্যের ক্ষেত্রে পাবো হচ্ছে আমরা ফ্যাটি অ্যাসিড, আর পাবো গ্লিসারল। এই যে খাদ্য সারগুলো পেলাম, এই খাদ্য সারগুলা যখন আমাদের দেহে যে ব্যবহার করবে, ব্যবহারের জন্য দেহের ভিতরে পৌষ্টিক নালী থেকে দেহের ভিতরে প্রবেশ করতে হবে। এই প্রবেশের প্রক্রিয়াটাকে বলবো হচ্ছে আমরা শোষণ। কেমন? আচ্ছা, তো পরবর্তী কোশ্চেনটা যদি আমরা যাই যে পাকস্থলীর বৈশিষ্ট্য লেখাও। তো পাকস্থলীর বৈশিষ্ট্য কি হতে পারে বলো তো? পাকস্থলীর মেন বৈশিষ্ট্য কি হতে পারে? ফার্স্ট অফ অল পাকস্থলীর বৈশিষ্ট্য ক্ষেত্রে এগুলো তুমি একটু চেষ্টা করো পয়েন্ট আকারে আনসার দেওয়ার। প্রথম পয়েন্টটা কি দিবা ভাই? প্রথম পয়েন্টটা দিব হচ্ছে যে পাকস্থলী হচ্ছে একটা কি, একটা পেশিবহুল একটা থলে। পাকস্থলী হচ্ছে একটা পেশিবহুল থলে, যার কয়টা স্তর থাকে? যার ভিতর থেকে বাইরে থেকে 5টা স্তর থাকে, যার সবার ভিতরে ভাঁজটাকে আমরা বলবো রুগী। কেমন? তারপরে কি বলবো আর? তারপরে বলবো পাকস্থলীতে যে তোমার পাকস্থলী হচ্ছে অন্তঃপ্রাচীরে কি থাকবে? অন্তঃপ্রাচীরে অনেক ধরনের গ্রন্থি থাকবে, যেগুলোকে আমরা বলবো গ্যাস্ট্রিক গ্রন্থি। কেমন? সেখান থেকে কি কি খরিত হবে সেগুলো একটু বলে দিবা। তারপরে বলবা যে তোমার পাকস্থলী হচ্ছে কি করবে? সাময়িকভাবে খাদ্যবস্তুকে জমা রাখবে। কেমন? তারপরে আমরা গৃহীত খাদ্য যে ফুড বোলাস আছে, সেটাকে পাকস্থলী যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে মিশিয়ে কিসে পরিণত করবে? কাইমে পরিণত করবে। ওকে, এক্সেট্রা এক্সেট্রা বলে দিলে কিন্তু তোমার বেসিক্যালি পাকস্থলীর বৈশিষ্ট্য হয়ে যাবে। ওকে, আচ্ছা, পরে পেরিস্টালসিস বলতে কি বোঝায়? এটা কিন্তু অলরেডি বলে আসছে, দেখো কতবার চলে আসছে, রাজশাহী 19, চট্টগ্রাম 19, সিলেট 17, হ্যাঁ, অনেকবার চলে আসছে, কিন্তু পেরিস্টালসিসটা খুবই ইম্পর্টেন্ট। তো পেরিস্টালসিস কি? পেরিস্টালসিস হচ্ছে আমাদের মানে খুবই সহজভাবে যদি আমি বলতে চাই, তাহলে তুমি মানে তুমি যখন পরীক্ষায় লিখবে এইভাবে গুছিয়ে লিখবা যে পেরিস্টালসিস হচ্ছে এমন এক প্রক্রিয়া, বা পেরিস্টালসিস হচ্ছে আমাদের যে পুষ্টিক নালীর ক্রমাগত সংকোচন প্রসারণ প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে পেরিস্টালসিস, বা পুষ্টিক নালীর ছন্দময় সংকোচন প্রসারণ প্রক্রিয়াকে বলবো আমরা পেরিস্টালসিস। যার ফলে পুষ্টিক নালীর ভিতর দিয়ে খাদ্যবস্তু কি হবে, বা তোমার খাদ্য উপাদান কি হবে, পুষ্টিক নালীর ভিতর দিয়ে পাস করবে, পুষ্টিক নালীর ভিতর দিয়ে অতিক্রম করবে পরিপাকের জন্য। কেমন? তো তাহলে পেরিস্টালসিসের সংজ্ঞা কি বলবো? পেরিস্টালসিস হচ্ছে তোমার পুষ্টিক নালীর ছন্দময় সংকোচন প্রসারণ, যার ফলে গৃহীত খাদ্যবস্তু এই পুষ্টিক নালীর ভিতর দিয়ে কি করবে? অতিক্রম করতে পারবে। কেমন? আচ্ছা, বা মুভ করবে। ওকে, তারপরে দেখো 11 নম্বর কোশ্চেনটা, পাকস্থলীর HCl এর কাজ কি? পাকস্থলীর HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ কি? আচ্ছা, HCl এর অনেকগুলো কাজ রয়েছে, তাই না, পাকস্থলীতে? তার মধ্যে প্রথম কাজ কি বলতো? প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে পাকস্থলীর HCl এর প্রথম কাজ হচ্ছে, প্রথম কাজটা তুমি লিখবা যে HCl কি করবে? HCl যে খাদ্য পরিপাকে অম্লীয় পরিবেশ সৃষ্টি করে। ফার্স্ট অফ অল বলবো যে পাকস্থলীতে অম্লীয় পরিবেশ সৃষ্টি করবে। কারণ কি? কারণ আমরা জানি HCl একটা শক্তিশালী অম্ল, আর পাকস্থলীর HCl এর পিএইচটা কিন্তু খুবই কম, মানে খুবই শক্তিশালী অম্ল। তুমি জাস্ট চিন্তা করতে পারো যে এমন একটা অ্যাসিড যার পিএইচ 1.5 থেকে 3, এই এত কম পিএইচ এর একটা অ্যাসিড আমাদের পাকস্থলীর ভিতরে রয়েছে। কেমন? HClটা। ওকে, তো HCl এর কাজ কি বলবো? যে সে হচ্ছে খাদ্য পরিপাকের জন্য অম্লীয় পরিবেশ সৃষ্টি করবে, তাই না? তারপরে এখানে তোমার HClটা কি করবে বলতো? HClটা হচ্ছে কি আমাদের ওই যে পেপসিনোজেন যে থাকবে, নিষ্ক্রিয় পেপসিনোজেন জানি আমরা, আমিষ পরিপাকের এনজাইম হচ্ছে পেপসিন, সে নিষ্ক্রিয় ফর্মে থাকবে পেপসিনোজেন। সে কি করবে? HClটা পেপসিনোজেনকে, নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করবে। কেমন? তারপরে পাকস্থলী HCl এর কাজ কি? যেহেতু এটা হচ্ছে অনেক খুবই শক্তিশালী অ্যাসিড, তাহলে কি হবে? আমাদের খাদ্যের সাথে যদি কোনো অপ্রয়োজনীয় বা আমাদের ক্ষতিকর কোনো মাইক্রো অর্গানিজম বা ক্ষতিকর কোনো রোগ জীবাণু যদি আমাদের বা ব্যাকটেরিয়া যদি আমাদের খাদ্যের সাথে চলে যায় পাকস্থলীর ভিতরে, তখন সেটাকে সে মেরে ফেলবে তার অ্যাসিডিক ক্রিয়ার মাধ্যমে। ওকে, এগুলো বেসিক্যালি পাকস্থলী HCl এর কাজ। এগুলো লিখে দিলে তোমার আনসারটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখি, খাদ্য পরিপাকে মিউসিনের ভূমিকা লেখো। দেখো তো মিউসিনের ভূমিকা, মিউসিন জিনিসটা কি এটা বুঝেছো? একটু আগে কিন্তু আমি বলেছিলাম মিউসিন জিনিসটা কি। আচ্ছা, মিউসিন হচ্ছে আমাদের, ফার্স্ট অফ অল মিউসিন কই কই থাকে এটা একটু জানতে হবে। মিউসিন আমাদের লালারসে থাকে। বেসিক্যালি আমাদের পরিপাকতন্ত্র থেকে যেসব রস হয়, পরিপাকতন্ত্রে আমাদের টোটাল 5টা গ্রন্থি থাকে, তাই না? এই 5 ধরনের গ্রন্থি, 5টা না, 5 ধরনের গ্রন্থি। অর্থাৎ একটা হচ্ছে তোমার লালা গ্রন্থি, তারপর যকৃৎ, তারপর অগ্নাশয়, তারপর হচ্ছে তোমার গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি। 5টা গ্রন্থি থেকেই যে তোমার পরিপাক রস বা পাচক রস খরিত হবে, সেই প্রত্যেকটা পরিপাক রসে একটা কমন উপাদান থাকবে হচ্ছে মিউসিন।
তো মিউসিন কি করবে, বেসিক্যালি মিউসিন হচ্ছে একটা লুব্রিকেন্ট, কেমন, এটা হচ্ছে কি একটা পিচ্ছিলকারক পদার্থ বা লুব্রিকেন্ট। লুব্রিকেন্ট কেন লুব্রিকেন্ট প্রয়োজন আমাদের পাকস্থলীতে বা আমাদের পৌষ্টিকতন্ত্রে বলতো, আমাদের খাদ্যটা যখন পৌষ্টিকতন্ত্রের প্রাচীর দিয়ে যাবে বা পৌষ্টিকতন্ত্রের ভিতর দিয়ে যখন পাস করবে, তখন খাদ্যটা যাতে সহজে পাস করতে পারে এবং খাদ্যের ঘষায় যাতে আমাদের পুষ্টিতন্ত্রের ক্ষতি না হয়, সেজন্য আল্লাহ তাআলা কি করছেন, এমন একটা সিস্টেম করে দিয়েছেন যে তোমার যখন খাদ্যটা যাবে তার সাথে যে নিশ্চিত যে রস থাকবে, সেই রসের ভিতরে কি থাকবে, একটা লুব্রিকেন্ট থাকবে। এই লুব্রিকেন্টটা কি করবে, সে হচ্ছে ঘর্ষণটাকে কমায় দিবে, কেমন। এটা তুমি একটু এই করে লিখবা যে আসলে খাদ্য পরিপাকে মিউসিনের কাজ হচ্ছে, মিউসিন একটা পিচ্ছিল কারক হিসেবে কাজ করবে, যা পৌষ্টিক নালীর ভিতর দিয়ে অতিক্রান্ত খাদ্য উপাদানকে খাদ্য উপাদান এবং পৌষ্টিক নালীর অন্তঃস্থ প্রাচীরকে কি করবে, ঘর্ষণের হাত থেকে রক্ষা করবে। ওকে, ঘর্ষণের ক্ষতির হাত থেকে রক্ষা করবে, এটা হচ্ছে আমাদের আনসার হবে, কেমন। আচ্ছা, 13 নম্বর কোশ্চেনটা যদি দেখি, পাকস্থলীতে শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয় না কেন। আচ্ছা দেখো, তোমাকে যদি পাকস্থলীতে, এখানে তোমাকে কোশ্চেন দিচ্ছে যে ভাই পাকস্থলীতে শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয় না কেন, তাছাড়া তোমাকে কি কোশ্চেন দিতে পারে, তোমাকে দিতে পারে যে ভাই এই যে একটু ঘুরায় যে মুখ গহ্বরে, হ্যাঁ মুখ গহ্বরে কি হয় না, তোমাকে দিতে পারে যে মুখ গহ্বরে আমিষ জাতীয় খাদ্যের পরিপাক হয় না কেন, বা মুখ গহ্বরে আমিষ জাতীয় খাদ্য পরিপাক হয় না কেন। ওকে, এই টাইপের কোশ্চেন তোমার অহরহ হইতে পারে। তোমাকে এখানে বলছে পাকস্থলীতে শর্করা পরিপাক হয় না কেন, তোমাকে এক্সট্রা হিসেবে দিতে পারে যে মুখ গহ্বরে কেন আমিষের পরিপাক হয় না, কেমন। আচ্ছা, তো এখানে তুমি তাহলে আনসার কি দিবা, আনসার একটাই যে ভাই পাকস্থলীতে শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয় না কারণ পাকস্থলীতে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের জন্য যে শর্করা বিশ্লেষী বা অ্যামাইলোলাইটিক এনজাইম প্রয়োজন সেটা থাকে না। এক কথায় আনসার শেষ, যে পাকস্থলীতে বা পাকস্থলীর যে গ্যাস্ট্রিক জুসে শর্করা পরিপাকের জন্য কোনো শর্করা বিশ্লেষী এনজাইম থাকে না, তাই পাকস্থলীতে শর্করা জাতীয় খাদ্য কোনো পরিপাক হয় না, কেমন। এমনভাবে যদি অন্য একটা কোশ্চেন হয়, যে দেখালাম আমি যে মুখ গহ্বরে কেন আমিষ জাতীয় খাদ্যের পরিপাক হয় না, কি কোশ্চেন আনসার দিবা, যে মুখ গহ্বরে বিদ্যমান লালারসে কোনো আমিষ বিশ্লেষী বা প্রোটিওলাইটিক এনজাইম থাকে না, দ্যাটস হোয়াই মুখ গহ্বরে আমিষ জাতীয় খাদ্যের কোনো পরিপাক হয় না। বুঝতে পারছি। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি যে পাকস্থলী নিজেই কেন পরিপাক হয় না, বা পাকস্থলী নিজে কেন পরিপাক হয় না, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা গ নাম্বার, খ নাম্বার এবং গ দুইটার জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। যারাই করবে একদম এর যে পয়েন্টগুলো একটু ঠাড়া মুখস্থ করে ফেলবা, বুঝছো, যে পাকস্থলী কেন নিজে পরিপাক হয় না। এটা যখন আমরা আমরা এই 18-19 সালে পড়ে আসছি, তখন আমরা নিজেও পড়ছি। তোমরা এখন এই যে 24 ব্যাচ পড়তেছে, 25, 26, 27, 28 যে ব্যাচে ভিডিওটা দেখো না কেন, প্রত্যেকটা ব্যাচের জন্য ইম্পর্টেন্ট যে পাকস্থলী কেন নিজে পরিপাক হয় না, খ নাম্বারের জন্য এবং গ নাম্বারের জন্য। তো এটা ক্ষেত্রে তুমি 4-5টা পয়েন্ট লিখবা, কেমন। এই কোশ্চেনটা একটু খুবই বেসিক কোশ্চেন, তো 4-5টা পয়েন্ট লিখবে, পয়েন্টটাকে লিখলে ভালো হবে, কেমন। তো প্রথম পয়েন্টে কি দিবা, প্রথম পয়েন্টে দিব হচ্ছে পাকস্থলী থেকে কি হবে, পাকস্থলীর যে প্রাচীর, অন্তঃপ্রাচীর, এই যে যদি একটা পাকস্থলী আমি আঁকাই, হ্যাঁ যদি একটা পাকস্থলী আঁকাই, দেখো পাকস্থলী আঁকাই। আচ্ছা, প্রথমে আমরা একটু বুঝতে হবে যে কেন ভাই পাকস্থলী নিজের নিজের কেন পরিপাক হইতে হবে, বা নিজে কেন পরিপাক হয়ে যায়, তো এরকম এরকম কেন টেন্ডেন্সি থাকে তার, পাকস্থলী কেন নিজে পরিপাক হইতে চায় বা পরিপাক হইতে মানে হওয়ার সম্ভাবনা থাকে, এটা একটু বুঝতে হবে। তো আচ্ছা, অতটা ভালো হয়নি, যাই হোক পাকস্থলী আসলে দাঁড়াও আমি আরেকবার আঁকাচ্ছি, পাকস্থলীটা ভালো হচ্ছে না। ওকে, আচ্ছা এই যে পাকস্থলী হয়েছে অনেকটা, কেমন। তো পাকস্থলী কেন নিজে পরিপাক হয় না বা কেন পরিপাক হবে, এটা যদি একটু বুঝতে চাই আমরা, দেখো পাকস্থলী হচ্ছে পাকস্থলী প্রাচীরে, প্রাচীর থেকে একটা কি খরিত হয় বলতো, প্রাচীর থেকে খরিত হচ্ছে কি, গ্যাস্ট্রিক জুস, তাই না। গ্যাস্ট্রিক জুসের অন্যতম একটা প্রধান উপাদান হচ্ছে কি, পেপসিনোজেন বা পেপসিন। পেপসিন হচ্ছে কেমন পদার্থ, এটা হচ্ছে একটা তোমার আমিষ বিশ্লেষী একটা এনজাইম, তাই না। তো আমিষ বিশ্লেষী এনজাইম, আর আমরা জানি আমাদের দেহের যে স্ট্রাকচার, সেখানে প্রচুর পরিমাণে আমিষ থাকে, তাহলে আমিষ বিশ্লেষণ এনজাইম দিয়ে তো দেহের আমিষও বিশ্লেষণ হয়ে যাওয়ার কথা। ওকে, এইখান থেকে এই ধারণাটা আসছে যে পাকস্থলী কেন নিজের এনজাইম দ্বারা নিজেই পরিপাক হয় না। তো ফার্স্ট অফ অল তুমি কয়েকটা পয়েন্টে ব্যাখ্যা দিবা। তো আমি যেটা বললাম, প্রথম পয়েন্টটা দেবো হচ্ছে এই যে পাকস্থলী অন্তঃগাত্র আছে না, মানে এই যে ভিতরের যে লেয়ারটা থাকে না, এই ভিতরের লেয়ার থেকে কি করিতে হয় বলতো, মিউকাস করিতে হয়, তাই না। আমি একটু আগে বলছিলাম যে মিউকাস আমাদের যে কোনো পাচক রসে কি থাকবে, বা যে কোনো পরিপাক রসে মিউকাস থাকবে, ওকে, বা মিউসিন থাকবে। এই মিউকাস করতে হবে, এই মিউকাসটা কি করবে, সে হচ্ছে তোমার একটা ফার্স্ট অফ অল একটা লেয়ারের মতো তৈরি করবে, সে হচ্ছে একটা প্রতিবন্ধক হিসেবে থাকবে, কেমন। তো এই যে মিউকাস স্তরটা যে থাকবে, সে কি করবে, ভিতরে যে ক্ষতিকার উপাদান, অর্থাৎ যেটা পাকস্থলী ক্ষতি করতে পারে, অর্থাৎ তুমি এইচসিএল চিন্তা করো বা পাকস্থলীর রস চিন্তা করো, সেটাকে ফার্স্ট অফ অল সে একটা বাধা দিবে। ওকে, এটুকু বুঝলাম। পরবর্তীতে কি থাকবে, পরবর্তী দেখো এই যে পাকস্থলী অন্তঃগাত্র যে মানে ভিতর যে লেয়ারটা আছে,
এইখান থেকে কি করতে হবে, এখান থেকে হচ্ছে বাইকার্বনেট খরিতে হবে, কেমন, এখান থেকে হচ্ছে হাইড্রোজেন বাইকার্বনেট, কেমন, হাইড্রোজেন বাইকার্বনেট খরিতে হবে। এই বাইকার্বনেট কি বলতো, এটা কেমন পদার্থ, এটা ক্ষারীয় পদার্থ না, আসলে বাইকার্বনেট কিন্তু বেসিক্যালি উভয়ধর্মী পদার্থ, বাট এখানে সে ক্ষার হিসেবে কাজ করবে। এই বাইকার্বনেটটা কি করবে, সে HCl এর সাথে মিশে সে কি করবে, HCl এর অম্লীয় ভাবটাকে কিছুটা প্রশমিত করবে, কেমন। তাহলে কি পাইলাম, প্রথমে যে মিউকাস স্তর থাকবে পুরো, সেটা কারণে পাকস্থলী পরিপাক হবে না, এটা 1 নম্বর পয়েন্টে দিবা। 2 নম্বর পয়েন্টে দিব হচ্ছে কি, পাকস্থলীতে বাইকার্বনেট থাকবে। 3 নম্বর পয়েন্টে দিব হচ্ছে, দেখো পাকস্থলীতে আমরা তো ভাই জানি যে একটা এনজাইম থাকবে, কি এনজাইম, যেটা কারণে পাকস্থলী পরিপাক হয়ে যেতে পারে ইটসেলফ, কোনটা, ওই যে পেপসিন এনজাইম, তাই না, পেপসিন এনজাইম। বাট তুমি আমাকে একটা কথা বলো ভাই, এই পেপসিন এনজাইমটা সে কি সরাসরি পেপসিন এনজাইম হিসেবে থাকে না অন্য কিছু হিসেবে থাকে? আমরা জানি পেপসিন এনজাইম যে ক্ষরিত হয় যখন, তখন তার নাম থাকে হচ্ছে পেপসিনোজেন, অর্থাৎ সে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, কেমন, পেপসিন এনজাইমটা ক্ষরিত হওয়ার সময় থাকে হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায়, ওকে। তো পেপসিন এনজাইমটা ক্ষরিত অবস্থায় যখন থাকে তখন সে নিষ্ক্রিয় নোজেন অর্থাৎ নিষ্ক্রিয় অবস্থায় থাকে। পরবর্তীতে এই পেপসিনোজেনটা কার সংস্পর্শে হয় বলতো, একটু আগে বলছিলাম হয়তো আমি, পেপসিনোজেনটা পরবর্তীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে আসলে সে সক্রিয় পেপসিনে পরিণত হয়, ওকে, সক্রিয় পেপসিনে পরিণত হয়। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে পেপসিনোজেন যেহেতু আমিষ বিশ্লেষী এনজাইম, আর পেপসিন হচ্ছে আমিষ বিশ্লেষী এনজাইম, এবং পেপসিনটা প্রাথমিক অবস্থায় পেপসিনোজেন বা নিষ্ক্রিয় অবস্থায় থাকে, আর এই নিষ্ক্রিয় এনজাইম কি করতে পারে না, পাকস্থলী নিজের অন্তঃগাত্রকে ক্ষতি করতে পারে না। তাহলে এটা 3 নম্বর পয়েন্ট গেল। তারপর 4 নম্বর পয়েন্টে কি দিবা তুমি, 4 নম্বর পয়েন্টে দিবা, আমি আসলে এগুলো তোমার বইয়ের পয়েন্টগুলো বেসিক্যালি বলতেছি যাতে তোমার নিজের একটু বুঝতে সুবিধা হয়, কেমন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, দেখো পাকস্থলীতে আমরা জানি, পাকস্থলী কখনো হয়তো প্রস্থচ্ছেদ বইতে দেখলে বুঝবা, এরকম ধরো অন্তঃপ্রাচীরটা হচ্ছে এরকম এরকম অনেকটা এরকম ঢেউ খেলানো, এই প্রত্যেকটা ঢেউকে বলা হয় রুগী, হ্যাঁ, ঢেউকে বলা হচ্ছে রুগী, কেমন, সরি রুগু না রুগী, আচ্ছা। তো এই ঢেউকে বলা হচ্ছে পাকস্থলী অন্তঃগাত্রের এই ভাঁজকে বলা হচ্ছে রুগী। এখন এই পাকস্থলী অন্তঃগাত্রের এই ভাঁজের যে কোষগুলো, এই কোষগুলো হচ্ছে দেখতে কেমন, স্তম্ভাকার কোষ। যদি আমি একটু নিচের দিকে বড় করে আঁকাই, অন্তঃগাত্রের যে কোষগুলো, অর্থাৎ অন্তঃগাত্রে যদি একটা লাইনিং এমন হয়, এরকম হয়, যদি এরকম যে অন্তঃগাত্র হয়, এর যে কোষগুলোতে অন্তঃগাত্রটা গঠিত, এখানে ছোট ছোট কোষ থাকবে না, এই কোষগুলোকে আমি একটু বড় করে দেখার চেষ্টা করি। দেখো এই কোষগুলো হচ্ছে অনেকটা এমন, এই যেরকম স্তম্ভাকার এপিথেলিয়াম কোষ, তোমরা হয়তো এটা অনেকে পড়ছো। পাকস্থলী অন্তর্গত কি থাকে, স্তম্ভাকার এপিথেলিয়াম কোষ থাকে, কেমন, স্তম্ভাকার এপিথেলিয়াম কোষ থাকে। আর এই স্তম্ভাকার এপিথেলিয়াম কোষগুলো কি হিসেবে থাকে, কেমন ভাবে থাকে বলতো, এই স্তম্ভাকার এপিথেলিয়াম কোষগুলো খুবই ঘনভাবে সন্নিবেষ্টিত থাকে, বা একটা আরেকটার সাথে খুবই ঘনভাবে লাগানো থাকে, যেটাকে আমরা বলি টাইট জাংশন, হ্যাঁ, যদি ওটা মেডিকেল টার্ম, যাই হোক। তো খুবই ঘনভাবে সন্নিবেষ্টিত অবস্থায় থাকে। দ্যাটস ওয়াই এই যে ভিতরে যে HCl আছে না, বা অন্যান্য পাচ্যক্রস আছে না, এটা কি করতে পারেন, এই লেয়ারটাকে ভেদ করতে পারে না সহজে, কেমন, সেটা কি করতে পারে না, এই লেয়ারটাকে সহজে সে ভেদ করতে পারে না। দ্যাটস ওয়াই কিনা কি হয় না, পাকস্থলী অন্তর্গত সহজে ক্ষতিগ্রস্ত হয় না। তো এইগুলো কারণে বেসিক্যালি পাকস্থলী নিজে নিজেই পরিপাক হয়ে যায় না। বুঝতে পারছি, আশা করি বুঝে গেছো। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ওকে, এটা কিন্তু কোনোভাবে ভুল করা যাবে না। যে 4-5টা পয়েন্টের কথা বললাম, অবশ্যই এই 4-5টা পয়েন্ট একটু মনে করে লিখতে হবে, ওকে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা আমি যদি বোর্ডটা ক্লিন করে দেই, দেখো যে 15 নম্বর কোশ্চেনটা, অম্লীয় মাধ্যমে পরিপাক বলতে কি বোঝায় বলো তো, অম্লীয় মাধ্যমে পরিপাক বলতে কি বোঝাবে, অম্লীয় মাধ্যমে পরিপাক বলতে বেসিক্যালি আমরা বুঝতেছি পাকস্থলীতে খাদ্য পরিপাক, কেমন, অম্লীয় মাধ্যমে পরিপাক বলতে আমরা বুঝতেছি কোথায়, পাকস্থলীতে খাদ্য পরিপাক, অর্থাৎ দেখো পাকস্থলীতে খাদ্য পরিপাক, একটু আগে কিন্তু বলে আসছিলাম পাকস্থলীতে কি থাকে বলতো, পাকস্থলীতে কেমন খাদ্য পরিপাক হয়, আমরা জানি পাকস্থলীতে খাদ্য পরিপাক হয়ে হচ্ছে আমিষ জাতীয় খাদ্যের পরিপাক হয়, তাই না। আর পাকস্থলীতে আমিষ জাতীয় খাদ্য পরিপাকের জন্য কোন এনজাইম থাকে বলতো, এনজাইম থাকে হচ্ছে পেপসিন, ওকে, পেপসিন এনজাইম থাকে। আর পেপসিন এনজাইমটা প্রাথমিক অবস্থায় কি হিসেবে থাকে বলতো ভাইয়া, এটা একটু আগে বলে আসছি, সেটা হচ্ছে পেপসিনোজেন হিসেবে থাকে, তাই না, পেপসিনোজেন হিসেবে থাকে, ওকে, পেপসিনোজেন হিসেবে থাকে। এখন একটা টুইস্ট, এই যে পেপসিনোজেন হিসেবে যে পাকস্থলীতে পেপসিনটা আছে, এখন এই পেপসিনোজেন কি, এটা কি আমরা নোজেন কেন বলছি, কারণ এটা নিষ্ক্রিয় এনজাইম। তো নিষ্ক্রিয় অবস্থায় কি সে আমিষ পরিপাক করতে পারবে, পারবে না। তাহলে তাকে কি করতে হবে, তাকে সক্রিয় হইতে হবে। আর এই পেপসিনোজেনকে তুমি যদি সক্রিয় করতে যাও, সক্রিয় হয়ে কি হবে, পেপসিন হবে, কেমন, সক্রিয় পেপসিনে পরিণত করতে চাইলে, পেপসিনোজেনকে তুমি যখন সক্রিয় পেপসিনে পরিণত করতে যাবা, তখন তোমার এখানে কি করতে হবে, এখানে অম্লীয় মাধ্যম প্রয়োজন হবে, সেখানে কি হবে, অম্লীয় মাধ্যম প্রয়োজন হবে, কেমন, অম্লীয় মাধ্যম। আর অম্লীয় মাধ্যমটা কি ক্রিয়েট করে দিবে, কে তৈরি করে দিবে, দেবে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডে, কেমন। আচ্ছা, তো দেখো আমাদের পাকস্থলীর অন্যতম একটা গুরুত্বপূর্ণ এনজাইম পেপসিন,
যেটা থাকবে হচ্ছে নিষ্ক্রিয় পেপসিনোজেন হিসেবে। আর পেপসিনোজেন হিসেবে যেহেতু থাকবে, সেই পেপসিনোজেনকে যখন আমাদের কাজে ব্যবহারের প্রয়োজন যখন আমরা ইউজ করব, তখন সেটা সক্রিয় পেপসিনে পরিণত করতে হবে। আর আমরা জানি পেপসিনোজেনকে সক্রিয় পেপসিন, মানে পেপসিনোজেন সক্রিয় পেপসিন কখন হবে, যখন সে অম্লীয় পরিবেশ পাবে। দ্যাটস ওয়াই পাকস্থলীতে অম্লীয় পরিবেশ থাকে, আর এটাই হচ্ছে অম্লীয় মাধ্যমে খাদ্য পরিপাক। কেমন? আচ্ছা, পরবর্তী দেখো পৌষ্টিক গ্রন্থি বলতে কি বোঝায়? 16 নম্বর কোশ্চেনটা, এটা আসলে মানে বাচ্চাকালের কোশ্চেন, তাই না? পৌষ্টিক গ্রন্থি বলতে কি বোঝায়? পৌষ্টিক গ্রন্থি হচ্ছে খাদ্য পাকস্থলীতে যখন খাদ্য পরিপাক হবে, তাই না? পাকস্থলীতে মানে সরি, পৌষ্টিক গ্রন্থি হচ্ছে আমাদের পুষ্টিক তন্ত্রে অর্থাৎ আমাদের পৌষ্টিক নালীর ভিতরে যখন খাদ্য পরিপাক হবে, তখন কি দরকার পড়বে বলো তো? বিভিন্ন ধরনের এনজাইম দরকার পড়বে, বিভিন্ন ধরনের রস দরকার পড়বে। ওকে, তো আমরা সরাসরি বলবো পৌষ্টিক গ্রন্থি বলতে যে খাদ্য পরিপাক ক্রিয়ায় পৌষ্টিক তন্ত্রে অবস্থিত বিভিন্ন ধরনের গ্রন্থি, যারা খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় পাচক রস বা প্রয়োজনীয় রস এবং এনজাইমের যোগান দিবে, সে সকল গ্রন্থিকে বলবো হচ্ছে আমরা পুষ্টি গ্রন্থি। কেমন? তাহলে পুষ্টি গ্রন্থি বলতে আমরা খাদ্য পরিপাকের সাথে সংশ্লিষ্ট গ্রন্থিগুলোকে বুঝবো। ওকে, আচ্ছা। জাফির ইকবাল, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা জাফির, ভালো আছো? তোমাদের জাফির ভাই, সে হচ্ছে আসলে তোমাদের সিনিয়র, পড়াশোনা করতেছে সিলেট মির্জা উসমানীতে। তো যাই হোক, তো আশা করি বুঝতে পারছো পুষ্টি গ্রন্থি বলতে কি বোঝায়। কেমন? আচ্ছা, তো এর মাধ্যমে মোটামুটি আমাদের যে খ নাম্বারের যত বিগত পরীক্ষাগুলো আসা ইম্পর্টেন্ট, যে আরও কিছু কোশ্চেন আসছে বা অতটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় না, দ্যাটস ওগুলো ইনক্লুড করি নেই। তো এর মাধ্যমে মোটামুটি খ নাম্বার অর্থাৎ অনুধাবনমূলক যে কোশ্চেনগুলো আমাদের মোস্ট ফ্রিকুয়েন্টলি আসে বা বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে, সেগুলো আমরা সলভ করার চেষ্টা করছি। যেখানে হচ্ছে তোমার একটু কনসেপ্টের প্রয়োজন হয় সেখানে কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি, যেখানে আসলে একটু একটু ট্রিক্স দিলে হয় সেখানে ট্রিক্স দিয়ে বলার চেষ্টা করছি। কেমন? তারপরে কোনো সমস্যা থাকলে অবশ্যই কিন্তু গ্রুপে পোস্ট করে জানাবে। ওকে, অবশ্যই গ্রুপে পোস্ট করে জানাবে। আচ্ছা, তো এরপরে আমরা হচ্ছে প্রয়োগ এবং অনুধাবনমূলক কোশ্চেনে যাব, অর্থাৎ আমাদের উদ্দীপক বেসিসে কিছু কোশ্চেন থাকে যেগুলো, সেগুলোতে আমরা যাবো। কেমন? এটা হচ্ছে আমাদের মেইন সিকিউগুলো। ওকে, মেইন সিকিউগুলো বেসিক্যালি সিকিউর যে গ নাম্বার আর ঘ নাম্বার, হ্যাঁ, গ নাম্বার আর ঘ নাম্বার, এগুলো হচ্ছে মোটামুটি যে কোনো অধ্যায় তুমি পড়তে যাও না কেন, 3 or 4 টাইপস, 3 বা 4 টাইপসের ভিতরে কিন্তু কাভার আপ হয়ে যায়। কেমন? 3 বা 4 টাইপসের কিন্তু সিকিউ গ এবং ঘ নাম্বারে বেশি আসে, বাট বেশি ভার্সেটাইল বা বেশি মানে বিস্তৃত জায়গা থেকে আসা হচ্ছে ক নাম্বার এবং খ নাম্বার। দ্যাটস ওয়াই আমরা এই ক আর খ গুলোকে কিন্তু একটু বিস্তারিতভাবে অনেকগুলো করে পড়ছি, বাট আমরা সিকিউ কিন্তু গ আর ঘ নাম্বারের জন্য 3-4টা বেসিক টাইপ দেখলে কিন্তু আমাদের মোটামুটি এই অধ্যায়ের যাবতীয় সিকিউগুলো কিন্তু কভার আপ করে ফেলা যাবে। কেমন? আচ্ছা, তো দেখি আমাদের এখানে কোশ্চেনটা কি রয়েছে, যে উদ্দীপকটি লক্ষ্য করে প্রশ্নগুলো উত্তর দাও। ওকে, উদ্দীপক কি রয়েছে? আমাদের দেহে ওকে এমন একটি অতি গুরুত্বপূর্ণ গ্রন্থি বুঝলাম রয়েছে, যা দেহের বৃহত্তম গ্রন্থি। এই তো দেখছো, একটা হিন্টস কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি। একটা গুরুত্বপূর্ণ গ্রন্থি এবং সেটা কি, এটা হচ্ছে দেহের বৃহত্তম গ্রন্থি। ওকে, পরবর্তীতে বলা হয়েছে এই গ্রন্থি থেকে এমন এক ধরনের রসের ক্ষরণ ঘটে যেটার প্রকৃতি হচ্ছে ক্ষারীয়। অর্থাৎ দেহের বৃহত্তম গ্রন্থি থেকে যে ক্ষারীয় প্রকৃতির রসের ক্ষরণ ঘটে সেটার কথা বলছে। তাহলে ফার্স্ট অফ অল আমরা একটু কোশ্চেনটা ধরার চেষ্টা করি। তাহলে আমাদের দেহের বৃহত্তম গ্রন্থি কোনটা বলো তো? দেহের বৃহত্তম গ্রন্থি কোনটা? আমাদের জানি দেহের বৃহত্তম গ্রন্থি মানে হচ্ছে সেটা যকৃৎ বা লিভার। কেমন? দেহের বৃহত্তম গ্রন্থি হচ্ছে যকৃৎ। আর যকৃৎ থেকে রস খরিত হয় কোনটা? যকৃৎ রস বা পিত্তরস, যেটা অবশ্যই ক্ষারীয় প্রকৃতির। তাহলে যকৃৎ থেকে খরিত ক্ষারীয় প্রকৃতির রসকে আমরা বলবো হচ্ছে পিত্তরস। কেমন? কি বলবো ভাইয়া? পিত্তরস। ওকে, তাহলে আমরা মোটামুটি কোশ্চেনটা ধরতে পারছি। এই যে এইভাবে কোশ্চেন ধরাটাই কিন্তু ইম্পর্টেন্ট। সবসময় মনে রাখবে, এই কোশ্চেন ধরতে পারবে, যে কোশ্চেন ধরতে পারলে তুমি আনসার করতে পারবা। কোশ্চেন ধরতে পারলে তোমার কি হবে? আনসারও করতে পারবা। কেমন? কোশ্চেন ধরতে পারলে তুমি আনসার করাটা ইজি হয়ে যাবে তোমার জন্য। অবশ্যই চেষ্টা করবা প্রথমেই কোশ্চেনের যে ডাকটা আছে অর্থাৎ সিকিউ যে উদ্দীপকটা আছে সেটা অবশ্যই একটু ভালো করে পড়ার, কি হিন্টস দেওয়া আছে। এই ক্ষেত্রে আমরা এই সিকিউতে হয়তো অনেক সহজ একটা হিন্টস দেওয়া আছে, বাট অনেক সিকিউ আছে যেমন তোমার আমাদের জুলজি প্রথম অধ্যায় যে আছে ওখান থেকে একটু ট্রিকি সিকিউ আমরা সলভ করে আসছি, তাই না? ট্রিকি উদ্দীপক ছিল কিছুটা, কিংবা ঘাস ফড়িং এর ক্ষেত্রে একটু ট্রিকি উদ্দীপক থাকতে পারে, রুই মাছের ক্ষেত্রে থাকতে পারে। এক্ষেত্রে তুমি প্রথমে একটু উদ্দীপকটা ধরার চেষ্টা করবা। যখন দেখবে তুমি উদ্দীপকটা ধরতে পারছো, কি কোশ্চেন চাইছে সেটা বুঝতে পারছো, তোমার কিন্তু আনসার অটোমেটিক্যালি চলে আসবে। কেন ভাই আনসার চলে আসবে? আমি কি না পারলে মানে কিছু পারি না তারপর কি আনসার পারবো? দেখো, তুমি পারো না এটা কিন্তু ভুল কথা। তুমি কিন্তু যারা আসলে এসএসসিতে খারাপ করে, যে একটু সিকিউতে খারাপ হয়েছে বা একটু সিএনসি লিখতে পারে নাই বা একটা এমসিকিউতে খারাপ হয়েছে, সেটা কিন্তু আসলে একটা ভুল কথা। যে খারাপটা কেন হয় আসলে? খারাপটা হয় হয়তো বা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ধরে নিব যে তুমি এটা একাডেমিক্সে পড়েছো, একদমই না পড়লে সেটা ভিন্ন কথা, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরবো আমরা যে পড়েছো,
বাট পরীক্ষা হলে কেন খারাপ করি? কারণ আমরা কোশ্চেনটা ধরতে পারি না। পারি, বাট কোশ্চেন না ধরার কারণে কিন্তু আমাদের একুরেট আনসারটা দিতে পারি না। দ্যাটস একটু চেষ্টা করবো খুবই ঠান্ডা মাথায় প্রশ্নটা পাওয়ার পরে অবশ্যই একটু কোশ্চেনটা পড়ার। দেখো এখানে কিন্তু আসলে খুব বেশি কোনো কঠিন কোনো কোশ্চেন না, কিন্তু চট্টগ্রাম বোর্ড 2019 আসছে এবং বোর্ডে কোশ্চেন, ওকে? বোর্ড কোশ্চেন কিন্তু খুবই খুবই স্ট্যান্ডার্ড, ওকে? খুবই খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন। আচ্ছা, তো দেখো আমাদের হিন্টস কি দিছিল, একটা দেহের বৃহত্তম গ্রন্থি, আমরা সেখান থেকে বুঝে গেলাম যে দেহের বৃহত্তম গ্রন্থি মানে যকৃৎ। পরবর্তীতে বলছে একটা ক্ষারীয় প্রকৃতির রসকরিত যকৃৎ থেকে, আমরা বুঝে গেলাম যে ক্ষারীয় প্রকৃতির রস মানে হচ্ছে পিত্তরস। আচ্ছা, এখন যদি আমরা একটু কোশ্চেনের দিকে যাই, যে উদ্দীপকে উল্লিখিত গ্রন্থিটির গঠন ব্যাখ্যা করো। গ্রন্থিটির গঠন অর্থাৎ গ্রন্থি বলতে কোনটা ভাই? যকৃৎ। যকৃতের গঠন ব্যাখ্যা করতে বলতে। দেখো এর চেয়ে সহজ কোশ্চেন তুমি কি পাবা বলো তো গ নম্বরে? এর চেয়ে সহজ কোশ্চেন পাবা? আচ্ছা, তো যকৃতের গঠনের ক্ষেত্রে যেহেতু ব্যাখ্যা করতে বলছে, এমন কিছু করার নাই, সহজেই বলা চলে, বাট তুমি চেষ্টা করবে একটু একটা চিত্র আঁকায় দেওয়ার, কেমন? চিত্রটা তুমি একদম সিম্পলি আঁকাবা। দেখো আমি তো তোমাকে যকৃতের চিত্র আঁকানো শেখাচ্ছি, একদম যত সহজভাবে আঁকানো যায় এইভাবে এইভাবে দিলা, হ্যাঁ? দিয়ে জাস্ট হচ্ছে একটু নিচে নামাই দিবা, নিচে নাম একটু এখানে বর্ধিত করে এখান থেকে আবার দিয়ে দিবা। এই যে তোমার হয়ে গেল যকৃৎ। ভাই আর কিচ্ছু করতে হবে না, এইভাবে যকৃৎ আগে রেখে দিবা পরীক্ষা হলে, কেমন? তারপর তুমি কি করবা? তারপর চেষ্টা করবো, যেহেতু আমাদের কি থাকে যকৃৎ এখানে একটা খণ্ডে বিভক্ত থাকে, তুমি এখানে একটু দাগ দিয়ে দেওয়ার চেষ্টা করবে, একটু আঁকাই দেবা, হ্যাঁ? এই যে তোমার যকৃৎ হয়ে গেল মোটামুটি। আর নিচের দিকে ছোট করে তুমি চাইলে একটু অন্য কালি ইউজ করতে পারো, বা তোমার পেন্সিল দেখালে ছোট করে যকৃতের ডান খণ্ডের নিচে অবশ্যই ছোট করে একটা পিত্তথলি দিয়ে দিবা, ওকে? এরকম ভাবে পিত্তথলি, যেটা আসলে আমরা এই পাশ থেকে সামনে থেকে তো আর বুঝবো না, পিত্তথলিটা তো নিচের সার্ফেসে থাকবে, কেমন? আচ্ছা, তো পিত্তথলি দিয়ে দিবা। তারপর হচ্ছে কি করবা, একটু তোমার যে পিত্তথলি থেকে কি আসবে, একটা পিত্তনালী আসবে, এখান থেকে একটা যকৃৎ নালী আসবে, যেটা আসলে অভিন্ন পিত্তনালী গঠন করবে। এই পর্যন্ত আঁকাই দিলে ভাই তোমার কি, তোমার হচ্ছে ইটা কমপ্লিট হয়ে যাবে, তোমার হচ্ছে চিত্র আঁকানোটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। জাস্ট এইটুক এইটুক পারবা না বলো তো? আচ্ছা, এইটুকু আঁকানোর পরে কি করো ভাই? এইটুকু আঁকানোর পর হচ্ছে তুমি চেষ্টা করবো তোমার এটার একটু তোমার করে দেওয়ার, মানে একটু লেভেলিং করে দেওয়া। তুমি বলবে যে ভাই এটা হচ্ছে যকৃতের, এটা হচ্ছে তোমার বাম খণ্ড, এটা কিন্তু অবশ্যই বাম, ডান দিকে আসছে কিন্তু বলে এটা ডান খণ্ড না, এটা বাম খণ্ড। এটা বলে দেওয়া হয় এটা ডান খণ্ড। তারপর এটা হচ্ছে তোমার নিচে হচ্ছে কোয়াড্রেট, কোয়াড্রেট যদি এখান থেকে বোঝা যায় না তো ওটা দরকার নাই। তো তুমি এই চিত্রতে আবার নিচে একটু লিখে দিই, এটা কি, এটা হচ্ছে তোমার পিত্তথলি, এটা হচ্ছে পিত্ত নালী, আর এটা হচ্ছে যকৃৎ নালী, দুইটা মিলে তৈরি করে অভিন্ন পিত্তনালী। তারপর হচ্ছে তুমি এগুলো একটু ব্যাখ্যা করে দিলে মোটামুটি তোমার কিন্তু কি যকৃতের চিত্রটা হয়ে গেল। আর একটা গ নাম্বারের কোশ্চেনে যখন তুমি চিত্র দিয়ে দিবা তখনই বুঝবা যে তোমার কিন্তু মোটামুটি মার্কস পাই গেছো তুমি। গ নাম্বারের কোশ্চেনে যখন তুমি একটা চিত্র দিবা তুমি বুঝে নিও যে তোমার কিন্তু আনসার অনেকটা হয়ে গেছে, ওকে? তারপরে তুমি কি বলবা? তারপরে হচ্ছে তুমি তোমার মনের মাধুর্য মিশায়া যা জানো যকৃৎ নিয়ে আল্লাহর রহমতে একটা করে যা জানো একদিক থেকে লেখা শুরু করবা, হ্যাঁ? একদিক থেকে। তো প্রথম লাইনটা কি হবে বলো তো? প্রথম লাইনটা শুরু করবা যে যকৃৎ আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রন্থি, এবং যকৃৎ হচ্ছে আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি। এটা হচ্ছে এর ক্ষরণটা কেমন, এইভাবে একটু গুছিয়ে গুছিয়ে বলবা যে এর হচ্ছে আমাদের অন্তঃক্ষরা কিছু ক্ষরণ থাকে, এর বহিঃক্ষরা ক্ষরণ থাকে, সেজন্য আমরা যকৃৎকে মিশ্র গ্রন্থি বলে থাকি, কেমন? তো যকৃতের হচ্ছে অন্তঃক্ষরা বহিঃক্ষরা যে ক্ষরণটা একটু বলতে পারো তাহলে বলবা। যেহেতু তোমার গঠন চাইছে তো ক্ষরণ এইটুক মানে মিশ্র গ্রন্থি এইটুক বলার পরে তুমি হচ্ছে বলবা যে এর হচ্ছে তোমার চারটা লোব থাকে, তাই না? মানে বড় দুইটা প্রথম বলে যে প্রথমত প্রধানত দুইটা বড় খণ্ড থাকে, এটা ডান খণ্ড আর হচ্ছে বাম খণ্ড। তাছাড়াও একে আরো আরো ছোট ছোট ভাবে আমরা চারটা খণ্ডে ভাগ করতে পারি, ডান বাম কোয়াড্রেট কোয়াড্রেট, ওকে? তার মধ্যে ডান খণ্ডটা বড়, ডানে থাকবে, বাম খণ্ড ছোট, বামে থাকবে। তারপর হচ্ছে তোমার যকৃতের ডান খণ্ডের নিচে লাগানো থাকবে পিত্ত, কি বলে এটাকে, পিত্তথলি। যেই পিত্তথলিতে কি হবে, আমাদের যকৃৎ থেকে উৎপন্ন যে পিত্তরস সেটা সাময়িকভাবে জমা থাকবে। আবার পিত্তথলি থেকে আসবে হচ্ছে একটা পিত্তনালী, আর যকৃৎ থেকে আসবে হচ্ছে যকৃৎ নালী, দুইটা মিলে তৈরি করবে হচ্ছে কি অভিন্ন পিত্তনালী, যেটা কোথায় উন্মুক্ত হবে বলতো? অ্যাম্পুলা অফ ভ্যাটারের মাধ্যমে ডিউডেনামে উন্মুক্ত হবে। এই কথাগুলো বলে দিবা, তাহলে মোটামুটি তোমার যকৃতের গঠন হয়ে যাবে, কেমন? বুঝতে পারছি? এটা হয়ে যাবে আমাদের যকৃতের গঠন, ওকে? এইটুকু লিখলে, আমি যতটুকু বললাম এইটুকু লিখবার, এই যে জাস্ট এই সিম্পল ফিগারটা আঁকবা, কোনো কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু আঁকতে যায় না। পরীক্ষা হলে কিন্তু এমনি সময় কম পাওয়া যায়, কেমন? জাস্ট এই সিম্পল চিত্র আঁকবা, আর যে কথাগুলো বললাম সেগুলো বললে মোটামুটি তোমার আনসার কমপ্লিট হয়ে যাবে, কেমন? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা, যে ঘ নম্বর কোশ্চেনটা কি বলছে, দেহের শারীরবৃত্তীয় কাজে উদ্দীপকের নির্দেশিত গ্রন্থিটির ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। দেখো ওই যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, ওই টাইপের কোশ্চেন, যে ভূমিকা গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে তো ভাই তুমি পায়ে পড়ছো, যে তুমি তো গ নাম্বার কোশ্চেনে বুঝলাম যে ভাই চিত্র দিছে ব্যাখ্যা দিছে, তার মানে তোমার তিনে তিন, তিনে তিন, কেমন? তিনে তিন, গ নাম্বার কোশ্চেনে কোনো কথা নাই। এখন যখন তুমি ঘ নাম্বার কোশ্চেনে যাবা, তাহলে দেখো আগে যে কথাগুলো বলছো যকৃৎ নিয়ে, আগে যে কথাগুলো বলছো একদম সিম্পলি আগের কথাগুলো আর একটু মডিফাই করে কপি পেস্ট করবা আগে ঘ নাম্বারে। ফার্স্ট দেখো এটা কিন্তু আসলে কোনো মানে তোমার নাম্বার কাটবে এমন কিন্তু কিছু না, আগে যে কথাগুলো বলছিলা যকৃৎ নিয়ে সেটা একটু কপি পেস্ট করবা। একটু কপি পেস্ট করে বলতে কি, যকৃতের আনুষঙ্গিক গঠন টঠনের কাজটা একটু বলবা। তারপরে হচ্ছে মানে গঠন টঠন বলার পরে যকৃতের কাজের দিকে যাবা। কাজের ক্ষেত্রে কি বলো ভাই? কাজের ক্ষেত্রে তুমি প্রথমে শুরু করবো হচ্ছে যে যকৃৎ যেহেতু একটা মিশ্র গ্রন্থি, এর অন্তঃক্ষরা ক্ষরণ রয়েছে, বহিঃক্ষরা ক্ষরণ রয়েছে,
তার মধ্যে আমাদের যে যেহেতু তোমার বলছে হচ্ছে তোমার শারীরবৃত্তীয় কাজ, তোমার শুধু পরিপাকের কথা বলে না, তাহলে তুমি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কোন হরমোন আসে, অ্যানজিওটেনসিনোজেন আসে, বা আর কি কি হরমোন আসে এগুলো একটু বলে, এগুলো একটু কাজ টাজ বলে দিবা। আর যে বহিঃক্ষরা গ্রন্থি থেকে কি আসে আমাদের যকৃত রস, যকৃত রস মানে কোনটা, পিত্তরস। পিত্তরসের কাজ কি, সে হচ্ছে কি করবে, এটা ক্ষারীয় প্রকৃতির রস, সে হচ্ছে তোমার যে ক্ষারীয় প্রকৃতির রস, সে কি করবে, স্নেহদ্রব্য পরিপাকে সাহায্য করবে, তাই না, ইমালসিফিকেশন করবে। তারপরে পিত্তরস কিসে সাহায্য করে বলতো, পিত্তরস যে পিত্ত লবণ থাকে সেটা বিভিন্ন ভিটামিন এবং খনিজ লবণ শোষণে সাহায্য করে, এক্সেট্রা এক্সেট্রা যত কিছু আছে, মানে তোমার যকৃতের যত কাজ আছে, এক কথায় যকৃতের কাজ, তোমার বইতে যে কাজগুলো আছে পয়েন্ট আকারে ধুমসে লিখে দিবা, তাহলে মোটামুটি তোমার ঘ নম্বরে যত ছিল সেটা কিন্তু আনসার হয়ে যাবে। কেমন? এবং ঘ নম্বরে কিন্তু তুমি দেখবে যে তুমি যে কথাগুলো বললাম যে যকৃতের উপর থেকে কিছু তথ্য কপি পেস্ট করে বাকিটা যকৃতের কাজ দিয়ে ভরে লিখে দিবা, তুমি মোটামুটি আশা করতে পারো 4-এর মধ্যে 4ই পাবা। আসলে আমরা যদি অনেকে ভাবি যে ভাই একটু শুনো কথাটা, যে অনেকে ভাবি যে বায়োলজির মতো একটা সাবজেক্টে কি পাওয়া সম্ভব, বায়োলজিতে কি ভাই বায়োলজিতে কি আমাদের সৃজনশীলে 50-50 পাওয়া সম্ভব, মানে একটাতে যদি বলি একটা থেকে 10-10 পাওয়া সম্ভব সৃজনশীলে, এটা কি সম্ভব? আসলে আমি বলবো 100% সম্ভব, 100% সম্ভব। দেখো ভাই, তোমার ক নাম্বার যে কোশ্চেনটা থাকে সেখানে তুমি যদি এক কথায় অ্যাকুরেট আনসারটা লেখো, তোমাকে এখানে কি এক কাটার কোনো উপায় আছে? এক কাটার কোনো উপায় আছে? নাই তো। খ নাম্বারের যে কোশ্চেন একটু ইলাবোরেটলি লেখো। আমি আরেকদিন হয়তো বলছিলাম যে তোমার সিকিউ আনসার টেকনিক নিয়ে, এটা নিয়ে আমি ডেডিকেটেড আরেকটা ভিডিও করবো যে কিভাবে সিকিউগুলো আনসার করবা, কিভাবে এমসিকিউ আনসার করবা, কিংবা কিভাবে আমি সিকিউ আনসার করে আমার এসএসসি পর্যন্ত আমার সৃজনশীলের জার্নিটা শেষ করছি, সেটা নিয়ে একটা পূর্ণাঙ্গ একটা ভিডিও করব, অবশ্যই আমাদের গ্রুপে দিয়ে দিব, দেখিও। আর খ নাম্বারের যে কোশ্চেনটা, এই ক্ষেত্রে চেষ্টা করো, প্রথমে বলছিলাম যে একটা হচ্ছে হেডিং থাকবে, তার অধীনে হচ্ছে এই হেডিং এর উপর ব্যাখ্যা দিবা, তাহলে কিন্তু তোমার মোটামুটি 4-5 লাইন লিখলে, একটু সুন্দর করে গুছিয়ে লিখতে পারলে, খ নাম্বারে কিন্তু ভাই তোমাকে কোনো টিচার, স্পেশালি সায়েন্সের সাবজেক্টগুলোতে তোমার কোনো টিচার 2-এর নিচে দিবে না, যদি তুমি সঠিক কথাটা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারো। কেমন? পরে ঘর ক্ষেত্রে চেষ্টা চেষ্টা করবো বায়োলজিতে কি দেওয়ার, অবশ্যই একটা চিত্র দেওয়ার চেষ্টা করবা। ভাই তোমার চিত্র চাক বা না চাক, তুমি ওনাদের গিফট হিসেবে একটা চিত্র দিয়ে আসবা। আর চিত্র কিন্তু এই যে বলছিলাম, দেখো একটু আগে যে লিভারে একটা চিত্র আগে দেখাইলাম, চিত্র কিন্তু এত সহজভাবে আঁকার চেষ্টা করবো, কখনোই চিত্র জটিল করবা না, যত সহজভাবে আঁকা যায়, যত সিম্পল ভাবে চিত্র আঁকা যায় এটা আঁকার চেষ্টা করবা। কেমন? কখনোই চিত্র জটিল করবা না। তো গণাময় যদি একটা চিত্র দিয়ে দাও, তারপর চিত্রের পাশাপাশি যদি তুমি একটু মনের মাধুর্য মিশিয়ে, যেটুকু তুমি জানো, তোমার সেই জ্ঞান মিশিয়ে যদি তুমি একটু লিখে দাও, তাহলে কিন্তু মোটামুটি গ নাম্বারেও তুমি কিন্তু 3-এর মধ্যে 3 ডিজার্ভ করো, বা 3-এর মধ্যে 3 আশা করতে পারো। কেমন? আর ঘ নাম্বারে যায় তো হচ্ছে তোমার আরেকটু কেনামতি মিশাবা। ঘ নাম্বারে যে এই টাইপের কোশ্চেন কিন্তু বেসিক্যালি থাকে, যে গুরুত্ব কেমন, উদ্দীপকের গুরুত্ব, অপরিসীম এক্সেট্রা এক্সেট্রা, এগুলো তোমরা আমার চেয়ে ভালো জানো। কেমন? তোমরা আরো বেশি আপডেট পান। তো যাই হোক, ঘ নাম্বারের ক্ষেত্রে তুমি যখন একটু মনের মাধুর্য মিশায় লিখবা, একটু যুক্তিতর্ক উপস্থাপন করবা, একটু খাতাটাকে গুছায় লিখবা, মোস্ট প্রবাবলি তুমি কত পাইতে পারো, তুমি হচ্ছে প্রায় 4-এ 4 পেয়েও যেতে পারো, যদি তুমি একটু গুছায় লেখো। আমি বলতেছি না তুমি এই যে 5-6 পৃষ্ঠা লেখো গ নাম্বারের কোশ্চেন, ভাই বিশ্বাস করো, আমি একটা সৃজনশীল কখনো টোটাল 4 একটা সৃজনশীলে ক খ গ ঘ মিলে কখনোই 4 পৃষ্ঠার উপরে লিখিনি সারা জীবনে। আমি কিন্তু ইন্টারমিডিয়েট পাস করে চলে আসছি, মেডিকেলেও পড়তেছি, পড়াশোনা কিন্তু শেষ পর্যায়ে, কিন্তু কখনোই আমি একটা সৃজনশীল মানে 4 পৃষ্ঠার উপরে লিখিনি। আমি একদম মানে চ্যালেঞ্জ করে বলতে পারবো কখনোই লিখিনি, সবসময় শর্টকাটে লেখার চেষ্টা করতাম, বাট জিস্ট কথাটা দেওয়ার চেষ্টা করতাম, দ্যাটস ওয়াই মার্কসটা আসতো। কেমন? তো একটু তুমি জিস্ট কথা দিয়ে একটু যদি তুমি গুছায় লিখতে পারো, তাহলে ঘ নাম্বারের 4 পাবা। কোনো কারণে অ্যাক্সিডেন্টলি যদি 4-এর জায়গায় তোমাকে টিচার 3ও দিয়ে দেয়, ডাজেন্ট ম্যাটার, তুমি 3 পাইলা, সমস্যা নাই। তাহলে কত হইলো? তাহলে 9, 9, হ্যাঁ 9। তুমি যে 5টা আনসার করো, তার 5 নং কত? 45, 5 নং 45। দেখো তুমি এখানে 45 তুলতেছো। আবার যখন তুমি এতে যাবা, যখন তুমি হচ্ছে তোমার এমসিকিউতে যাবে, এমসিকিউতে কি তুমি মোটামুটি 20-25 তুলতে পারবে না? 25-এর ভিতরে তুমি 20-22 তুলতে পারবে না? পারা উচিত, যদি তুমি আমার যদি ক্লাসগুলো ফলো করো, তারপরেও তো তোমার হচ্ছে 25-এর 24-25 পাওয়া উচিত। কারণ কিন্তু আমি যে ক্লাসে যে এমসিকিউগুলো বেসিক্যালি আমি আলোচনা করবো, সেগুলোর ভিতর থেকে কোশ্চেন আসবে ভাই, এগুলো থেকে কোশ্চেন আসবে। কেমন? তাহলে ধরলাম আমি তুমি সিকিউতে পাইলে 45, আর তুমি এমসিকিউতে পাইলাম ধরলাম 22, হ্যাঁ, আর প্র্যাকটিক্যালে হচ্ছে একদম গদ বাঁধা 25 ধরে রাখো তুমি, তাহলে কত হলো দেখো তো ভাই, দেখো তো, 10, 12, 2 হাতে 1, 2, 3, 7, আর কত, সরি 45, 22 আর 25, হ্যাঁ, তাহলে হচ্ছে কত, 45 আর 22, 45 আর 25 হচ্ছে কত ভাই, 45 আর 25 হচ্ছে 70, 70 আর 22 হচ্ছে 92, তাই না? 92, তাও তো দেখো তুমি 92, আমার ভাই 92 দরকার নাই তো, আমার কত দরকার, আমার জাস্ট এ প্লাস দরকার, এ প্লাস মিনস 80+ মার্কস দরকার। ওকে, তার মানে দেখো তুমি যদি একটু ট্রিকি হও, তোমার বলতেছি না যে তোমার সব কিছু পারতে হবে, তোমার সব পারতে হবে না, কিন্তু তুমি যে একটু ট্রিকি ওয়েতে যতটুকু পারো, সেটাকে যদি ট্রিকি ওয়েতে একটু ডেলিভার করতে পারো মেন পরীক্ষাতে, কারণ এখানে তোমাকে আসলে তুমি কতটুকু পারো বা কতটুকু বুঝলে সেটাতে তোমাকে জাজ করবে না, তোমাকে জাজ করবে তোমার এক পিস অফ পেপার দিয়ে,
এটা পেপারে তুমি কি লিখে আসছো, কি ডেলিভারি দিয়ে আসছো, সেটা দিয়ে তোমার ইন্টারমিডিয়েটের রেজাল্ট নির্ধারিত হবে। কেমন? তো একটু চেষ্টা করবো হচ্ছে এই জিনিসগুলো মাথায় রাখা, যে একটু ট্রিকি ওয়েতে একটু আনসারটা ডেলিভার করে দিয়ে আসা, তাহলে মোটামুটি তুমি ভালো একটা নাম্বার তুলে আনতে পারবে। কেমন? আচ্ছা, তো তাহলে আমরা তাহলে এই যে এই ঘ নম্বর কোশ্চেনটা, অর্থাৎ আমাদের যকৃতের গুরুত্বপূর্ণ ভূমিগতি গুরুত্বপূর্ণ, এটা বিশ্লেষণ করে ফেললাম। কেমন? আচ্ছা, তো পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি যে কি আছে, এ চিহ্নিত অংশে, ওকে, এ চিহ্নিত অংশে খাদ্যের পরিণতি ব্যাখ্যা করো। এ চিহ্নিত অংশটা কি আছে দেখো তো, এ চিহ্নিত অংশটা কি ভাই? এটা কি দেখো তো, আমি একটু আগে যেটা আঁকাইছিলাম তার সাথে রিলেটেড কিনা। এ চিহ্নিত অংশটা কি? এই এ চিহ্নিত অংশটা হচ্ছে আমাদের পাকস্থলী, তাই না? এই চিহ্নিত অংশটা হচ্ছে আমাদের পাকস্থলী। ওকে, পাকস্থলী। আচ্ছা, তারপর হচ্ছে দেখো তো বি চিহ্নিত অংশটা কি, আমরা বি চিহ্নিত অংশটা দেখে নেই। বি চিহ্নিত অংশটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত, তাই না? এখন দেখো তো ক্ষুদ্রান্তের কোন পার্ট, বি চিহ্নিত অংশ হচ্ছে ক্ষুদ্রান্তের কোন পার্ট বলো তো? ক্ষুদ্রান্তের কোন পার্ট? এটা ফার্স্ট অফ অল আমরা বুঝতেছি এটা ক্ষুদ্রান্ত। ওকে, কেন? কারণ আমাদের পাকস্থলীর পর ক্ষুদ্রান্ত। এখন স্পেসিফিক ভাবে বললে ক্ষুদ্রান্তের কোন পার্টটা এখানে বুঝাইছে, দেখো আমরা যদি একটা নর্মাল ফিগারে যদি একটা দেখার চেষ্টা করি, যে পাকস্থলীতে পরবর্তীতে পাকস্থলীর এখানে যে পাইলোরিক স্ফিংক্টার থাকে, সেই পাইলোরিক স্ফিংক্টার থেকে যে ইউ আকৃতির যে অংশে থাকে, অংশের সূচনা হয়, যে ইউ আকৃতির অংশটা থাকে পাইলোরিক স্ফিংক্টারের পর থেকে, সেই ইউ আকৃতির অংশটা হচ্ছে ক্ষুদ্রান্তের প্রথম পার্ট। ক্ষুদ্রান্তের প্রথম পার্ট কোনটা ভাই? ক্ষুদ্রান্তের প্রথম পার্ট হচ্ছে ডিউডেনাম। তাহলে বি চিহ্নিত অংশটা বেসিক্যালি হচ্ছে আমাদের ডিউডেনাম। বুঝাতে পেরেছি ভাই? ডিউডেনাম ক্ষুদ্রান্তের বেসিক পার্ট হচ্ছে ডিউডেনাম। তাহলে তোমাকে কি বলছে, যে এ চিহ্নিত অংশে খাদ্যের পরিণতি ব্যাখ্যা করো, অর্থাৎ পাকস্থলীতে খাদ্যের পরিণতি ব্যাখ্যা করবা। এন্ড পাকস্থলীতে খাদ্যের পরিণতি ব্যাখ্যা করতে বলতে বেসিক্যালি তোমাকে পাকস্থলীতে খাদ্য পরিপাকটা ব্যাখ্যা করতে হবে। ওকে, তো এই ক্ষেত্রে তুমি কিভাবে আনসার দেবা? দেখো খাদ্যের পরিণতি মানে কিন্তু পরিপাক। ওকে, তো পাকস্থলীতে খাদ্যের পরিপাকের ক্ষেত্রে তুমি আবার সেম স্ট্র্যাটেজি ফলো করবা। আমার ওই যে প্রাচীনকালে শিখাই দেওয়া যে একটা পদ্ধতি আছে না, কি শিখিয়ে দিয়েছিলাম ভাই? যে কোনো জায়গায় পরিপাকের কথা যদি বলে, অবশ্যই তুমি একটু চেষ্টা করবা দুইটা স্টেপে পরিপাকটাকে ভাগ করে নেওয়ার। কেমন? দুইটা স্টেপে। প্রথম স্টেপে কি করবো তুমি? প্রথম স্টেপে হচ্ছে, যেহেতু পাকস্থলী বলছে, সেইখানেও তুমি প্রথম স্টেপে প্রথমে তুমি একটা ভাগ করে নেবো দুইটা স্টেপে। একটাকে বলবো হচ্ছে যান্ত্রিক পরিপাক, পাকস্থলীতে কিভাবে যান্ত্রিক পরিপাক হয়। পরে বলবো হচ্ছে রাসায়নিক পরিপাক। ওকে, যান্ত্রিক আর রাসায়নিক ভাগ করলা। তাহলে আমার সিকিউ আনসার করার ইটা কেমন হবে, মানে স্ট্র্যাটেজিটা কেমন হবে? এখন যদি আমি দেখো, আমি প্রথমে হচ্ছে পাকস্থলী খাদ্য পরিপাকটাকে যান্ত্রিক আর রাসায়নিকে ভাগ করে নিছি। ওকে, এখন তুমি কি করবা? তুমি প্রথমে একটু গ নাম্বার শুরু করবা। হ্যাঁ, শুরু করার পরে প্রথমে হচ্ছে তুমি লিখবা যে পাকস্থলীতে আমাদের খাদ্যে কি কি পরিপাক, এক্সেট্রা এক্সেট্রা, একটু মানে একটু মনের মাধুর্য বিষয় একটু লিখবা, যে পাকস্থলী একটা তোমার থলের মতো একটা অংশ, যে একটা মাংসল অংশ, সংকোচন পোষণ, এক্সেট্রা এক্সেট্রা কি কি, এগুলো লিখবা। লেখার পরে যখন মেইন তুমি ইয়েতে যাবা, পরিপাকে যাবা, তার আগে তুমি চেষ্টা করবে একটা চিত্র দিয়ে দেওয়া। এই যে তোমার ইয়ে তো কিন্তু চিত্র দিয়ে দিছে, তোমার কোশ্চেনে কিন্তু চিত্র দিয়ে দিছে, তোমার কিন্তু আনসারে কিন্তু মানে এখানে কিন্তু উদ্দীপকের চিত্র দেওয়া আছে, বাট কোশ্চেনে কিন্তু চিত্র চায় না। বাট ওই যে বলছি, বোনাস হিসাবে কি দিয়ে আসবা? টিচারদের একটা চিত্র উপহার দিয়ে আসবা। কেমন? যখন একটা চিত্র উপহার দিয়ে আসবা, তখন কি হবে? টিচার এমনি খুশি হয়ে যাবে, আর তোমার একটু কোশ্চেনটা বড় দেখা যাবে। আসলে এগুলোই ট্রিক্স, এগুলো দিয়েই তোমার ইন্টারমিডিয়েটে ভালো করতে হবে, কিছু করার নেই। বা তোমার যেগুলো লিখিত পরীক্ষা সেগুলো ভালো করতে হবে। আচ্ছা, তো একটা চিত্র আঁকা নিয়ে পরে তুমি এই যে আমার মতো করে শুরু করো, যে ভাই প্রথমে কি হবে? প্রথম হচ্ছে যান্ত্রিক পরিপাক হবে। যান্ত্রিক পরিপাক কি হবে? যে তুমি যান্ত্রিক পরিপাকের একটা শিরোনাম হেডিং দিবা, এর পাকস্থলীতে যান্ত্রিক পরিপাক হবে। যান্ত্রিকের ক্ষেত্রে কি পরিপাক হবে ভাই? যান্ত্রিকের ক্ষেত্রে হচ্ছে প্রথমে পাকস্থলী কি হবে? পাকস্থলীতে খাদ্যটা যাওয়ার পরে সেখান থেকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা পাকস্থলীর যে গ্যাস্ট্রিক রস নিঃসৃত হবে, তার সাথে খাদ্যগুলো কি হবে? পাকস্থলীর সংকোচন প্রসারণের মাধ্যমে মিশে, যে গ্যাস্ট্রিক জুসের সাথে খাদ্যটা মিশে কিসে পরিণত হবে? খাদ্যটা মিশে কাইম বা মন্ডে পরিণত হবে। কেমন? এটা হচ্ছে আমাদের পাকস্থলীর যান্ত্রিক পরিপাক। যান্ত্রিক পরিপাকের অধীনে তাহলে কি বলবো? যে পাকস্থলীতে খাদ্যটা যাওয়ার পরে পাকস্থলীর যে পেশিবহুল যে পেশির ফলে কি হবে? পাকস্থলী পেশি বলে পাকস্থলীর ক্রমাগত সংকোচন প্রসারণের মাধ্যমে খাদ্যকে একটা মন্ডে বা কাইমে পরিণত করবে। ওকে, এ পর্যন্ত ছিল যান্ত্রিক পরিপাক, এইটুকু লিখে রেখে দিবা। পরবর্তীতে আরেকটা হেডিং দিবা, রাসায়নিক পরিপাক। পরবর্তীতে লিখবো হচ্ছে রাসায়নিক পরিপাক। হ্যাঁ, রাসায়নিক পরিপাক, বা তুমি সুন্দর করে লিখতে চাইলে লিখবো যে পাকস্থলীতে রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাকের অধীনে কি দিবা? যে পাকস্থলীতে আমরা জানি রাসায়নিক পরিপাক হয়, এর অধীনে আবার তিনটে হেডিং করবা। ভাই কথাগুলো কিন্তু মনে রেখো। প্রথমে চিত্র দিছি, পরে যান্ত্রিক পরিপাকের হেডিংয়ের অধীনে আমরা কিছু লেখালেখি করছি, পরে তুমি রাসায়নিক পরিপাক হেডিংয়ের অধীনে কিছু লেখালেখি করবে হেডিংয়ের অধীনে। ওকে, লেখালেখি করার পরে তুমি যাবো হচ্ছে রাসায়নিক পরিপাকের একটু সাব হেডিং দিতে হবে কিন্তু তোমাকে। কেমন? আমি একটু জুম আউট করে নিচ্ছি। ওকে, তো রাসায়নিক পরিপাকে কিছু সাব হেডিং দিতে হবে। কি সাব হেডিং দিবা তুমি বলো তো ভাই? এখানে এখানে তুমি দিবা, আমরা জানি 3 ধরনের খাদ্য পরিপাক হয়, তাই না? আমাদের খাদ্য উপাদান 6টা হলেও তার মধ্যে মাত্র 3টা কিন্তু পরিপাক করতে হয়। কি কি বলো তো? একটা হচ্ছে শর্করা, একটা হচ্ছে আমিষ, একটা হচ্ছে স্নেহ, তাই না? আচ্ছা, তো রাসায়নিক পরিপাকের অধীনে তুমি প্রথমে দিবা 1 নাম্বার দিয়ে দিবা হচ্ছে শর্করা পরিপাক, 2 নাম্বারে দিবা হচ্ছে আমিষ পরিপাক,
আর 3 নম্বরে দিব হচ্ছে 3 নম্বরে কি দিবা ভাই? 3 নম্বরে দিব হচ্ছে স্নেহ জাতীয় খাদ্য পরিপাক। দেখো এই 3টা পরিপাক অবশ্যই তোমাকে 3টা পয়েন্ট উল্লেখ করতে হবে। যখন 3টা পয়েন্ট উল্লেখ আমি করলাম, এখন তো তুমি ভাই কোশ্চেন করো যে ভাই আপনি তো এখানে ভুল বলছেন যে ভাই ইয়েতে তো কি বলে পাকস্থলীতে তো ভাই স্বর্গজাতীয় জাতীয় খাদ্যের পরিপাক হয় না। হ্যাঁ ভাই, স্বর্গজাতীয় জাতীয় খাদ্যের যে পরিপাক পাকস্থলীতে হয় না সেটা কিন্তু আমিও জানি। বাট কেন বললাম এটা? এটা হচ্ছে তোমার গুছানোর সুবিধার্থে। পরীক্ষার খাতায় তুমি অবশ্যই শর্করার কথা উল্লেখ করে দিবা। উল্লেখ করে হেডিং দেওয়ার পরে পাশে কি লিখে দিবা বলো তো? পাকস্থলীতে কি থাকে না? কোনো শর্করা বিশ্লেষী এনজাইম না থাকার কারণে পাকস্থলীতে শর্করা জাতীয় খাদ্য কোনো পরিপাক হয় না। এক কথায় শেষ। একটা লাইনই লিখবা, পাকস্থলীতে কোনো শর্করা বিশ্লেষী বা অ্যামাইলোলাইটিক এনজাইম না থাকার কারণে পাকস্থলীতে কি হয় না? কোনো শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয় না। শেষ। ক্লিয়ার? আচ্ছা, তারপর আমিষ জাতীয় খাদ্য পরিপাকের ক্ষেত্রে কি লিখবে? এখন হচ্ছে তুমি তোমার যে কেরামতি দেখাবা যে তুমি জানো পাকস্থলীতে যে কি থাকবে, নিষ্ক্রিয় পেপসিনোজেন থাকবে, সেই পেপসিনোজেনটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে এসে সক্রিয় পেপসিনে পরিণত হবে। পেপসিন হচ্ছে একটা প্রোটিওলাইটিক এনজাইম, সুতরাং সে কি করবে? সে হচ্ছে তোমার প্রোটিনকে ভেঙে পেপসিন পলিপেপটাইডে পরিণত করবে। তো পেপসিন কি করবে? প্রোটিনকে ভেঙে পলিপেপটাইডে পরিণত করবে। এইভাবে পাকস্থলীতে আমিষ জাতীয় খাদ্য পরিপাক হবে। এই পর্যন্ত লিখলে তোমার আমিষ জাতীয় খাদ্য পরিপাকের লেখাও শেষ। তারপর যাব হচ্ছে স্নেহ জাতীয় খাদ্য পরিপাকের ক্ষেত্রে। ফার্স্ট অফ অল আমরা জানি তোমাদের বইতে একদম ব্রড ভাবে লেখা আছে যে ভাই পাকস্থলীতে স্নেহ জাতীয় খাদ্যের কোনো পরিপাক হয় না। তারপর এটা প্রথমে লিখবে যে পাকস্থলীতে সাধারণত স্নেহ জাতীয় খাদ্যের কোনো পরিপাক হয় না। তবে কেন হয় না এ ব্যাখ্যাটা দিবা, কারণ পাকস্থলীতে স্নেহ জাতীয় খাদ্য পরিপাকের জন্য কোনো এনজাইম থাকে না। তবে কি পাওয়া যায়? তবে কিছু ক্ষেত্রে পাওয়া যায় হচ্ছে পাকস্থলীতে একটা এনজাইম নাম হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ। তবে কিছু এটা এইভাবে বলবা যে তবে কিছু কিছু ক্ষেত্রে গ্যাস্ট্রিক লাইপেজ নামক এক প্রকার স্নেহ বিশ্লেষী এনজাইম থাকবে, যেটা মাখনের চর্বির উপর কাজ করে সেটা কিসে পরিণত করবে? ফ্যাটি অ্যাসিডে গ্লিসারলে পরিণত করবে। ওকে, তো এই এটা লিখলে মোটামুটি কিন্তু তোমার দেখো 3টে খাদ্য উপাদান অর্থাৎ শর্করা, আমিষ, স্নেহ, 3টে খাদ্য উপাদানকে কিন্তু তোমার টাচ করা শেষ এবং 3টে খাদ্য উপাদানের পরিপাক ক্রিয়া বর্ণনা করা কিন্তু তোমার শেষ। তাহলে কিন্তু তোমার একটা এই যে এখন যদি প্রথম দিক থেকে যদি একটু খেয়াল করো, আমি এই প্রথম দিক থেকে গণাবার যে আনসারগুলো বললাম যে ভাই প্রথমে একটা চিত্র দিলাম, ভাই ঠিক আছে ভাই চিত্র দিলাম, পরে আবার পরিপাক যেহেতু বলতে দুইটা হেডিং এ ভাগ করলাম, একটা বললাম যান্ত্রিক, একটা বললাম রাসায়নিক। যান্ত্রিকের অধীনে লিখলাম আমরা কি লিখলাম ভাই? ওই যে বলে আসছিলাম যে ভাই এখানে আমরা লিখবো যে যেহেতু এখানে কি হবে তোমার খাদ্য যে খাদ্যটা প্রবেশ করার পর বা খাদ্যমণ্ড বা ফুড বোলাস, ওকে, প্রবেশ করার পর তোমার পাকস্থলী প্রাচীরে যে পেশি রয়েছে সেগুলো সংকোচন প্রসারণের ফলে খাদ্যটা কি যে আমাদের গ্যাস্ট্রিক জুসের সাথে মিশে কাইমে পরিণত হবে বা মন্ডে পরিণত হবে। এই পর্যন্ত যান্ত্রিক পরিপাক লিখে রাখলাম। পরবর্তীতে কি লিখবো? পরবর্তী আরেকটা হেডিং দেবা যান্ত্রিক পরিপাক, রাসায়নিক পরিপাক। দেন তুমি হচ্ছে রাসায়নিক পরিপাকের মধ্যে তুমি কি করবা? আবার 3টা সাব হেডিং দেবা, শর্করা দিবা, আমিষ দিবা, স্নেহ দিবা। শর্করার মধ্যে লিখে দিবা হচ্ছে যেহেতু এখানে কি হয় না, এখানে কোনো শর্করা বিশ্লেষী বা অ্যামাইলোলাইটিক এনজাইম থাকে না, দ্যাটস শর্করা জাতীয় খাদ্য কোনো পরিপাক হয় না। আমিষের ক্ষেত্রে লিখবা এখানে কি কি থাকে? ওই যে আমিষের ক্ষেত্রে নিষ্ক্রিয় পেপসিনোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিডের অধীনে সক্রিয় হইলো, পেপসিনোজেন পরে কি করবে? আমিষ জাতীয় খাদ্যকে পলিপেপটাইডে পরিণত করবে। এই যে বিক্রিয়াগুলো আছে বা অন্য যে বিক্রিয়াগুলো আছে এগুলো একটু উল্লেখ করে দিও মাঝখানে, তাহলে তোমার আমিষের কথাও শেষ। স্নেহের ক্ষেত্রে লিখবে যে সচরাচর কি স্নেহ জাতীয় খাদ্য পরিপাক হয় না, তবে কিছু কিছু ক্ষেত্রে তুমি যদি মাখন জাতীয় খাবার খাও, মাখন জাতীয় খাবার যেটা স্নেহ জাতীয় খাবার, সেই খাবারটা যদি খাও তাহলে মাখনের উপর কাজ করার জন্য কাজ করার জন্য একটা বিশেষ একটা এনজাইম থাকে, সেটা হচ্ছে কি গ্যাস্ট্রিক লাইপেজ। কেমন? সেই গ্যাস্ট্রিক লাইপেজ কি করবে? সে মাখনটাকে ভেঙে মাখনের চর্বিকে ভেঙে তোমার কিসে পরিণত করে দিবে? ফ্যাটি অ্যাসিডের গ্লিসারলে পরিণত করবে দিবে। তাহলে তোমার দেখো টোটাল যান্ত্রিক, রাসায়নিক এবং তার অধীনে 3টা সাব হেডিং এর অধীনে তোমার কিন্তু টোটাল পরিপাক প্রক্রিয়াটা কিন্তু হয়ে গেল পাকস্থলীতে। আমি এখন একটা কথা হচ্ছে, আমি কেন তোমাকে এই সিম্পল একটা কোশ্চেন, সিম্পল একটা প্রসেস আমি কেন এত ইলাবোরেটলি বললাম, এত সময় ধরে কেন বললাম? তার একটাই কারণ, তুমি যখন এই যে প্রক্রিয়াটা আমি কথা বললাম, অর্থাৎ আমি যদি তোমার এটাকে যদি একটু করে তোমাকে চিহ্নিত করে দিই, দেখো আমি যদি একটু বক্স আকারে যদি একটু চিহ্নিত করে দিই, আমি একটু কালারটা নিয়ে নিচ্ছি, একটা বক্স করে দিচ্ছি। দেখো আমি এই যে একটা চিত্রের কথা বললাম, অর্থাৎ এই যে সম্পূর্ণ একটা প্রসেসের কথা বললাম, হ্যাঁ, মানে জাস্ট হচ্ছে আমি যদিও মুখে বলছি, আমি কিছু লিখে নেই, যাই হোক লিখে তো আসলে বোঝানো সম্ভব নয় এত এত কিছু। ওকে, তো এই যে সম্পূর্ণ একটা বক্স করলাম না আমি, দেখো তো বক্স করছি না? এই বক্সের অধীনে যে কথাগুলো বলছি এটা কার ক্ষেত্রে বলছি? এটা বলতে হচ্ছে ভাই পাকস্থলীতে খাদ্য পরিপাকের ক্ষেত্রে, তাই না? পাকস্থলীতে খাদ্য পরিপাকের ক্ষেত্রে। এখন তোমাকে কোশ্চেনে যেহেতু পাকস্থলী চাইছিল, দ্যাটস ওয়াই আমরা পাকস্থলী নিয়ে আলোচনা করছি। এখন তোমাকে কোশ্চেনে যদি এক্ষেত্রে তোমার চাইতো যে তোমার মুখ গহ্বর কিভাবে পরিপাক হয়, তাহলে কি করতাম? আমরা সেম স্ট্র্যাটেজি ফলো করতাম, সেম ভাবে আনসারটাকে সাজাইতাম। বুঝতে পারছি? প্রথমে যান্ত্রিক বলতাম, পরে রাসায়নিক বলতাম, রাসায়নিক অধীনে 3টে টপিক দিয়ে, 3টে সাব হেডিং দিয়ে, শর্করা, আমিষ, স্নেহ দিয়ে, এভাবে সেম ভাবে আমরা ব্যাখ্যা দিতাম। কেমন? তারপর তুমি যে ক্ষুদ্রান্ত বলতো তখন কি করতাম? তখন আবার সেম, প্রথমে ক্ষুদ্রান্তের যান্ত্রিক,
রাসায়নিকের মধ্যে শর্করা, আমিষ, স্নেহ, 3টা সাব হেডিং দিয়ে আমরা আনসারটা কমপ্লিট করতাম। তখন কি চেঞ্জ হতো এগুলোর মধ্যে বলতো? এই যে শর্করার ক্ষেত্রে যে ইগুলো আছে, ভিতরে যে কথাবার্তা আছে সেগুলো চেঞ্জ হইতো। যেমন যদি মুখ গোবর হইতো তাহলে আমরা কি বলতাম যে মুখ গোবরের লাল রসে শর্করা বিশ্লেষণ এনজাইম থাকে টায়ালিন আর মল্টেজ। তখন টায়ালিন আর মল্টেজে যে দুইটা বিক্রিয়া আছে, যে তোমার টায়ালিন হচ্ছে কি করবে, জটিল শর্করাকে মল্টেজে পরিণত করবে, মল্টেজ কি করবে, মল্টোজকে গ্লুকোজে পরিণত করবে। এই দুটি বিক্রিয়া দিতাম। আর মুখ গোবরের ক্ষেত্রে আমিষের স্নেহের ক্ষেত্রে কি লিখে দিতাম, যে এখানে আমিষ কিংবা স্নেহজাতীয় খাদ্য পরিপাকের জন্য কোনো এনজাইম থাকে না, দ্যাটস ওয়াই কি হয় না, দ্যাটস ওয়াই মুখ গোবরে আমিষ জাতীয় খাদ্যের বা স্নেহজাতীয় খাদ্যের কোনো পরিপাক হয় না। অর্থাৎ এটা হচ্ছে তোমার একটা ছক, বা এটা হচ্ছে তোমার একটা যে প্রিসেট, তোমরা ছবি এডিট করার সময় প্রিসেট ইউজ করো না, এরকম একটা প্রিসেট, এর অধীনে এই প্রিসেটের মধ্যে তুমি হচ্ছে কোশ্চেন সাপেক্ষে তুমি তোমার আনসারগুলোকে যখন ইমপ্লিমেন্ট করে দিবা, তোমার কিন্তু একটা বেস্ট একটা আউটকাম আসবে। কেমন? আর আমি আশা করতে পারি তুমি যদি এই ওয়েতে, আমি যে ওয়েতে বললাম এই ওয়েতে যদি এই সিকিউগুলো লেখো, এই টাইপের সিকিউ লেখো, তাহলে তোমার এখানে 3-এর মধ্যে কেউ তোমাকে 3 থেকে কম দিতে পারবে না। কেমন? কেউ তোমাকে 3-এর 3 কম দিতে বা 3 থেকে কম দিতে পারবে না। ওকে, আচ্ছা। তারপরে ঘ নম্বর কোশ্চেনটা যদি দেখি যে সব ধরনের খাদ্যের চূড়ান্ত পরিপাক বি চিহ্নিত অংশ সংগঠিত হয়। দেখো, সব ধরনের খাদ্যের চূড়ান্ত পরিপাক বি চিহ্নিত অংশ, বি চিহ্নিত অংশ জানি কোনটা বলছিলাম ভাই? ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তে কোন পার্ট? ডিউডেনাম। আমরা যদি ডিউডেনাম স্পেসিফিক ভাবে না বলি, তারপরেও কিন্তু এটা আনসার দেওয়া যায় যে সব জাতীয় খাদ্যের চূড়ান্ত পরিপাক ক্ষুদ্রান্তে সংগঠিত হয়। এটা যদি একটা কোশ্চেন হয়, এর অধীনে কি ব্যাখ্যা দিবা? তখন তুমি হচ্ছে আবার একটু ক্ষুদ্রান্তের চিত্র আঁকবা এইভাবে, বা একটু চিত্র এঁকে দিবা। চিত্র এঁকে দিয়ে আবার হচ্ছে এই যে আমার স্ট্র্যাটেজিটা ফলো করবা। কেমন? আমি যে স্ট্র্যাটেজিক ওয়েতে আমি এই যে তোমার ছকটা যে আঁকাইলাম, এই ছকটা আবার ফলো করবা, আবার ফলো করবা। তখন তাহলে টপিক কি হবে বলো তো? একটু আগে আমরা পাকস্থলী নিয়ে বলছিলাম না, তারপরে বলছিলাম মুখগহ্বর নিয়ে। এখন আমরা কি দিব? এই ছকটাকে সাজাবো কি হিসেবে? এই ছকটাকে আমরা সাজাবো হচ্ছে ক্ষুদ্রান্তে পরিপাক হিসেবে। কেমন? এই ছকটাকে আমরা ক্ষুদ্রান্ত পরিপাক হিসেবে জানাবো। হ্যাঁ, ক্ষুদ্রান্ত পরিপাক কিভাবে হয় সেই তথ্যগুলোকে এই ছকের ভিতরে ইনক্লুড করব। ওকে, তো যদি আমরা ক্ষুদ্রান্তে পরিপাকগুলোকে এই ছকের ভিতরে ইনক্লুড করি, তাহলে কি হবে বলো তো ভাই? তাহলে কি হবে? তাহলে তোমার আনসারটা এমন হবে যে প্রথমে ক্ষুদ্রান্তে যান্ত্রিক পরিপাকের ক্ষেত্রে কি বলবো, যে পেরিস চালসিয়াস হয়, ক্ষুদ্রান্তে খাবারটা পৌঁছায়, এক্সেট্রা এক্সেট্রা বললা। রাসায়নিক ক্ষেত্রে আবার 3টে হেডিং হবে, শর্করা হবে, আমিষ হবে, স্নেহ হবে। ওকে, শর্করার ক্ষেত্রে ক্ষুদ্রান্তে কি কি, ক্ষুদ্রান্তে যে তোমার আন্তরিক রসে কি কি শর্করা বিশ্লেষণ এনজাইম থাকে সেগুলো বলে যে বিক্রিয়াগুলো তোমার বইতে আছে সেই বিক্রিয়াগুলো লিখে দিবা। কেমন? যদি আমি এই বিক্রিয়াগুলো আসলে বললে আসলে বা আমি যদি লিখে দিই তাহলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। বাট তুমি কি করবা? ওই বিক্রিয়াগুলো একটু এখানে ইনক্লুড করে দেওয়ার। কেমন? বিক্রিয়াগুলো একটু ইনক্লুড করে দেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, তারপরে কি করবা? তারপরে হচ্ছে তোমার আমিষের ক্ষেত্রে যাবা। আমিষের ক্ষেত্রে কি থাকে? আমিষের ক্ষেত্রে হচ্ছে কি থাকবে? যেমন ট্রিপসিন থাকবে, তাই না? আমরা জানি যে আমাদের ক্ষুদ্রান্তে যে আন্তরিক রসে ট্রিপসিন এনজাইম থাকে, যেটা হচ্ছে আমিষ বিশ্লেষণ এনজাইম। ট্রিপসিন, কাইমোট্রিপসিন, অ্যামিনোট্রিপসিন, বা তোমার হচ্ছে পেপটাইডেজ, ডাইপেটাইডেজ, অনেক ধরনের এনজাইম থাকে, তাই না? এগুলো একটু বলে দিয়ে 2-3টা হচ্ছে তোমার একটু এইগুলো বিক্রিয়াগুলো লিখে দিবা। তারপর স্নেহের ক্ষেত্রে কি বলবা? দেখো, স্নেহের ক্ষেত্রে তুমি পাবো হচ্ছে কি আন্তরিক লাইপেজ পাবা, বা ইন্টেস্টিনাল লাইপেজ। সে কি করবে? স্নেহজাতীয় খাদ্যকে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে পরিণত করবে। অর্থাৎ তোমার ক্ষুদ্রান্ত যদি বলে, তাহলে আমরা আগের কোশ্চেনের মতোই, আগের কোশ্চেনে আমরা যে ছকটা সাজেছি সেই ছকের অধীনে ফেলে দিয়ে আমরা কি করব? ছকের অধীনে ফেলে দিয়ে আমরা এই কোশ্চেনের আনসারটা করে আসবো। কেমন? এক ছকের অধীনে ফেলে, অর্থাৎ প্রথমে চিত্র দেওয়ার চেষ্টা করব, তারপর চেষ্টা করবো যান্ত্রিক পরিপাকটা আলাদাভাবে বলার, তারপর চেষ্টা করবো রাসায়নিকটা বলার, রাসায়নিকের অধীনে আবার 3টা সাব হেডিং দিয়ে আমরা হচ্ছে কোশ্চেনটা কমপ্লিট করব। ওকে, এইভাবে যদি তুমি ঘ নম্বরের কোশ্চেন লিখতে পারো, অবশ্যই একটু ইলাবোরেটলি লিখবা। অবশ্যই যেহেতু এটা উচ্চতর দক্ষতামূলক কোশ্চেন, অবশ্যই তোমাকে একটু লাস্টে তোমার হচ্ছে মতামত বা সামারি টানতে হবে। অবশ্যই কিন্তু ঘ নম্বরের কোশ্চেনে সামারি দিয়ে দিতে হবে। ওকে, একটা সামারি দিয়ে দিবা নিজের মতো করে, তাহলে কিন্তু তুমি আশা করা যায় তুমি 4-এর ভিতরে কিন্তু কি 4-ই পেয়ে যেতে পারো। ওকে, বুঝতে পারছি? এইভাবে তাহলে তোমার মোটামুটি হচ্ছে যে কোনো যে কোশ্চেনই আসুক, তোমার মুখ গহ্বরের পরিপাক বলক, পাকস্থলীতে বলক, ক্ষুদ্রান্তে বলক, যে এই 3টে জায়গায় তো আসতে পারে, তাই না? 3টে জায়গার ভিতরে আমরা সেম স্ট্র্যাটেজি ফলো করে আমরা আনসার করে ফেলবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। পরবর্তী কোশ্চেনটা, বেসিক্যালি অধ্যায়ের কোশ্চেনগুলো সব এরকমটাই। পরবর্তী একটা কোশ্চেন সম্ভবত আমরা দেখবো, তারপরে আসলে আমাদের সিরিজ শেষ হবে। আচ্ছা, তো দেখি ঘ নম্বর কোশ্চেনটা। আসলে আমার সিকিউ কম পিক করার কারণ হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আসলে বেসিক স্ট্র্যাটেজি সেম। তো আমি আসলে যদি এইভাবে প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে সলভ করতে দেখা যাচ্ছে হচ্ছে তোমার একদিন সারাদিনই লাগবে হচ্ছে এই কোশ্চেনগুলো সলভ করতে। কেমন? তো চেষ্টা করছি যেগুলো একদম কমন কমন টাইপের কোশ্চেনগুলোকে একসাথে করে আনার, যাতে তুমি ওই কমন কোশ্চেনটা সলভ করলে তোমার পরীক্ষায় আসার মতো যে কোশ্চেন সেটা তুমি আনসার করতে পারো। ওকে, তো দেখি গ নম্বর কোশ্চেনটা কি রয়েছে। তো গ নম্বর কোশ্চেনটা হচ্ছে যে তোমাকে বলেছে উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপক কিসের উদ্দীপক দেওয়া আছে বলতো? এটা ভাই এটা হচ্ছে পৌষ্টিকতন্ত্র উদ্দীপক দেওয়া আছে, তাই না? এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ যে পৌষ্টিকতন্ত্রটা আছে সেটা উল্লেখ করে দিচ্ছে। ওকে, আমি একটু লিখি। ওকে, দাঁড়াও। আচ্ছা, সম্পূর্ণ পৌষ্টিকতন্ত্রের কথা উল্লেখ করে দিচ্ছে। ওকে,
সম্পূর্ণ পৌষ্টিকতন্ত্র। আচ্ছা, বুঝলাম যে এটা পৌষ্টিকতন্ত্র। ওকে, পৌষ্টিকতন্ত্র, হ্যাঁ। আচ্ছা, পৌষ্টিকতন্ত্রের মধ্যে কি বলছো তোমার যে উদ্দীপকের এ চিহ্নিত অংশ বি, ঠিক আছে, ভালো কথা। পরিপাক ক্রিয়ায় ডি অংশের ভূমিকা ব্যাখ্যা করো। আচ্ছা, ডি অংশের ভূমিকা ব্যাখ্যা করব। তার পরবর্তী কোশ্চেনে বলছে উল্লিখিত এ বি সি অংশের মধ্যে কাজের সমন্বয় না থাকলে কি করবে। ওকে, ফাইন। তার মানে আমাদের উদ্দীপকে ফিরে যেতে হচ্ছে। উদ্দীপকে দেখি এখন কি কি আছে, আমরা উদ্দীপক থেকে কি কি তথ্য গ্যাদার করতে পারি। তো উদ্দীপকে যদি আমি প্রথম তথ্যের দিকে যাই যে কি রয়েছে, ডি অংশ, তাই না? আচ্ছা, ডি অংশটা তাহলে আমরা উদ্দীপক থেকে যদি একটু দেখার চেষ্টা করি, ডি অংশ মানে কোনটাকে বোঝাচ্ছে, একদম ফার্স্টে এ চিহ্নিত অংশ কি বলতো ভাই? এ চিহ্নিত অংশটা কি দেখে বুঝতে পারতেছ? এখানে ডি নোট করছে, এটা কি ভাই? এই যে থলিমধ্য অংশ, অবশ্যই পাকস্থলী, তাই না? এগুলো কিন্তু ধরতে পারতে হবে, এগুলো কিন্তু একদম এই অধ্যায়ের এবিসিডি, হ্যাঁ, একদম বেসিক জিনিস। পাকস্থলী। দেখো তো বি চিহ্নিত অংশ বলতে কি বোঝাচ্ছে? বি কই? এই যে এটা কি ভাই? এটা কি? এটা হচ্ছে আমাদের, বা এই যে সম্পূর্ণ এটা কি? এটা হচ্ছে আমাদের যকৃৎ। বি চিহ্নিত অংশ মানে হচ্ছে যকৃৎ। তারপর হচ্ছে সি চিহ্নিত অংশ। দেখো ভাই, সি চিহ্নিত অংশ কোনটা? এই যে এটা, তাই না? পাতার মতো অংশ, পাতার মতো অংশ। সি চিহ্নিত অংশকে আমরা কি বলবো এখানে, বলো তো ভাই? পাতার মতো অংশ কোনটা, যেটা পাকস্থলীর নিচে বাম পাশে অবস্থিত, সেটা কি বলি ভাই? এটা হচ্ছে আমাদের অগ্নাশয়। এটা হচ্ছে আমাদের অগ্নাশয়। পরবর্তীতে দুইটা ডি চিহ্নিত অংশ। দেখো তো ভাই, ডি চিহ্নিত অংশ কোনটা? এইটা। এখন তোমাকে একটু ট্রিক্স খাটাইতে হবে। এই যে ডি চিহ্নিত অংশটা না ভাই, ডি চিহ্নিত অংশ না? আচ্ছা, ডি চিহ্নিত অংশ এইটুক বুঝাচ্ছে। দেখো তো এইটুক, আমরা তো বুঝতেছি যে যারা মোটামুটি হচ্ছে এইটুকু অলরেডি ধরে ফেলতো যে এই যে ভিতরে যে প্যাচমোচর হিবিজিবি যে অংশগুলো, এগুলো কি আসলে বলো তো? এগুলো সবটুকু হচ্ছে ক্ষুদ্রান্ত, তাই না? ক্ষুদ্রান্ত। ওকে, একটু ক্ষুদ্রান্ত, আমরা একটু বুঝতেছি, একদম বেসিক জিনিস, ক্ষুদ্রান্ত। আর এই যে মোটা পাইপটা, এই যে মোটাটা যেটা উপরের দিকে উঠছে আবার পাশে গেছে, এটা বৃহদন্ত, বুঝি আমরা এটুক। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই, ক্ষুদ্রান্তের কোন পার্ট ওইটা? দেখো আমরা জানি ক্ষুদ্রান্তের তিনটা পার্ট, তাই না? এগুলো কিন্তু ভুল করলে চলবে না, এগুলো অবশ্যই জানতে হবে। ক্ষুদ্রান্তের কি কি পার্ট ভাই? ক্ষুদ্রান্তের একটা পার্ট হচ্ছে কি পার্ট ভাই? ক্ষুদ্রান্তের প্রথম পার্ট হচ্ছে ডিউডেনাম, কেমন? এটা হচ্ছে একটা হচ্ছে ডিউডেনাম। ওকে, আচ্ছা, যাই হোক, লেখা যাই হোক। তারপর হচ্ছে কি ইলিয়াম, সরি, ডিউডেনামের পরে পার্টটা হচ্ছে জেজুনাম। আমি ভুল বলছি, জাস্ট এ মিনিট। ওকে, ডিউডেনামের পরে থাকে হচ্ছে ক্ষুদ্রান্তে জেজুনাম। তার পরবর্তী ক্ষুদ্রান্তের লাস্ট পার্টটা হচ্ছে ইলিয়াম, তাই না? ক্ষুদ্রান্তের লাস্ট পার্টটা হচ্ছে ইলিয়াম। ওকে, আচ্ছা, একটু বুঝতে পারছি ভাই। দেখো তো, যে আমরা জানি ক্ষুদ্রান্তের তিনটা পার্ট, এই সম্পর্কটা ক্ষুদ্রান্ত, এটা আমরা বুঝতেছি। ভিতরে চিকন চিকন পেছানো পেছানো নাই ভুড়িগুলো ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের তিনটা পার্ট, একটা হচ্ছে ডিউডেনাম, তার পরবর্তী পার্ট হচ্ছে জেজুনাম। ডিউডেনাম হচ্ছে কি বেসিক্যালি ওই যে পাকস্থলী থাকবে না উপরে, এখানে তো পাকস্থলী থাকবে, তাই না? ধরো এখানে একটা পাকস্থলী, হ্যাঁ, এটা যদি পাকস্থলী হয়, আমি ওই চিত্রটা আবার আঁকাচ্ছি, এদিকে দেখো, এটা যদি একটা পাকস্থলী হয়, পাকস্থলীর নিচ থেকে দেখবে যে এরকম এই ইউ আকৃতি কিছু অংশ কন্টিনিউ করবে না, এই ইউ আকৃতি অংশটা হচ্ছে আমাদের ডিউডেনাম, কেমন? এটা হচ্ছে ডিউডেনাম। তাহলে ইউ আকৃতি অংশ কোনটা? এই যে পাকস্থলী, এই যে নিচের ইউ আকৃতি অংশ হচ্ছে ডিউডেনাম। ওকে, তো প্রথম পার্টটা হচ্ছে ডিউডেনাম, বুঝলাম। তার পরবর্তী পার্টটা হচ্ছে জেজুনাম, মাঝখানে অংশটা। আর সবার লাস্টের হচ্ছে ইলিয়াম। ইলিয়াম যে কোনটা, এটা আমরা বুঝবো কিভাবে? আমরা জানি ক্ষুদ্রান্তের পরে কি শুরু হয় ভাই? ক্ষুদ্রান্তের পরে শুরু হয় হচ্ছে বৃহদন্ত্র, কেমন? কি শুরু হয়? বৃহদন্ত্র। ওকে, ক্ষুদ্রান্তের পরে শুরু হচ্ছে বৃহদন্ত্র। তাহলে ক্ষুদ্রান্তের লাস্ট পার্টের সাথে তো বৃহদন্ত্র যুক্ত থাকবে, তাই কি না? ক্ষুদ্রান্তের যে লাস্ট পার্ট, তার সাথে তো বৃহদন্ত্র শুরু হবে, বা সেখান থেকে বৃহদন্ত্র কন্টিনিউ করবে। ওকে, তো দেখি তো এখানে ক্ষুদ্রান্তের লাস্ট পার্ট কিন্তু এটা না। দেখো তো এর সাথে এই যে বৃহদন্ত্র যুক্ত আছে না? যুক্ত আছে না? তাহলে আমরা বুঝতেছি এটুকু হচ্ছে ক্ষুদ্রান্তের লাস্ট পার্ট। ডি চিহ্নিত অংশ হচ্ছে ক্ষুদ্রান্তের লাস্ট পার্ট। আর ভাই ক্ষুদ্রান্তের লাস্ট পার্ট কোনটা ভাই? ক্ষুদ্রান্তের লাস্ট পার্ট হচ্ছে ইলিয়াম। তাহলে আনসার কি হবে এখানে, মানে এটা কি হবে? ডি চিহ্নিত অংশটা কি হবে? এটা হচ্ছে ক্ষুদ্রান্তের ইলিয়াম। ওকে, দেখো তো আমরা ধরতে পারছি কিনা? এইটুক ধরাই হচ্ছে মেন জিনিস। তারপরে তো কোশ্চেন আমরা সবাই পারবো। ধরতে পারছি ভাই? একটু কমেন্টে জানো তো, যারা লাইভে আসো একটু কমেন্টে জানাও, একটু কমেন্টে চেক করি দেখি কে কি বলছো। যা লাইভে আসো একটু বলো তো আমাকে, এইটা ধরতে পারছি কিনা, কোশ্চেনটা ধরতে পারছি কিনা? ক্ষুদ্রান্তের লাস্ট পার্ট যে আমাদের ইলিয়াম, একটু ধরতে পারছি? আমি একটু লাইভটা চেক করি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। একটু জানাও ভাই যে বুঝতে পারছি কিনা। আচ্ছা, ওকে। তো তারপর দেখো ক্ষুদ্রান্তের লাস্ট পার্ট যেহেতু বললাম, আমরা লাস্ট পার্ট হচ্ছে ইলিয়াম। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা চিনলাম কিভাবে এটা ইলিয়াম, যে কারণ হচ্ছে আমাদের যেহেতু বললাম যে ক্ষুদ্রান্তের লাস্ট পার্ট যেটা বৃহদন্ত্রের সাথে যুক্ত থাকবে সেটা হচ্ছে ইলিয়াম। আর এখানে আমরা ফিগারও দেখতেছি যে আমাদের বৃহদন্ত্রের সূচনায় কি থাকবে, এই যে বৃহদন্ত্রের আগে, এই যে যদি বৃহদন্ত্রের শুরু হয় তার সাথে ক্ষুদ্রান্তের লাস্ট পার্ট লাগানো, যেটাই আসলে আমাদের চিহ্নিত করে দিচ্ছে, দ্যাটস এটা হচ্ছে ইলিয়াম। আচ্ছা, এখন বলছে পরিপাক ক্রিয়ায় ডি অংশ ইলিয়ামের কি ভূমিকা। দেখো এখানে তোমার একটু খেয়াল রাখতে হবে, তোমাকে ইলিয়ামের ভূমিকার কথা বলছে, তার মানে ইলিয়ামের তো একটা নির্দিষ্ট একটা রুল আছে পরিপাক ক্রিয়ায়। কেমন রুলটা? আচ্ছা, ইলিয়ামে কি খাদ্য পরিপাক হয়? ফার্স্ট অফ অল তোমার কোশ্চেন করছি আমি, ইলিয়ামে কি খাদ্য পরিপাক হয়? কথা হচ্ছে না। ইলিয়ামে কি হবে? ইলিয়াম হচ্ছে পরিপাকৃত খাদ্য বস্তু কি হবে বলতো ভাই? পরিপাকৃত খাদ্য
পরিপাকৃত খাদ্য, খাদ্য বলবো না, বলবো হচ্ছে খাদ্য সার। কেমন? পরিপাকৃত খাদ্য সারটা কি হবে বলতো ভাই? ইলিয়ামে পরিপাকৃত খাদ্য সারটা শোষিত হবে। ওকে, ইলিয়াম হচ্ছে আমাদের শোষণের প্রধান অঞ্চল, তাই না? তাহলে পরিপাকৃত খাদ্য সারটা শোষিত হবে হচ্ছে ইলিয়ামে। তাহলে যেহেতু তোমার ইলিয়াম অংশের ভূমিকার কথা বলছে, দ্যাটস ওয়াই তুমি কি করবা, তুমি বেসিক্যালি তোমাকে আনসার করতে হবে হচ্ছে খাদ্যের শোষণ প্রক্রিয়াটা। কেমন? তাহলে তোমার খাদ্য শোষণ প্রক্রিয়াটা আনসার করতে হবে। ওকে, খাদ্য কি করতে হবে? খাদ্য শোষণ প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে হবে, খাদ্য শোষণ প্রক্রিয়াটা। তাহলে তুমি কি করবে? তুমি তোমার মনের মাধুর্য মিশায় তুমি এখন বুঝে গেছো যে তোমার কোশ্চেনটা কি চাইছে, যে ইলিয়াম অংশে খাদ্য শোষণ ঘটে সেটা চাইছে, অর্থাৎ তোমাকে খাদ্যের শোষণ চাইছে। এখন হচ্ছে তুমি সুন্দর করে বিসমিল্লাহ বলে শুরু করবে গ নাম্বারের কোশ্চেন। শুরু করে প্রথমে একটু ব্যাখ্যা টাকা দিবা যে দ্বিতীয় অংশটা অমুক তমুক ইলিয়াম। ইলিয়াম হচ্ছে আমরা জানি ক্ষুদ্রান্তের 3টা পার্ট, তো আমরা সবার শেষে পার্ট হচ্ছে ইলিয়াম। তো অমুক তমুক ব্যাখ্যা দেওয়ার পরে তুমি চলে যাবা যে আমরা জানি ইলিয়ামে হচ্ছে খাদ্যের শোষণ হয়। কেমন? তো খাদ্যের শোষণ কেন হয়? কারণ কি থাকে ইলিয়ামে হচ্ছে, কি থাকে বলতো? ইলিয়ামে হচ্ছে যে তোমার অন্তর্গাত্রে যে মিউকোসাল ফোল্ড থাকবে কিছু। ওকে, ইলিয়াম হচ্ছে আমাদের যে ক্ষুদ্রান্তের লাস্ট পার্ট, এবং এই পার্টে যে ভিতরের যে লেয়ারটা থাকে সেই লেয়ারে কি থাকবে? মাইক্রোভিলাই থাকবে। ওকে, যার ফলে কি হবে? তোমার শোষণতল বৃদ্ধি পাবে। শোষণতল বৃদ্ধি পেলে কি হবে? সেখানে সার্ফেস এরিয়া বাড়বে, তাই না? সার্ফেস এরিয়া বাড়লে কি হবে? শোষণের জায়গাটা বৃদ্ধি পাবে। দ্যাটস ওয়াই সেখানে কি হবে? খাদ্য শোষণ হবে, খাদ্য কণাগুলো শোষণ হবে। তারপরে তুমি খাদ্য কণা শোষণের প্রক্রিয়াগুলো বলে দিবা, অর্থাৎ তোমার শর্করা শোষণের প্রক্রিয়া বলবা, আমিষ শোষণের প্রক্রিয়া বলবা, স্নেহ শোষণের প্রক্রিয়া বলবা। কোন প্রক্রিয়ার ক্ষেত্রে কোন হরমোন ভূমিকা রাখে সেটাও বলে দিবা। যেমন যেমন ধরো শর্করা শোষণের ক্ষেত্রে, শর্করা শোষণের ক্ষেত্রে তোমার কোন হরমোন ভূমিকা রাখবে বলো তো? কেউ জানো শর্করা শোষণের ক্ষেত্রে কোন হরমোন ভূমিকা রাখবে? আচ্ছা, শর্করা শোষণের ক্ষেত্রে ভূমিকা রাখবে হচ্ছে গ্লুকোকর্টিকয়েড হরমোনগুলো। কেমন? গ্লুকোকর্টিকয়েড হরমোন। আর আমিষ আর স্নেহ শোষণের ক্ষেত্রে ভূমিকা রাখবে কে বলো তো? গত ক্লাসে আমি বলে দিয়েছিলাম এগুলা। আমিষ এবং স্নেহ ক্ষেত্রে শোষণের ক্ষেত্রে ভূমিকা রাখবে হচ্ছে কে? রাখবে হচ্ছে থাইরোক্সিন হরমোন, তাই না? থাইরোক্সিন হরমোন এক্সেট্রা এক্সেট্রা যা আছে ইত্যাদি ইত্যাদি মিলে তুমি হচ্ছে গ নাম্বারের কোশ্চেনটা আনসার করবা। তো তোমার বেসিক্যালি কোশ্চেনটা ধরতে হবে কি, যে দ্বিতীয় অংশটা কিন্তু ইলিয়াম, ইলিয়ামটা আমরা ধরলাম, ইলিয়ামটা চিনলাম। পরে ইলিয়ামে কি হবে ভাই? ইলিয়াম হচ্ছে খাদ্যবস্তু মেইনলি শোষিত হয়, এবং শোষণ প্রক্রিয়াটা তুমি বর্ণনা করে দিলে তোমার আনসারটা কমপ্লিট হয়ে যাবে। কেমন? আচ্ছা, পরবর্তী ঘ নাম্বার কোশ্চেনটা যদি দেখি আমরা, উদ্দীপক উল্লিখিত এ বি সি অংশগুলোর মধ্যে কাজের সমন্বয় না থাকলে কি ঘটবে? তো এটা হচ্ছে একদম যে তোমার যেহেতু উচ্চতর দক্ষতামূলক কোশ্চেন, তার মানে তোমার মনের মাধুর্য মিশিয়ে লিখতে হবে। মনের মাধুর্যতা যে সেভাবে মিশাতে পারবে না, তোমার প্রশ্ন সাপেক্ষে মিশাইতে হবে। তো প্রশ্নে কি বলছে? যে এ বি সি অংশের মধ্যে কাজের সমন্বয়। এ বলতে কি বুঝতেছি ভাই? পাকস্থলী, পাকস্থলী, যকৃৎ এবং অগ্ন্যাশয়ের মধ্যে কাজের সমন্বয় থাকতে হবে। তাই তো, কেন থাকতে হবে এখন ব্যাখ্যা দেব। এখন এই ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়ার একটা বেস্ট ওয়ে হচ্ছে, আমি যেটা পাইলাম যে এই কোশ্চেনটা আনসার করার সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে যে এই যে 3টে জায়গায়, অর্থাৎ পাকস্থলী, অর্থাৎ 3টে জায়গা, অর্থাৎ পাকস্থলী, তারপর হচ্ছে তোমার যকৃৎ, যকৃৎ আর হচ্ছে অগ্ন্যাশয়। হ্যাঁ, অগ্ন্যাশয়। এই 3টে অংশের বা এই 3টে পার্টের পরিপাকের ক্ষেত্রে এই 3টে পার্টের কাজটা বর্ণনা করে দিবা। দেখো কি বললাম তোমাকে, বলছে 3টে কাজের সমন্বয় না থাকলে কি ঘটবে? প্রথমে তুমি এই 3টা পার্ট, অর্থাৎ পাকস্থলী, যকৃৎ, অগ্ন্যাশয়ের কাজটা বর্ণনা করে দিবা। পরিপাকের ক্ষেত্রে কি কাজ করে সে বর্ণনা করে বলবা। পরে তুমি একটা সামারি টানবা যে ভাই, তুমি বলবা যে যেহেতু পরিপাকের ক্ষেত্রে পাকস্থলী অমুক কাজটা করে, যকৃৎ অমুক কাজ করে, অগ্ন্যাশয় অমুক কাজ করে, দ্যাটস ওয়াই যদি ই না হয়, যে এতে কাজের মধ্যে যদি সমন্বয় না থাকে বা এরা যদি একসাথে কাজ না করে, তাহলে এই কাহিনী ঘটবে যে খাদ্য পরিপাকটা ঠিক মতো হবে না। যদি পাকস্থলী কাজের সমন্বয় না থাকে তাহলে কি হবে না? পাকস্থলীতে বেসিক্যালি কি হয়? আমিষ জাতীয় খাদ্য পরিপাক হয়, তাহলে আমিষ জাতীয় খাদ্য পরিপাকে বিঘ্ন ঘটবে, তাই না? আবার যকৃৎ থেকে কি হয়? যকৃৎ থেকে কি নিশ্চিত হয় বলতো? যকৃৎ থেকে নিশ্চিত হচ্ছে পিত্তরস, পিত্তরস। আর পিত্তরসে কি থাকে? পিত্ত লবণ থাকে। পিত্ত লবণ কি করে? ইমালসিফিকেশন করে। কার ইমালসিফিকেশন করে? স্নেহ জাতীয় খাদ্যের। তাহলে যদি যকৃৎ নিজের কাজ না করে, অর্থাৎ সে যদি পিত্তরস তৈরি না করে, তাহলে কি হবে না? পিত্তরস তৈরি হবে না, যার ফলে কি হবে না? স্নেহ জাতীয় খাদ্য পরিপাক হবে না। কেমন? আর অগ্ন্যাশয় রসে কি থাকে? অগ্ন্যাশয় রসে খুবই গুরুত্বপূর্ণ এনজাইম থাকে। কি এনজাইম থাকে বলো অগ্ন্যাশয় রসে? যে মানে গুরুত্বপূর্ণ কিছু এনজাইম থাকে, তাই না? অগ্ন্যাশয় রসের যে এনজাইমগুলো, সেগুলো যদি না হয় তাহলে কি হবে না? তাহলে ক্ষুদ্রান্তে তার যে মেইন যে বেসিক ক্রাইটেরিয়া, যে খাদ্য পরিপাকের যে এইগুলো পার্টগুলো আছে, সেগুলো হবে না। দ্যাটস ওয়াই তুমি দেখতেছো যে পাকস্থলী, যকৃৎ, অগ্ন্যাশয় যদি নিজে কাজগুলো না করে, তাহলে আলটিমেটলি তোমার কোনো খাবারই পরিপাক হবে না। তো এইগুলো মোটামুটি হচ্ছে একটু ব্যাখ্যা করে দিয়ে তুমি লাস্টে একটু সামারি টানে দিবা। যেহেতু আমরা উদ্দীপকের আলোচনা, উপরোক্ত আলোচনা থেকে বুঝতে পারি যে এই পাকস্থলী, যকৃৎ এবং অগ্ন্যাশয় কি করতে পারে? আমাদের পরিপাকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু তাদের মধ্যে যদি কখনো সমন্বয় না হয়, তাহলে কি হবে? পরিপাক প্রক্রিয়া বিঘ্ন ঘটবে এবং এক্সেট্রা এক্সেট্রা হবে। কেমন? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছি। আমি আসলে এটা নিয়ে অনেক কথা বললাম। তো দেখো, এটা একটা কোশ্চেন ছিল আমাদের, আর তার আগে ছিল হচ্ছে এই উদ্দীপকটা বা এই কোশ্চেনটা। তার আগে ছিল হচ্ছে আমাদের এই কোশ্চেনটা। আমি একটু ছোট করে দিচ্ছি এই কোশ্চেনটা। তো 3টে কোশ্চেন সলভ করার মাধ্যমে তুমি কি একটা জিনিস বুঝতে পারছো? যে একটা বেসিক একটা কথা আমি যেটা এতক্ষণ ধরে বলে আসতেছি, যে কথা একটাই ভাই,
তোমাকে ভাই কোশ্চেন ধরতে পারতে হবে। তুমি যত ভালো স্টুডেন্ট হও না কেন, কোশ্চেন ধরতে না পারলে তুমি আনসার করতে পারবে না। কোশ্চেন ধরতে পারতে হবে। কোশ্চেন ধরতে পারে এই অধ্যায়ের অনেকে এটা নিয়ে খুব প্যারা খাও যে ভাই এই অধ্যায়ের কোশ্চেনগুলো খুবই কঠিন, বাট দেখো আমি কিন্তু আসলে দেখাইলাম 3টে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আমি পিক করছি। আর 3টে কোশ্চেনে দেখো সেম ক্রাইটেরিয়া কিন্তু পড়তেছে, মোরলেস সবই কিন্তু সেম। কি করবে, একটু চিত্র দেওয়ার চেষ্টা করবা। আর যে ওয়েতে বললাম স্পেশালি এই যে এই চারটা অবশ্যই একটু নিজেরা ফলো করে আনসারগুলো করার চেষ্টা করে পরিপাক অধ্যায় থেকে, কেমন? এরকম প্রত্যেকটা অধ্যায়েরই কিছু বেসিক স্ট্র্যাটেজি থাকে, আর এই বেসিক স্ট্র্যাটেজিগুলো শিখতে হলে কি করতে হবে ভাই? এই যে আমার ক্লাসগুলো করতে হবে রেগুলার, ওকে? আজকে তো হচ্ছে তোমার 10 নম্বর ক্লাস হইলো, তাই না? নেক্সট ক্লাস ইনশাল্লাহ 11 12 নম্বর এইভাবে ক্লাস টোটাল অনেকগুলো ক্লাস হবে। তো একটু চেষ্টা করবো সবগুলো করার। প্রত্যেকটা অধ্যায়ের ভিত্তিতে কিন্তু 2টি করে ক্লাস নিচ্ছি, একটা এমসিকিউ ক্লাস বোর্ডের জন্য, আর একটা হচ্ছে সিকিউ ক্লাস। এবং আমরা কিন্তু শুধু কোশ্চেন সলভ করতেছি না, প্রত্যেকটা জিনিসের ইন ডিটেল ব্যাখ্যা সহ, কোনোটাই কিন্তু আমি স্কিপ করতেছি না। কোনোটাই যেটা যেভাবে বোঝানো দরকার সেই তথ্য দিয়ে বোঝাচ্ছি। তোমার বইতে একটা ইনফরমেশন নাই, অন্য বইতে এক্সট্রা ইনফরমেশন থাকলে সেটা আইনেও হলেও এখানে বোঝাচ্ছি, যে নেমোনিক্স লাগে সেটা দিচ্ছি, কেমন? তো আশা করি আমার যদি ক্লাসগুলো করো তোমার সিকিউ নিয়ে স্পেশালি বোর্ডে প্যারা খাইতে হবে না, ওকে? তো এটা দেখলে তাহলে তাহলে আমরা এই যে 3টা সিকিউ দেখার মাধ্যমে কিন্তু আমাদের মোটামুটি এই অধ্যায়ের সিকিউগুলো কভার আপ করলাম। তো আমি আবারও বলি যে আমি আসলে ক্লাসের শুরুতে একবার বলছিলাম যে আসলে এই ভিডিওগুলো করার আমার উদ্দেশ্যটা কি, আমি কিন্তু প্রত্যেক ক্লাসে বলি না, এটা আজকে বলি। যে ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে, দেখো আমি যখন ইন্টারমিডিয়েটে পরীক্ষার্থী ছিলাম, আমি যখন ইন্টার পরীক্ষার্থী ছিলাম, তখন কিন্তু আসলে আমি এই ল্যাকিংসগুলো ফিল করছি যে আমার যদি এমন কিছু সাজানো গুছানো ক্লাস থাকতো, যেগুলো করলে আমি স্পেশালি ধরো একটা বায়োলজির ক্ষেত্রে, বায়োলজির মতো একটা সাবজেক্টের মধ্যে যদি আমি একটু সিকিউর থাকতে পারতাম, কি নিয়ে? আমার বোর্ড পরীক্ষা নিয়ে, কেমন? বোর্ড পরীক্ষার সিকিউ কি কোশ্চেন আসে, এমসিকিউ কি কোশ্চেন আসে, এগুলো নিয়ে যদি আমি একটু সিকিউর থাকতে পারতাম, এমন যদি কোনো একটা প্লেলিস্ট থাকতো, এমন কিছু ভিডিও থাকতো, এমন কিছু রেগুলার কন্টেন্ট থাকতো। তো আমি এই জিনিসটা পাই নাই, দ্যাটস ওয়াই আমি উদ্যোগ নিলাম যে না আমি এটা পড়াই দেবো সবাইকে। আমি পাই নাই, বাট আমার ছোটো ভাইরা পাক, আমার ছোটো বোনরা পাক, কেমন? দ্যাটস ওয়াই আমার উদ্যোগ নাও। তো তোমরা অবশ্যই ক্লাসগুলো রেগুলার করবা, যারা এখন দেখতেছো হয়তো 24 ব্যাচ দেখতেছো বা 25 বা 26 27 যাই হোক, বা কেউ হয়তো আজকে আমি 2024 সালে বসে রেকর্ডিং করতেছি বা লাইভ করতেছি, তুমি হয়তো এটা 2028 সালে বসে দেখতেছো, ডাজেন্ট ম্যাটার। তুমি চেষ্টা করবে আসলে এই ভিডিও থেকে কিছু একটা নেওয়ার বা এই ক্লাসগুলো থেকে কিছু একটা নেওয়ার, ওকে? আর অবশ্যই তোমার যদি কিছুটা উপকৃত হও, তুমি তোমার যে জুনিয়র যারা আছে তাদের রিকমেন্ড করবা বা তোমার ফ্রেন্ডদেরকে রিকমেন্ড করবা, যে মুহূর্তে তুমি দেখো না কেন। এটা যে এখন লাইভ হচ্ছে দেখে এখন তোমাকে শেয়ার করতে হবে বা 4 বছর 5 বছর পরে দেখলে শেয়ার করতে হবে না, এমনটা না। তোমার যদি মনে হয় যে তোমার একটা ফ্রেন্ড গ্রুপ দেখে ভিডিওগুলো দেখে উপকার পায়, প্লে লিস্টের লিঙ্ক সহ দিয়ে দিবা, ওকে? আর সবগুলো ভিডিও কিন্তু সবসময় পাবলিক থাকবে, সবসময় আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে, ফেসবুকে থাকবে, তাছাড়া হচ্ছে ভিডিও এমনি ব্যাকআপে থাকবে, ওকে? আর যে কোনো যদি সমস্যা হয়, আজকে যে ক্লাসগুলো নিলাম বা যে কোনো ক্লাসে কোনো কিছু বুঝতে সমস্যা হলে টুটলস একাডেমি যে গ্রুপটা থাকবে এই গ্রুপে পোস্ট করবা, ওকে? আমি ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আর তাছাড়া যদি তোমাদের কোনো পার্সোনাল কোনো থাকে যে ভাই কোনো চাওয়া থাকে যে এই অধ্যায়টা একটু পড়ান, এই টপিকটা বুঝি না, অবশ্যই আমাকে জানাতে পারো, আমাদের পেজে মেসেজ দিতে পারবো, এতে জানাতে পারো। আমি আসলে তোমাদের দিতে চাই, তোমরা চেষ্টা করবে একটু গ্রেপ করে নেওয়ার বা একটু আঁকড়ে নেওয়ার, কেমন? তো আজকে যাই হোক অনেক কথা বললাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করিও, তোমাদের জন্য দোয়া রইলো। বরাবরের মতোই টুটলস একাডেমির পক্ষ থেকে সবাইকে আবারও থ্যাঙ্কস এই এত বড় একটা ক্লাস করার জন্য। যদি আজকে অনেক এক্সট্রা কথা বলেছি, বাট কথাগুলো আসলে বলা উচিত ছিল, দ্যাটস ওয়াই বলা। তো সবার সাথে দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।